ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য লস্ট ইউ ফরএভার ড্রামার সিজন 2 এর সম্পূর্ণ গল্প নিয়ে হাজির হলাম। যারা এখনো প্রথম সিজনের গল্প দেখেননি তারা অবশ্যই প্রথম সিজনের গল্প দেখে নিতে একদমই ভুলবেন না। আপনারা আমার প্লেলিস্টে অথবা আমার ডেসক্রিপশন বক্সে অথবা আমার ফার্স্ট কমেন্টে গেলেই দেখতে পাবেন প্রথম সিজনের লিঙ্ক দেওয়া থাকবে। সো যারা দেখেননি তারা দ্রুত গিয়ে ওখান থেকে দেখে নেবেন। লস্ট ইউ ফরএভার ড্রামা সিজন 2 এর গল্প অনেক বেশি হৃদয় বিদারক হতে চলেছে, তাই আগে থেকে আপনাদের আমি ওয়ার্ন করে রাখছি যে দেখার সময় অবশ্যই টিস্যু বক্স নিয়ে বসবেন। যাদের হৃদয় আমার মতো কোমল তারা তো কেঁদে কেটে একাকার করে ফেলবেন। লাস্টটাতে আমি নিজেও এত যন্ত্রণা সহ্য করতে পারি। আসলে ভালোবাসার সৃষ্টিকর্তার এমন এক মহৎ সৃষ্টি যার জন্য মানুষ দুনিয়া এফোর ওফোর করে দিতেও একবারও চিন্তা করে না, এমনকি মৃত্যুর হাত থেকে পর্যন্ত বেঁচে আসার আশাও ফিরে পায়। আর এই গল্পতে সেটাই দেখানো হয়েছে। একটা রাজকুমারীকে ভালোবেসে ফেলে তিনটা মানুষ, কিন্তু রাজকুমারী তো তিনজনকেই তার জীবনসঙ্গী হিসেবে রাখতে পারবে না, এটাই স্বাভাবিক। তো কি হয় শেষ পর্যন্ত সেটাই দেখার পালা। তবে রাজকুমারের কিন্তু কারোর সঙ্গেই সম্পর্ক খারাপ ছিল না। যে তিনজনই ওকে ভালোবাসতো রাজকুমারী সেই তিনজনের সঙ্গেই খুব সুন্দর টাইম স্পেন্ড করত। তো চলুন দেখা যাক যে এই ড্রামা শেষ পর্যন্ত গল্প ঠিক কোথায় গিয়ে থাকে। রাজকুমারীকে সবাই জীবন দিয়ে ভালোবাসতো, এমনকি রাজকুমারীকে বাঁচানোর জন্য তারা তাদের নিজের জীবন উৎসর্গ করতে একবারও ভাবতো না। তেমনই এক ডেমন ভালোবেসেছিল রাজকুমারীকে, অন্যদিকে 9 লেজ বিশিষ্ট একটা শিয়ালও ভালোবেসেছিল রাজকুমারীকে। এমনকি রাজকুমারীর চাচাতো ভাই যে ছিল পুরো একটা দেশের রাজা, সেও ভালোবাসেছিল রাজকুমারীকে। চলুন দেখা যাক রাজকুমারী শেষ পর্যন্ত কাকে বেছে নিয়েছিল। আর আপনারাও কিন্তু আপনাদের মতামত জানাবেন যে কে বেশি পারফেক্ট ছিল রাজকুমারীর জন্য। যদিও অনেকের হয়তো এই গল্পের শেষটাতে অনেক কষ্ট লাগবে, কিন্তু তারপরেও গল্পটা অনেক সুন্দর। যাই হোক, আর বকবক না করে চলুন মূল গল্পে যাওয়া যাক। তখন পৃথিবীতে ছিল 3টা রাজ্য। একটা রাজ্যে মানুষ বসবাস করত, একটা রাজ্যে পরীরা বসবাস করত, আর একটা রাজ্যে ডেমনরা বসবাস করত। তো একদিন মানুষের রাজ্যে এবং ডেমনদের রাজ্যের ভিতরে ভয়ানক যুদ্ধ শুরু হয়ে যায়। সেই রাজ্যে মানুষরা জিতে যায়, ডেমনরা তখন পথে পথে ঘুরতে লাগে। তবে মানুষের যে রাজ্যে এই যুদ্ধটা হয়েছিল সেখানে 2জন বাচ্চা ছেলে মেয়ে তাদের মা বাবাকে হারিয়ে ফেলে। তার ভিতরেই আছে আমাদের এই ড্রামা রাজকন্যা। আপনারা সবাই জানেন তার নাম শাওয়াও। তবে শাওয়াও তার বাসা থেকে হারিয়ে গিয়েছিল এবং পথে পথে ঘুরে এসে চুয়েংশু সিটি নামের একটা জায়গাতে এসে থাকে। তবে পরে তার ভাই শিয়ান, তার চাচাতো ভাই যে, সে তাকে খুঁজে বের করে, তাই শাওয়াও আবার রাজপরিবারে ফিরে আসে। তবে যখন সে চুয়েংশু সিটিতে ছিল তখন তার ইয়েশিজি অর্থাৎ তুষানজিং নামের একটা ছেলের সঙ্গে প্রেম হয়ে যায়। আবার ওই শহরে থাকাকালীন তার শিয়াংলু নামের একটা ডেমনের সঙ্গেও দেখা হয়ে যায়, যে ডেমন ছিল ওর সবসময় খেলার সঙ্গী। কিন্তু বিপত্তিটা ঠিক তখনই ঘটে যখন সবাই এই রাজকুমারীর প্রেমে পড়ে যায়। তুষানজিং, তার চাচাতো ভাই এবং ডেমন, তারা তিনজনই একসঙ্গে রাজকুমারীর প্রেমে পড়ে গিয়েছিল। আর রাজকুমারী এদের সবার ভিতরে তুষানজিং নামের ব্যবসায়ী ছেলেকে ভালোবেসেছিল। তুষানজিং এর উপরে দায় চাপানো হয় যে সে অন্য একটি মেয়ের সঙ্গে রাত কাটিয়েছে আর ওই মেয়েটি প্রেগনেন্ট হয়ে গিয়েছে। তুষানজিং যেহেতু সম্পূর্ণভাবে ফেঁসে গিয়েছিল আর শাওয়াও ওকে ভুল বুঝে চলে আসে, সেখান থেকে তুষানজিং এর সঙ্গে ওর আর কোনো সম্পর্ক নেই। তবে ফেংলং নামের আরেকটা ছেলের সঙ্গে ওর বিয়ে ঠিক হয়, যাকে শাওয়াও কখনোই ভালোবাসেনি। আর প্রথম সিজনের একদম শেষে দেখানো হয়েছিল যে শিয়ানের রাজা হয়েছিল চাংশুয়ান, অর্থাৎ শাওয়াও এর চাচাতো ভাই। তো এখন সেই ঘটনা দিয়ে সেকেন্ড সিজন শুরু হয়। এখানে আমরা দেখি অনেকগুলো বছর কেটে গিয়েছে। যেহেতু এটা একটি ইমর্টাল রাজ্য, এখানে মানুষ অনেক বছর বেঁচে থাকে, তাই তাদের কাছে বছরগুলো মাসের মতোই পেরিয়ে যায়। এখন আমরা এটা জানতে পারি যে শাওয়াও এর এই ভাই শুয়ান, সে একমাত্র শাওয়াও এর জন্যই রাজা হয়েছিল, কারণ সে তার ফুফুকে কথা দিয়েছিল যে সারা জীবন সে শাওয়াওকে প্রোটেক্ট করবে। শুয়ানের মনে হয়েছিল হয়তো সে রাজা হলে শাওয়াওকে সব থেকে ভালোভাবে প্রোটেকশন দিতে পারবে। এদিকে আমরা ফেংলংয়ের একটা বোন ছিল, তাকে দেখি, এর নাম শিনইউ। শিনইউ কিন্তু খুব ভালোবাসতো শুয়ানকে, তবে শুয়ান কিন্তু কখনোই শিনইউ এর প্রতি ইন্টারেস্টেড ছিল না। যেহেতু এখন শুয়ান রাজা হয়েছে, তাই শিনইউ চাইলেও তার সঙ্গে সবসময় দেখাও করতে পারতো না। তবে শিনইউর খুব মন খারাপ হয় শুয়ানের জন্য, ও সবসময় শুয়ানকে কাছে পেতে চাইতো। এদিকে শুয়ানের আবার 2 চাচা ছিল যারা ওর সব থেকে বড় শত্রু। শুয়ান যে রাজা হয়েছে তার চাচারা কোনো মতেই মেনে নিতে চায় না।
এদিকে আমরা দেখতে পাই শিনউকে। শিনউ সোজা রাজ্যে চলে এসেছিল সুয়ানের সঙ্গে দেখা করবে বলে, তবে সুয়ান ওর সঙ্গে দেখা করতে চায় না, কারণ সুয়ান এখন ওর ফ্যামিলি নিয়ে বিজি আছে। তাছাড়া শিনুর প্রতি ওর কখনোই কোনো ইন্টারেস্ট ছিল না। ও দূর থেকে দেখে ওর দাদুর সঙ্গে ওর দুই বোন খেলছে, ও দূর থেকে এটা দেখে ওদের কাছে আসে। আনিয়াং হলো ওর ছোট বোন, যে অনেক ভালোবাসতো সুয়ানকে আর সুয়ানকে বিয়ে করতে চাইতো। এমনকি আনিয়াং ওর দাদুকেও বলে যে সুয়ানকে অন্য কারোর সঙ্গে বিয়ে দিও না, আমি সুয়ানকে অনেক ভালোবাসি, আমার সঙ্গে ওকে বিয়ে দিও। কিন্তু আনিয়ান অনেক মতকে এই কথাগুলো বলছিল। ওর দাদু বলে ঠিক আছে, আমি সুয়ানের সঙ্গেই তোমার বিয়ে দিব। কিন্তু তখন আবার শাওয়াও বলে দাদু, আপনি কেন এই মিথ্যা কথাগুলো ওকে বললেন? ও যখন জেগে উঠবে তখন তো ওর যন্ত্রণা আবারও বেড়ে যাবে। তবে ওর দাদু তো জানে যে চাইলেই সুয়ানের সঙ্গে আনিয়ানের বিয়ে দেওয়া সম্ভব নয়, কারণ সুয়ান এখন একজন রাজা। এই সমস্ত রাজ্যের ভার তার হাতে, এই রাজ্য সামলানোর সমস্ত দায়িত্ব তার হাতে। তাই হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়াই যাবে না। বরং সুয়ানের বিয়ের জন্য এখন উপযুক্ত মেয়ে হলো শিনউ। শিনউর ফ্যামিলির সঙ্গে যদি সুয়ানের বিয়ে হয় তবে সুয়ান আরও পাকাপোক্তভাবে রাজা হবে। এদিকে শিনুও কিন্তু মনে মনে সুয়ানকে অনেক ভালোবাসতো, এই ব্যাপারটা আবার সবাই জানতো। এদিকে আনিয়ান ভালোবাসে সুয়ানকে, তো ব্যাপারটা খুবই খোঁচাই মিল হয়ে যায়। তবে আনিয়ান তো তার ভাইয়ের জন্য তার ভাইকে ছেড়ে দিতেও রাজি আছে, কিন্তু শিনু সে অনেক ভালোবাসলেও সুয়ানকে সবসময় পেতে চাইতো। এদিকে মরমে মরমে ধুকছিল তুষান সিং। তুষান সিংয়ের সঙ্গে শাওয়াওয়ের খুব একটা দেখা না হলেও মাঝে মাঝে রাস্তায় দেখা হয়ে যেত, তখন দুজনেরই মন খারাপ হয়ে যেত। শাওয়াওয়ের সবসময় তুষান সিংয়ের কথা মনে করে অনেক খারাপ লাগতো। তাই ও একদিন একটা ক্যাসিনোতে আসে গাম্বলিং খেলার জন্য। ওকে বাহিরে থেকেই তুষান সিং এবং তার একটা সার্ভেন্ট দেখছিল। তো এখানে শাওয়াও কিছু লোকের সঙ্গে বাজি ধরে। এই লোকের ভিতরে যে ওর প্রতিপক্ষ হয়ে বাজি ধরেছিল সে ছিল আমাদের ডেমন। তবে ডেমন কিন্তু নিজের আসল রূপে কখনোই আসতো না। ডেমন সবসময় ফাংফাং বেই নামের একটা মানুষ সেজে সবার সামনে আসতো। তবে শাওয়াও খুব ভালোভাবে জানতো এই ফাংফাং বেই আর কেউই নয়, এটা ডেমন। ডেমন বলে তোমার সঙ্গে আমি বাজি ধরছি, তবে এই খেলায় তুমি হেরে গেলে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। তো যখন হেরে যায় শাওয়াও, তখন ডেমন ওকে কোশ্চেন করে যে তুমি কাকে ভালোবাসো, কিন্তু শাওয়াও তার উত্তর না দিয়ে বাইরে চলে আসে। তাই ডেমন ওর পিছু পিছু আসে আর বলে তুমি আমার প্রশ্নের জবাব দাওনি। শাওয়াও তখন বলে আমি তোমার প্রশ্নের জবাব দিতে বাধ্য নই। ডেমন তখন বলে কেমন আছো তুমি, কতদিন পরে তোমার সঙ্গে দেখা। শাওয়াও বলে আমি ভালো আছি। ডেমন বলে দেখেই বুঝছি তুমি এতই ভালো আছো যে তুমি তোমার একাকিত্ব কাটানোর জন্য ক্যাসিনোতে এসেছো। তারপরে ডেমন বলে শাওয়াও আমি কি তোমার সঙ্গে ডিনার করতে পারি? শাওয়াও তখন বলে না, কিন্তু তারপরে ওর হাত ধরে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে ডেমন। এখানে ওরা দুজন বসে গল্প করছিল, আর এই রেস্টুরেন্টের যে মালিক ছিল সেই মালিক ছিল ডেমনের অনেক পরিচিত, যাকে ডেমন দাদু বলে ডাকতো। এরপরে ওরা যখন এখানে বসে খাচ্ছিল আর গল্প করছিল, ঠিক তখনই এদিকে হাঁটতে হাঁটতে চলে আসে তুষান সিং এবং তার সাথে থাকা লিরং। এরা দুজনে এখানে এসে দেখতে পায় শাওয়াওকে আর ডেমনকে, তবে এরা জানে না ওটাই ডেমন। কিন্তু তুষান সিং ভালোভাবেই জানে যে ফাংফাং বেই সেজে থাকে এই লোকটি হলো 9 মাথাওয়ালা ডেমন। এখানে দুজনের আবার চোখাচোখি হয়ে যায়, দুজনেই খুব এম্বারেস ফিল করে। এরপরে লিরং বলে যে শাওয়াও তোমাকে কিন্তু অনেক ভালোবাসে তুষান সিং, তুমি কেন এই লোকটার সঙ্গে ঘুরছো? ওর থেকে অনেক বেটার তুষান সিং। কিন্তু শাওয়াও কিছু বলে না। কিন্তু শাওয়াওয়ের নাম শুনি ওখানে যে দাদু দাঁড়িয়েছিল সেই দাদু বলে তোমার নাম কি? শাওয়াও বলে আমার নাম শাওয়াও, আমি হাওলিংয়ের রাজকন্যা, অর্থাৎ শাওয়াওয়ের বাবা হাওলিংয়ের রাজা। এই কথা শুনে ওই লোক অবাক হয়ে যায়, কারণ ওই লোক অনেক বড় একটা সিক্রেট জানে শাওয়াওয়ের ব্যাপারে, যেটা শাওয়াও নিজেও জানে না। এরপরে ওখান থেকে শাওয়াও চলে আসে, ওর পিছু পিছু ডেমন আসতে লাগে। শাওয়াও ডেমনকে বলে তোমার ভিতরে আমি যে লাভ বার্কটা দিয়েছিলাম, মানে আপনাদের নিশ্চয় মনে আছে একটা পয়জনিয়াস স্পার্ক কিন্তু একবার দিয়েছিল এই ডেমনের শরীরের ভিতরে শাওয়াও। তার বিনিময়ে ডেমন বলেছিল আমাকে একটা প্রমিস করতে হবে, একদিন আমি তোমাকে একটা কাজ করতে বলবো, সেই কথাটা তোমাকে অবশ্যই রাখতে হবে। তো শাওয়াও বলে সেই পয়জনিয়াস স্পার্কটা আমি তোমার ভিতর থেকে বের করে নিব, তুমি আমার সঙ্গে দেখা করো, তারপরে তুমি তোমার নিজের মতো করে চলতে পারবে। এটা বলে শাওয়াও চলে আসে, কারণ ওর বোনেরা ওকে নিতে এসেছিল। যখন শাওয়াও চলে যাচ্ছিল তখন ডেমন শুনতে পায় শাওয়াওকে ওরা জিজ্ঞেস করছে যে তোমার সাথে ছেলেটিকে। তখন শাওয়াও ওদের বলে পথে চলতে চলতে দেখা হয়ে যাওয়া এক বন্ধু। এরপরে এই কথাটি আবার পিছন থেকে ডেমন শুনে ফেলে। ডেমনকে এভাবে ট্রিট করলো শাওয়াও, যেটা ডেমনের অনেক খারাপ লাগে। এদিকে আমরা আবার শিনুকে দেখতে পাই। শিনুর সঙ্গে বিয়ের কথা চলছিল রাজার।
অর্থাৎ শিয়ান রাজ্যের সোয়ানের। ওর দাদু খুব করে চাইছিল শিনুর সঙ্গে সোয়ানের বিয়ে হোক, তাহলে এই রাজ্যের অবস্থানটা অনেক ভালো হয়ে যাবে। এদিকে আমরা দেখতে পাই লিরংয়ের সঙ্গে কিছু কথা বলছিল ডেমন। তারপরে ওই বৃদ্ধকে আমরা দেখি যে বৃদ্ধ কিছু একটা বলছিল, কিছু একটা গান গাইছিল, কিন্তু বৃদ্ধের এই গানটা ছিল অন্যরকম। বৃদ্ধ চোখের সামনেই তাদের লর্ডকে দেখতে পায়। এই লর্ডের নাম হলো ছিচেন। তবে এটা তো লর্ড ছিল না, এটা ছিল বৃদ্ধের বিভ্রম। সামনে তো ডেমন দাঁড়িয়েছিল। ডেমন তখন বলে, দাদু তোমার কি হয়েছে? দাদু তখন বলে, তুমি কি শাওয়াও নামের ওই মেয়েটির কাছ থেকে পয়জনিয়াস বাঘ নিয়েছিলে? যত দ্রুত সম্ভব ওই বাঘটি তুমি তোমার দেহের ভিতরে থেকে বাহিরে বের করে ফেলো। তখন ডেমন বলে, আসলে কি হয়েছে? তখন এই দাদু বলে, আসলে শাওয়াও কোনো সাধারণ মানুষ নয়। শাওয়াও এর মা একজন মানুষ ছিল, আর শাওয়াও এর বাবা ছিল একজন ডেমন। তবে এই কথাটা কেউ জানে না, তাই শাওয়াও হাফ ডেমন হাফ মানুষ। এটা কিন্তু আগেই আন্দাজ করেছিল ডেমন নিজেও, তবে ও পুরোটা জানতো না। কিন্তু ডেমন চায় না এই কথাটা আর কেউ জানুক। এখন ওর অনেক খারাপ লাগে। তবে ওর এটাও ভালো লাগে যে শাওয়াও ওদেরই বংশের কেউ, কিন্তু শাওয়াও নিজেও সেই সত্যটা জানে না। শাওয়াও এর সবসময় মন খারাপ থাকতো, ভিতরে ভিতরেই কিসের একটা কষ্ট যেন ওকে সবসময় জড়িয়ে রেখেছিল। ওর ভাই সোয়ান এসে বলে, শাওয়াও তুই সবসময় মন খারাপ করে থাকিস, তোর কি হয়েছে? তুই কি তুষান সিংকে আজও ভুলতে পারিসনি? আসলেও অলরেডি 30 বছর কেটে গিয়েছে, কিন্তু শাওয়াও তুষান সিংকে এখনো ভুলতে পারেনি। তখন সোয়ান বলে, আমি যদি জানতাম আমার বোনটা এত কষ্ট ভোগ করবে, তাহলে কখনোই আমি তুষান সিং এর সঙ্গে তোকে মিশতে দিতাম না। আমি নিজেও বুঝতে পারিনি শাওয়াও। শাওয়াও তখন বলে, ভাইয়া এগুলো বাদ দাও তো। কিন্তু খুব ভালো করেই তো সোয়ান বুঝতো তার বোনের মনের ভিতরে কি চলছে, কারণ সেম যন্ত্রণা তার ভাইয়ের বুকের ভিতরেও ছিল। কারণ সোয়ান শাওয়াওকে অনেক ভালোবাসে, যে কথা সে মুখ ফুটে একবারও শাওয়াওকে বলতে পারে না। এজন্য সোয়ান খুব ভালোভাবেই জানে যে শাওয়াওয়ের যন্ত্রণা ঠিক কতখানি, ভালোবাসার যন্ত্রণা কতটা নির্মম, সেটা সোয়ানের থেকেও বেশি কেউ জানে না। এদিকে কি ভাবছেন, তুষান সিং এর পুড়ছে না? তুষান সিং এর আজও শাওয়াওয়ের জন্য অনেক কষ্ট লাগে। ও শাওয়াওকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু ও এই সমাজের সামাজিকতার জালে আবদ্ধ হয়ে গিয়েছে। একটা মেড সার্ভেন্ট তখন ওর কাছে আসে, তুষান সিংকে এসে বলে, মাস্টার আপনার মনে আছে আমাদের আরও 2 জন মেড সার্ভেন্ট মারা গিয়েছে, যাদেরকে বিষ দিয়ে মেরে ফেলা হয়েছিল, কারণ তারা অনেক বড় কোনো সত্য জানতে পেরে গিয়েছিল। হয়তো যে বাচ্চাটা আপনাকে বাবা বলে ডাকে ওই বাচ্চা আপনারই নয়, হয়তো বা হতে পারে সেই বাচ্চাটা আপনার ভাইয়ের। কিন্তু সেই মেয়ের 2 জনকে মেরে ফেলা হয়েছিল কারণ তারা অনেক বড় কোনো সত্যি জানতে পেরে গিয়েছিল। তুষান সিং কিন্তু এইসবের কোনো কিছুই জানে না। তুষান সিং এর মনে মনে সন্দেহ হয়, ওর বাচ্চার বয়স এখন 30 বছর, তবে সেটা মানুষের হিসাব করলে হয়তো 3 বছর, কারণ ইমমর্টাল ওয়ার্ল্ডে বছরগুলো যেত মাসের মতো। তো ওর ছেলে পড়ে গিয়ে তার হাত থেকে রক্ত পড়ছিল। তুষান সিং একটা রুমাল দিয়ে ওর ছেলের রক্ত মুছে নেয়। ওই রক্ত নিয়ে সোজা একটা গণকের কাছে চলে আসে। তুষান সিং এর খুব সন্দেহ হচ্ছিল ওই ছেলেটা তার নিজের কিনা। গণক তখন বলে, আপনার হাতের রক্ত লাগবে। তুষান সিং তখন নিজের রক্ত দিয়ে দেয়। ও আসলে যাচাই করতে চেয়েছিল এই ছেলেটা তার কিনা, অনেকটা আধুনিক পদ্ধতির ডিএনএ টেস্টের মতো। যেহেতু সেই যুগ ছিল ফ্যান্টাসি যুগ, তাই এইরকম ফ্যান্টাসির ভিতরেই দেখানো হচ্ছিল যে বাবার ছেলে আসলেই কানেক্টেড কিনা। এই লোকটি বলে যে হয়তো সে আপনার ছেলে নয়, কারণ তার ভিতরে অন্য কারোর রক্তের সঙ্গে মিল আছে। সে আপনার রক্তের খুব কাছাকাছি হলেও আপনার রক্ত তার দেহে নেই। হয়তো আপনার ভাইয়ের অথবা ভাগ্নের অথবা ভাইপোর এরকম কারোর রক্তের সঙ্গে তার দারুণ মিল হতে পারে। তুষান সিং বুঝতে পারে এটা তার ছেলে নয়। এদিকে আমরা ফেংলংকে দেখি। ফেংলং তার বোনের সঙ্গে দেখা করতে এসেছিল। ফেংলং তার বোনকে আশ্বস্ত করে যে রাজার সাথেই তার বিয়ে হবে। অলরেডি তাদের বিয়ের কথাবার্তা চলছে। সোয়ানের দাদু সোয়ানকে বলে যে তুমি শিনুকে বিয়ে করে নাও। তখন সোয়ান অনেক রেগে যায়, কারণ ওকে বিয়ে করতে চায় না। এদিকে শাওয়াও আর ওর বোন দুজনেই সিদ্ধান্ত নিয়েছে এই রাজ্য ছেড়ে চলে যাবে, ওর বাবার রাজ্যে গিয়ে কিছুদিন থাকবে। এদিকে সোয়ানের মনে ছিল এক আকাশ চিন্তা। সোয়ান এখন রাজা হয়েছে। সোয়ান ভেবেছিল সে রাজত্ব পেলে হয়তো নিজের মতো সবটা গুছিয়ে নিতে পারবে, তবে ও জানতো না। ঠিক তখনই ওখানে ঘুরতে ঘুরতে শাওয়াও আসে। শাওয়াওকে ওর সার্ভেন্ট জিজ্ঞেস করে, আপনার সবসময় এরকম মনমরা কেন থাকে? শাওয়াও তখন বলে, আসলে একসময় আমি যা চাইতাম আমি তাই করতে পারতাম, আমার মন যেদিকে চাইতো আমি সেদিকেই উড়াল দিতে পারতাম। কিন্তু যখন আমরা বড় হয়ে যাই
তখন আসলেই আমাদের সামনের আকাশটা অনেক বড় হয়ে যায়, কিন্তু আমাদের সামনের পথটা অনেক ছোট হয়ে যায়। আর ততটাই ছোট হয়ে যায় আমাদের হাতে থাকা অপশনগুলো। খুব কম জিনিসই আমরা নিজেদের সাথে রাখতে পারি, বা খুব কম চয়েসই আমাদের সামনে থাকে। আসলে এটা সোয়ানকে উদ্দেশ্য করেই বলেছিল শাওয়াও, কারণ সোয়ান এখন রাজা হয়েছে। সোয়ান চাইলে হয়তো পৃথিবীর সব কিছু ওলটপালট করে ফেলে দিতে পারে, চাইলে শাওয়াওকে বিয়েও করতে পারে, কিন্তু একজন রাজার সব থেকে বাধা হলো ওই জায়গায়, তাহলে তার রাজত্ব থাকবে না, তাহলে হয়তো তাকে মরেই যেতে হবে। এরকম অনেক পরিস্থিতি সামাল দিতে হয় একজন রাজাকে। সোয়ান রাজা হওয়া বলতে যা ভেবেছিল রাজা হওয়া, আসলে তা না। সোয়ান তো কখনো রাজত্বের লোভ করেনি, কিন্তু সোয়ান তবুও মনে মনে একদম মরে যাচ্ছে। এদিকে আমরা ফেংলং এবং ওর বোনকে দেখি ওর বাবা মায়ের সঙ্গে আলোচনা করতে। ওর বাবাও রাজি হয়ে যায় শিনুর সঙ্গে সোয়ানের বিয়ে দিতে। একজন রাজার সঙ্গে তার মেয়ের বিয়ে হবে, এটা কে না চায়। এদিকে আমরা এদের দুই বোনকে দেখি, আনিয়ান এবং শাওয়াও। তারা দুইজন তাদের দাদুকে জানাতে এসেছিল যে তারা হাউলিংয়ে কিছুদিন তাদের বাবার ওখানে গিয়ে থাকবে। তাদের দাদুও পারমিশন দিয়ে দেয়। যখন ওরা চলে যাচ্ছিল তখন সোয়ান আসে আর সবাইকে যেতে বলে। শাওয়াওকে বলে, শাওয়াও তুই কবে ফিরে আসবি? 1 সপ্তাহ পরে। শাওয়াও বলে, না ভাইয়া। তখন সোয়ান বলে, তাহলে 1 মাস নাকি 1 বছর নাকি 13 মাস? তখন শাওয়াও বলেন না। সোয়ান বলে, আচ্ছা 13 মাস। 13 মাস পরে তুই ফিরে আসবি, না হলে আমি লোক পাঠিয়ে দিয়ে তোকে নিয়ে আসবো। শাওয়াও বলে, এখন আমার মন যা চায় আমি তাই করব, তুমি আমার জন্য চিন্তা করো না। এখন তোমার মাথায় অনেক চিন্তা, তুমি এখন তোমার এই রাজ্য সামলাও, আমার জন্য একটুও চিন্তা করো না। আমার মন ভালো হলে আমি তার আগেই চলে আসব। সোয়ান বলে, ঠিক আছে, কিন্তু আমি তোর জন্য ওয়েট করব। এটা বলে শাওয়াওয়ের যাওয়ার পানেও তাকিয়ে থাকে। কিছুদিন কেটে যায়। শিনু ওর সঙ্গে বিয়ের দিনটা অবশেষে চলে এসেছে। এই বিয়েতে শিনু অনেক খুশি ছিল, কিন্তু একদম মনমরা উদাসীন হয়ে বসেছিল সোয়ান। সোয়ানের এই বিয়েতে একদমই মন ছিল না। বারবার সে শাওয়াওকে ভাবছিল। বারবার মনে হচ্ছিল এই বিয়েটা শুধুমাত্র রাজনৈতিক কারণেই হচ্ছে। নিজে নিজে সমস্তটা করতে লাগে শিনু। এরপরে রানীর পদমর্যাদা তুলে দেয় শিনুর হাতে সোয়ান। ওদের বিয়েটা হয়ে যায়। বিয়ের দিন রাত্রেবেলা বাসর ঘরে একা একাই ওয়েট করতে লাগে শিনু, কিন্তু সোয়ান কোনো মতেই আসে না। অনেক রাত হয়ে গিয়েছে। খবর নিয়ে পাওয়া যায় যে সোয়ান আজকে এখানে আসবে না। সোয়ানের একজন সার্ভেন্ট জানিয়ে দেয় সোয়ান বনে একা একা হাঁটছে। এটা শোনার পরে শিনুর খুব রাগ হয়ে যায়। বিয়ের রাত্রে সোয়ান এখানে না এসে বনে একা একা হাঁটছে, কি আছে ওই বনে যার জন্য ও তার নববধূর কাছেও আসতে পারবে না? রেগে মেগে ও সমস্ত গহনাগুলো উল্টে পাল্টে ফেলে দেয়। আসলে যে কোনো মেয়ের এখানে রাগ হবে সেটাই স্বাভাবিক। ওদিকে সোয়ান বসে বসে তো শাওয়াওয়ের কথাই ভাবছিল। এই বিয়েতে তার বিন্দু পরিমাণ মত ছিল না, কিন্তু সমস্ত রাজ্যের মানুষ খুশি হয়েছে তার এই বিয়েতে। পুরো পৃথিবী আজকে তার বিয়েতে খুশি হলেও তার মনে কোনো আনন্দ নেই। এটাকেই বোধহয় বলে বড় হয়ে যাওয়া। তার উপরে সে একটা রাজ্যের রাজা। তার আনন্দ তো আরও একেবারেই মাটি হয়ে গেল। এদিকে আমরা দেখতে পাই শাওয়াওকে। শাওয়াও হাউলিংয়ে ফিরে একটা ছেলেরূপী বেশ নিয়েছিল। এরপরে ও একটা ফার্মেসি ওপেন করেছে। এখানে ও নিজের ইচ্ছে মতো ওষুধ তৈরি করে। এটাই শাওয়াওয়ের প্যাশন, এটা করতেই ওর ভালো লাগে। আনিয়ানোকে এসে বলে, জিয়া তুমি এগুলো করে কি সত্যি খুব মজা পাও? তোমার খারাপ লাগে না? আসলে ও এগুলো করে মজা পায়। ও আসলে কোনো কিছুতেই শান্তি পাচ্ছে না, তাই প্যাশনের পিছনে দৌড়াচ্ছে। একদিন ও বসে বসে জিথার বাজানো ট্রাই করছিল, তবে ও পারে না। তাই ওর কাছে তখন ডেমন আসে। ডেমন বলে, তুমি ওঠো, আমি বাজাচ্ছি। ও জানতোই না যে ডেমন আবার আসলে জিথার প্লে করতে পারে। তখন ডেমন এত দারুণ করে জিথার প্লে করে আর একটা গান গায় যাতে শাওয়াও অবাক হয়ে যায়। তবে ও গানটাও অল্প একটু গেয়েছিল, আর এই গানটা ছিল একটা রক্তাক্ত গান। শাওয়াও বলে, পুরোই ব্লাডি সং। কিন্তু এর পরে কি তুমি ভুলে গেছো? তোমার 9টা মাথা থাকা সত্ত্বেও তুমি পরের কলি ভুলে গেলে কি করে? তো রাখির চোখে শাওয়াওয়ের দিকে তাকিয়ে থাকে ডেমন। এরপরে আমরা দেখি যে অনেক দিন কেটে গিয়েছে। শাওয়াওকে রোজ একটা করে চিঠি লিখত সোয়ান। এ পর্যন্ত সে শাওয়াওকে অনেকগুলো চিঠি লিখেছে, কিন্তু শাওয়াও একটা চিঠিরও উত্তর দেয়নি। চিঠিগুলো সব জমে গিয়েছে। তো সেদিন রাত্রেবেলা খাবার জন্য খাবার রেডি করছিল শাওয়াও। ঠিক তখনই সোয়ান পিছন থেকে এসে ওকে ডাক দেয়। সাথে সাথে শাওয়াওয়ের হাত কেটে যায়। সোয়ান বলে, তুই আমার কোনো লেটারের উত্তর দিসনি বলেই আমি এখানে চলে এসেছি। এরপরে সোয়ান শাওয়াওকে সাথে নিয়ে ওর রাজ্যে ফিরতে লাগে। কিন্তু এখানে আসার পরে ওকে দারুণ একটা সারপ্রাইজ দেয় সোয়ান। সে জানে শাওয়াও চুইংশি সিটিকে অনেক মিস করে, কারণ ওর জীবনে সুন্দর সময়গুলো চুইংশি সিটিতেই কেটেছে। সোয়ান শাওয়াওকে একটা বাড়ি বানিয়ে দেয়, যে বাড়িটা দেখতে ছিল একদম চিংশি টাউনের যে বাড়িটাতে শাওয়াও বসবাস করতো ওই বাড়িটার মতোই। এখানে একটা কৃষ্ণচূড়া গাছ ছিল, তার সাথে ছিল একটা দোলনা। এরপরে শাওয়াওকে তারপরেও মন খারাপ করে থাকতে দেখে সোয়ান বলে, তোর কি বাড়িটা পছন্দ হয়নি? এখন থেকে তুই তোর নিজের মতো করে এখানে থাকতে পারবি।
এদিকে আমরা সেই দাদুকে দেখি যে দাদুর কাছে এসেছিল তুষান সিং। তুষান সিং একটা বিশেষ কারণে দাদুর কাছে এসেছে, সে কিছু সত্যি জানার জন্যই এসেছে। এইদিকে শাওয়াও কিন্তু তার ধ্যান জ্ঞান পুরোটাই দিয়ে দিয়েছিল পড়াশোনায়। সে খুব ভালো একজন ডক্টর হতে চায়, তাই হিউম্যান বডি সম্পর্কে সে আরও ভালোভাবে জানতে চায়। তাই ও তুমুল পড়াশোনা শুরু করে দেয়। অ্যানসিয়েন্ট যত বই খাতা আছে তার সমস্তই পড়তে লাগে। সেদিন ফেংলং দেখা করতে এসেছিল শাওয়াওয়ের দাদুর সঙ্গে। শাওয়াও তখন পড়াশোনা নিয়ে অনেক বিজি। সুয়ান মাঝখানে একবার শাওয়াওয়ের সঙ্গে দেখা করতে আসে, কিন্তু শাওয়াও পড়াশোনা নিয়ে এতটাই বিজি ছিল যে ও সুয়ানকেও খেয়াল করে না। সুয়ান ওকে পানি খাইয়ে দিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে যখন শাওয়াওয়ের হুঁশ ফেরে তখনও বলে, একটু আগে না ভাইয়া এসেছিল, ও কোথায় গেল? তখনও দেখি যে ওর ভাই ওর জন্য সব থেকে প্রিয় প্রিয় খাবারগুলো রেডি করে রেখেছে। এদিকে ফেংলংও যেহেতু এসেছিল তাই ফেংলংকে ওরা খাবার টেবিলে আহ্বান করে। ফেংলং এখানে বলে, যেহেতু শাওয়াওয়ের সঙ্গে আমি অনেক দিন এঙ্গেজড হয়ে আছি, তাই আমি চাচ্ছি খুব দ্রুতই আমাদের বিয়েটা হয়ে যাক, আর কতকাল এভাবে এঙ্গেজড হয়ে থাকবো। এরপরে ওর দাদু বলে, যেহেতু তোমাদের এঙ্গেজমেন্টটা অলরেডি হয়ে গিয়েছে তাই বিয়েটা হয়ে যাওয়া জরুরি। এদিকে আমরা তুষান সিংকে দেখি যে ওই বুড়ো দাদুর কাছে এসে বলছিল, আমি একটা সত্য জানতে চাই, তার জন্য আপনার সাহায্য প্রয়োজন। আমি জানতে চাই এক রাত্রে আমার সাথে কি হয়েছিল। এই দাদুর আসলে বিশেষ একটা ম্যাজিক্যাল পাওয়ার ছিল, যে পাওয়ার দিয়ে তুষান সিং ওর জীবনের অনেক ঘটনায় দেখতে পাবে যেগুলো ওর মনে নেই। তুষান সিং তখন ওর হাতটা বাড়িয়ে দেয়। দাদু বলে, তুমি যদি সবটা ভালো করে মনে করতে না পারো তাহলে কিন্তু তোমার মৃত্যুও হতে পারে। তুষান সিং তারপরে ওর জীবন বাজি রেখে এই ম্যাজিক্যাল ওয়েপনটা নিজের হাতে পরে নেয়, আর ও তুমুলভাবে ট্রাই করতে লাগে যে ওর জীবনে ঘটে গিয়েছিল কে কে। তো ও প্রথমেই সব কিছু মনে করতে পেরেছিল, কিন্তু কিছুক্ষণ পরেই ও অজ্ঞান হয়ে যায়। আর চোখ খোলার পরে ওর চোখের ভিতরে ও কেবল শাওয়াওকেই দেখতে পায়। এদিকে আমরা আবারও ফেংলংকে দেখি। ফেংলং বলছিল, যেহেতু আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে তাই বিয়েটা করবো, আপনাদের মতামত কি? ওর দাদুর মত ছিল। তারপরে ও সুয়ানের কাছে জিজ্ঞেস করে, কারণ সুয়ান শাওয়াওয়ের ভাই, তাছাড়া সুয়ান রাজা, তাই সুয়ানের মতামতটা জানলেই ভালো হয়। সুয়ান বলে, শাওয়াও বড় হয়েছে, শাওয়াও বলুক যে ওর এই বিয়েতে মত আছে কিনা। ও যা বলবে সেটাই তো হবে, তাই না? কারণ শাওয়াও যেটা চাইবে আমি সেটাই দিব। শাওয়াও এই মুহূর্তে কিছু বলে না। ফেংলং বলে, ঠিক আছে, তুমি কিছুদিন টাইম নাও, তুমি পরে আমাকে জানিয়ে দিও। কিন্তু সুয়ানের তো ভিতরে ভিতরে চলে যাচ্ছিল, ও কোনো মতে শাওয়াওয়ের বিয়ে ফেংলংয়ের সঙ্গে মানতেই পারবে না, কারণ ও প্রচুর ভালোবাসতো শাওয়াওকে, যেটা ওর দাদুও জানতো। এদিকে তুষান সিং এর জ্ঞান তো ফিরে এসেছিল, কিন্তু তুষান সিং ভিতরে ভিতরে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। আর ও এটাও জানতে পারে যে আসলে ওর যে বাচ্চা সেই বাচ্চাটি ওর নয়। যখন ফেংলং চলে গিয়েছিল, শাওয়াও সিদ্ধান্ত নেয় যে ও দ্রুত ফেংলংকে বিয়ে করবে। তাই ও ওর হাতে থাকা একটা পাখি ম্যাজিক্যাল পাওয়ারের সাহায্যে পাঠিয়ে দিচ্ছিল ফেংলংয়ের কাছে। কিন্তু ঠিক তখনই ওই পাখিটাকে আটকে দেয় সুয়ান, আর বলে, শাওয়াও তুই ভেবে চিন্তে সিদ্ধান্ত নে, তুই কি সত্যি ফেংলংকে বিয়েটা করতে চাস? তখন শাওয়াও বলে, তাছাড়া আমি আর কি করব ভাইয়া, আমার লাইফে আর কী বা করার আছে? আমাকেও তো বিয়ে করতে হবে একদিন না একদিন। ফেংলং ছাড়া আর আমি কাকেই বা বিয়ে করতে পারি? আমাকে তো মানুষজন ধোঁকা দিয়ে বিয়ে করে নিয়েছে। সুয়ানও বুঝতে পেরেছিল তাদের জীবন ঠিক কতটা জটিল হয়ে গিয়েছে। এখন শাওয়াও যদি ওর মনের বিরুদ্ধেই গিয়েছিল, তারপরেও এই বিয়েতে ও রাজি হয়েছিল। তাই তো ওর দাদা বলে, ঠিক আছে, তাহলে এই বার্তাটা তুই পাঠিয়ে দে। এরপরে দৃশ্যে আমরা দেখতে পাই শাওয়াও যেহেতু ওর বিয়ে হয়ে যাবে তাই ও ডেমনের জন্য আগে থেকে একটা গিফট বানিয়ে রাখবে, কারণ বিয়ের পরে তো ও চাইলেই ডেমনের সঙ্গে আর দেখা করতে পারবে না। ও তাই ডেমনের জন্য একটা আলাদা করে গিফট বানিয়ে রাখে আর সেটা কুরিয়ারে পাঠিয়ে দেয়। কুরিয়ার থেকে ফেরার সময় ও তুষান সিং এর সঙ্গে দেখা হয়ে যায়। তুষান সিং ওকে খাবার খাওয়ার জন্য আহ্বান করলে ও তুষান সিংকে বলে, আমার টেস্ট অলরেডি বদলে গিয়েছে, তুমি যেগুলো অর্ডার করেছে সেগুলো আমি এখন আর খাই না। এটা বলে ওখান থেকে উঠে চলে আসে। শাওয়াও যাওয়ার পরে রক্তবমি করতে লাগে তুষান সিং, ওর শরীর অলরেডি ভেঙে গিয়েছিল। এদিকে রাত্রেবেলা শাওয়াও এসে ওর ভাইয়ের সঙ্গে ড্রিঙ্ক করছিল, কারণ সুয়ান অলরেডি অনেক আপসেট হয়ে আছে শাওয়াওয়ের এই সিদ্ধান্তে, যেহেতু ওরা দুজনেই অনেক ড্রাঙ্ক হয়ে গিয়েছিল, ওদের দুজনেরই কোনো সেন্স ছিল না। তখনই শাওয়াওকে সুয়ান বলে, আজকে তোকে একটা সত্যি কথা বলবো। তখন শাওয়াও বলে, হ্যাঁ। সুয়ান বলে, আসলে আমি অনেক আগে থেকেই তোকে অনেক পছন্দ করি, আমি অনেক ভালোবাসি, তুই ফেংলংকে বিয়ে করিস না, আমাকে বিয়ে কর। এই কথা শুনে শাওয়াও হাসতে লাগে, কারণ ওর কোনো সেন্স ছিল না। সুয়ান বলে, আমি এই দুনিয়া তোলপাড় করে দিব, তুই শুধু আমার সঙ্গে থাকতে রাজি হয়ে যা। কিন্তু তখনই ওর দাদু আসে আর সুয়ানের কাঁধে একটা কিল দিলে সুয়ান অজ্ঞান হয়ে যায়। ওর দাদু সমস্তটা শুনে ফেলেছিল। ওর দাদু তখন প্রহরীদের ডেকে এখান থেকে সুয়ানকে নিয়ে যেতে বলে, আর বলে যদি কেউ সুয়ানের আজকের কথা শুনে থাকে তবে তাকে যেন মেরে ফেলা হয়। ওর দাদু চায় না এই রাজ্যের কোনো কিছু বাহিরে যাক। পরে আমরা দেখতে পাই যে বাবার কাছে ফিরে এসেছিল শাওয়াও, কারণ ওর বিয়ে অলরেডি ঠিক হয়ে গিয়েছে। এরপরে আমরা আবার দেখতে পাই ডেমনকে।
ডেমন সমুদ্রের ভিতরে একটা মুক্ত পাথরের ভিতরে ছিল। ও অলরেডি এই গিফটটা পেয়ে গিয়েছে। গিফটটা দেখার সাথে সাথেই ওর মনে পড়ে যায় যে একদিন শাওয়াওয়ের সঙ্গে ও সমুদ্রে ঘুরতে এসেছিল। শাওয়াও তখন কৌতূহলী হয়ে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিল, আর এখানে ওদের যত স্মৃতি ছিল সেই স্মৃতির এক টুকরো শাওয়াও গিফট করে পাঠিয়েছে ডেমনকে। এটা দেখার পরে ডেমন সত্যিই খুব নস্টালজিক হয়ে পড়ে। শাওয়াওয়ের সাথে কাটানো সময়গুলো ওর বারবার মনে পড়তে লাগে। এমনিতেই ও শাওয়াওকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু কিচ্ছু বলতে পারে না। অন্যদিকে শাওয়াও হাউলিংয়ে বসে বসে ভাবছিল ওর বিয়েটা কি আদেও হবে নাকি বিয়েটা ভেঙে যাবে, কেউ কি আসবে না ওর বিয়েটা ভাঙতে। আসলে ওই ইশিজির কথাই বসে বসে ভাবছিল। এদিকে ইশিজি অর্থাৎ তুষানজিং ও এসেছিল চুইংশি সিটিতে, যেখানে প্রথম দেখা হয়েছিল শাওয়াওয়ের এবং ওর, যেখানে ও একদম আত্মরা হয়ে পড়েছিল। শাওয়াওকেও একটা ফুল বাড়িয়ে দিয়েছিল, সেটা ভেবে ওর খুব কষ্ট লাগে। এদিকে শুয়ানো কষ্টে কষ্টে মরে যাচ্ছিল। শনের দাদু বলে, তুমি কিন্তু কোনো মতে শাওয়াওয়ের বিয়েটা ভেঙে দেওয়ার চেষ্টা করো না, আমি ভালোভাবেই জানি তুমি শাওয়াওকে ভালোবাসো। তখন ও আসলে বসে পড়ে। ওর দাদু যেটা জানতে পেরে গিয়েছে তাতেও অবাক হয়ে যায়, কিন্তু ওর দাদুকে এটা বলে আশ্বস্ত করে যে শাওয়াও কষ্ট পাবে এরকম কোনো কিছুই সে করবে না, শাওয়াওয়ের বিয়েটাও সে ভাঙবে না। যদি শাওয়াও এটাই চাই, ফেংলংকে বিয়েই করতে চায়, তবে শাওয়াও ফেংলংকেই বিয়ে করুক। এদিকে শাওয়াওয়ের কাছে আনিয়ান এসে বলে, আপু তুমি এখানে বসে কি দেখছো? শাওয়াও বলে, আমি জানি না। আনিয়ান বলে, তাহলে বসে কেন আছো? শাওয়াও বলে, সেটাও জানি না। আনিয়ান বলে, আসলেই আমাদের জীবনে এরকম কিছু কিছু সময় আসে যখন আমরা আসলেই কিছু বুঝতে পারি না, বা আমাদের অগোচরে অনেক কিছুই ঘটে যায় যেটা আমরা জানতেও পারি না। এখানে দুই বোনই বসে বসে কাঁদছিল, কারণ সবারই মনের ভিতরে কিছু লুকানো যন্ত্রণা ছিল। শোন ওর দাদুকে বলে, আমার তো লুকিয়ে লুকিয়ে বিয়ে ভাঙার কোনো দরকার নেই, আমি তো চাইলে আমার একটা শব্দে এই বিয়ে ভেঙে দিতে পারি, কারণ আমি এই দেশের রাজা, কিন্তু আমি সেটা করব না। আমি চাই শাওয়াও যেটা চাই সেটাই হোক, ও যাতে খুশি থাকে ও যেন সেটাই করে। এরপরে শাওয়াওয়ের বিয়ের দিন ঘনিয়ে আসে। শাওয়াওকে সুন্দর করে সাজানো হচ্ছিল, কিন্তু শাওয়াওয়ের এই সব কোনো কিছুতেই একদমই মন ছিল না, ও মন মরা হয়ে বসেছিল। অন্যদিকে নদীপথে নৌকা করে যেতে দেখি ডেমনকে। ডেমন দূর থেকে যেন এটা দেখছিল যে শাওয়াও ওকে ডাকছে, কিন্তু এটা ছিল ওর ভ্রম, শাওয়াও ওকে ডাকছিল না। তখন শাওয়াওয়ের পাঠানো গিফটটাও আবারও বের করে দেখতে লাগে, তাতে বারবার করে টাচ করতে লাগে। মনে হচ্ছিল শাওয়াও ওকে অমূল্য কোনো রত্ন দিয়েছে, যেটা কেউ খুব গভীর করে লুকিয়ে রাখতে চায়। অবশেষে শাওয়াওকে সাজানো শুরু হয়ে যায়। শাওয়াওয়ের ফেংলংয়ের প্রতি কোনো আগ্রহ ছিল না। ফেংলংয়েরও যে শাওয়াওয়ের প্রতি অনেক আগ্রহ ছিল এমনটাও কিন্তু না, কারণ ফেংলংয়ের থেকে এখানে আরও 3 জন শাওয়াওকে অনেক ভালোবাসে। প্রাচীনকালে মেয়েকেই যেতে হতো ছেলের বাড়িতে বিয়ে করার জন্য, তো শাওয়াও সুন্দর করে সেজে গুজে হাজির হয়ে যায় ফেংলংয়ের বাড়িতে। শাওয়াওকে দেখতে পরীর মতো লাগছিল, একদম নবরত্নে খোঁচানো একটা তাজেও কেউ অপূর্ব লাগছিল। ওকে দেখে ফেংলং নিজেও চোখ ফেরাতে পারে না। তখন শাওয়াও যখন হেঁটে আসছিল তখন ও বারবার জিয়াতা তুষানজিংয়ের দিকে তাকায়। ওর বারবার মনে পড়ে তুষানজিংয়ের সঙ্গে কাটানো সময়গুলো, কিন্তু সেই সমস্ত কিছু এখন অতীত। এখনও ফেংলংয়ের সঙ্গে বিয়ে করবে। ফেংলং ওকে 2টো পদ্ম ফুল দেয়। তারপরেই ওদের বিয়ের সমস্ত রিচুয়াল শুরু হয়ে যায়। যখন ওরা সবার দিকে কুর্নিশ করছিল তখন অসম্ভব রকমের অসুস্থ হয়ে যেতে লাগে তুষানজিং। এরপরে ওরা নিজেদের বাবা মায়ের দিকে যখন কুর্নিশ করতে যাবে তখন কেউ একটা শাওয়াও বলে ডেকে ওঠে। আসলে ছোট্ট করে শাওয়াওকে ডাকতে যাচ্ছিল তুষানজিংই, তবে জোরে ডেকে উঠেছিল শাওয়াওকে পিছন থেকে অন্য কেউ, যেটা ছিল আমাদের ডেমন। তবে ডেমন এখানে ফাংফাং বেই রূপে হাজির হয়েছে। এখানে সব লোকজন ওকে ফাংফাং বেই নামেই চেনে। যখন একটু একটু করে এগিয়ে আসছিল তখন ফেংলং বলছিল, ও এখানে কেন আসছে, ওকে তোমরা আটকাও, কিন্তু কেউ ওকে আটকাতে পারে না। শাওয়াও বলে, তুমি এখানে কেন এসেছো? এখান থেকে চলে যাও, তোমাকে তো এরা ইনভাইট করেনি, তাহলে কেন এসেছো? শাওয়াও ভয় পাচ্ছিল যে ডেমন এখানে কোনো অঘটন ঘটায় কিনা, বা এরাও ডেমনকে মেরে ফেলে কিনা। তখন ডেমন বলে, শাওয়াও তুমি ওকে বিয়ে করো না। শাওয়াও বলে, মানে? তখন ডেমন বলে, তোমার মনে আছে তুমি একটা প্রমিস করেছিলে আমাকে, তুমি বলেছিলে আমি একদিন তোমার কাছে যেটা চাইবো তুমি সেটাই দিবে, আর তুমি যদি সেটা না দাও আমাকে তাহলে তুমি সারা জীবন প্রচুর কষ্ট পাবে। শাওয়াওয়ের মনে পড়ে যায় ও যে পয়জনিয়াস বাঘটা দিয়েছিল ডেমনের শরীরে, তার বিনিময়ে ডেমন ওকে একটা ওয়াদা করিয়ে নিয়েছিল। শাওয়াও নিজেও কথা দিয়েছিল যে ডেমন যেদিন ওকে ডাকবে, যেদিন ওকে যে কথা বলবে ও সেই কথাটাই রাখবে। শাওয়াও জানতো না এরকম একটা দিনে ডেমন এসে সেই প্রমিসের কথাই তুলবে। তো শাওয়াও এখন বলে যে তুমি সেই প্রমিসের কথা তুলছো, সেই প্রমিস আমি রাখবো না।
তখন ডেমন বলে, তাহলে তোমার মনে আছে প্রমিস যদি না রাখো তাহলে কি হবে? শাওয়াওয়ের মনে পড়ে ও বলেছিল যদিও প্রমিসটা ব্রেক করে তাহলে ওর জীবনের সমস্ত হাসিগুলো কান্নায় পরিণত হবে আর সমস্ত সুখগুলো দুঃখে পরিণত হবে। এমনিতেই শাওয়াওয়ের জীবন অনেক কষ্টের, তার উপরে যদি অনন্ত কালোকে জ্বলতে হয় তাহলে ও বাঁচবে কি করে? তাই ও ফেংলংকে বলে, আমি অনেক দুঃখিত, কিন্তু এই বিয়েটা আজকে আমি করতে পারবো না, আমাকে আপনারা সবাই ক্ষমা করে দিন। শাওয়াও অনেক ইনসাল্ট হয়ে এখান থেকে বেরিয়ে আসছিল। ফেংলং তখন শাওয়াওকে যেতে দেয়, ও নিজেদের লোকজনকে বলে ওকে যেতে দাও। আসলে ফেংলং এখানে শাওয়াওকে একদমই বাধা দেয় না। শাওয়াও ফেংলংকে কুর্নিশ করে আস্তে আস্তে এগোতে লাগে। তখনই ও তুষান সিং এর সামনে দাঁড়িয়ে পড়ে। এটা দেখে আবার ডেমনের রাগ হয়। যেমন এমনিতেই ওর বিয়েটা কোনো রকমে ভাঙলো, তারপরে কিনা তুষান সিং এর সামনে দাঁড়িয়ে পড়বে শাওয়াও, এটা কি ও মানতে পারে? তাই হাত ধরে টেনে বাইরে বের করে নিয়ে আসে। সোয়ান যখন জানে যে শাওয়াওয়ের বিয়েটা হয়নি, শাওয়াও পালিয়েছে, তখন ও অনেক খুশি হয়ে যায়। কিন্তু যখন ফেংলংয়ের বোন এটা জানতে পারে, অর্থাৎ রানী, তখন ওর অনেক রাগ হয়ে যায় আর বলে, শাওয়াওয়ের এত বড় সাহস কী করে হয় আমার ভাইয়ের সঙ্গে বিয়ে ভাঙার? এদিকে তো ডেমনের উপর অনেক রেগেছিল শাওয়াও। ডেমন বলে, তুমি কি আমাকে ঘৃণা করছো এখন? শাওয়াও বলে, ঘৃণা করছি না, কারণ আমি তোমাকে কথা দিয়েছিলাম, আমি আমার কথা রেখেছি। কিন্তু তুমি আমার বিয়ের দিনেই কেন উপস্থিত হলে? অন্য কোনো দিন তো তুমি আমার কাছ থেকে এই প্রমিসটা চেয়ে নিতেই পারতে। তুমি কি জানতে না? তুমি কবে থেকে জানতে যে আজকে আমার বিয়ে? তখনই ফাংফাং বেই অর্থাৎ ডেমন বলে, অনেক দিন আগে থেকেই জানি। তখন আবার শাওয়াও বলে, তাহলে তুমি আগে আমার বিয়ে ভাঙার চেষ্টা না করে কেন আজকেই বিয়ের দিন আমাকে এত ইনসাল্ট করে, এত অপমান করে বিয়ের আসর থেকে নিয়ে চলে এলে? তোমার কি এটার খুবই প্রয়োজন ছিল? এটা বলে শাওয়াও অনেক কাঁদতে লাগে। এদিকে আমরা দেখি ওর ভাই সোয়ানকে। সোয়ান অলরেডি লোকজন পাঠিয়ে দিয়েছে শাওয়াওকে খোঁজার জন্য। ওর দাদু বলে শাওয়াওকে খোঁজার দরকার নেই, শাওয়াওকে ফাংফাং বেই নিয়ে গিয়েছে, তাই ওকে এখন না খোঁজাই উত্তম। তাছাড়া শাওয়াওকে খুঁজে পেলে ওকে অনেক উত্তর দিতে হবে, তার চেয়ে ও দূরেই থাক। তখন সাথে সাথে সব কিছু ক্যান্সেল করে দেয় সোয়ান, কারণ শাওয়াওয়ের বিয়ে যে ভেঙে গিয়েছে এটাই অনেক। এদিকে শাওয়াওয়ের বাবাকে সবাই জিজ্ঞাসাবাদ করছিল যে তার মেয়ে এটা কীভাবে করতে পারলো, কিন্তু শাওয়াওয়ের বাবাকে আমরা বেশ খুশিই দেখি যে মেয়ের বিয়েটা ভেঙে দিয়েছে বলে। তার বাবা আরও প্রস্তাব পেশ করে, যেহেতু ফাংফাং বিয়ের সঙ্গে তার মেয়ে পালিয়ে গিয়েছে, তাই ফাংফাং বিয়ের সঙ্গে তার মেয়েকে বিয়ে দিবে। এদিকে ফাংফাং বিয়ের রূপ পুরোই পাল্টে দিয়ে ডেমন রূপে হাজির হয়েছিল ডেমন তখন শাওয়াওকে বলে যে ফাংফাং বে আজ থেকে মরে গিয়েছে, তুমি চোখের সামনে যাকে দেখছো সে আসল ডেমন। শাওয়াওয়ের খুব কষ্ট লাগে, কারণ ডেমন এতদিন যে ফাংফাং বে রূপে ওর সামনে থাকতো, সেই ফাংফাং বেয়ের সঙ্গে ওর অনেকগুলো স্মৃতি ছিল। যেমন স্মৃতি ছিল ওর ইশিজির সঙ্গে, তবে তুষান সিং হয়ে যখন ইশিজি উপস্থিত হয়েছে তখন তাদের জীবন নরক হয়ে গিয়েছে। শাওয়াও সবটা মেনে নিয়ে আবারও ডেমনের সামনে এসে উপস্থিত হয়। ডেমন ওকে জিজ্ঞেস করে, তুমি কি এখনও ইশিজিকে ভালোবাসো? শাওয়াও উত্তর না দিলেই শাওয়াওকে নিজের চোখ দিয়ে বশ করতে লাগে ডেমন বলে যে তুমি কি ফেংলংকে ভালোবাসো? তখন শাওয়াও উত্তর দেয় না। তখন আবার ও জিজ্ঞেস করে, তুমি কি তুষান সিংকে ভালোবাসো? শাওয়াও তখনও কিছু বলে না। তখন ডেমন আরও জোর প্রয়োগ করতে লাগে আর বলে, তুমি কি ইশিজিকে ভালোবাসো? শাওয়াও তখন হ্যাঁ বলে। আর তখন ডেমন বলে, তুমি কি সারা জীবন ওর সঙ্গে থাকতে চাও? তখনই শাওয়াওয়ের মাথায় প্রচণ্ড পেইন উঠতে শুরু করে আর শাওয়াও অজ্ঞান হয়ে ডেমনের কাঁধে পড়ে যায়। ডেমন বলে, কিছুক্ষণ পরেই তুমি ঠিক হয়ে যাবে, তবে আমি তোমার উপর যে জাদু করেছি তা তোমার মনে থাকবে না, অর্থাৎ কিছুক্ষণ আগে যেটা ঘটে গেল সেটা শাওয়াওয়ের আর মনে পড়বে না। পরদিন শাওয়াও দেখে যে অনেক তুষার ঝরছে, কিন্তু ওর খুব মাথা ব্যথা করছিল। ও দূরে একটা বৃদ্ধ মহিলাকে বসে থাকতে দেখে। এই মহিলার সঙ্গে এসেও কথা বলে। আগে যখন ও চুংশি ছিটিতে থাকতো, এই মহিলাকে ও দেখেছিল। এই ছিটিতে ও যার যার সাথে থাকতো তারা অলরেডি মারা গিয়েছে, একমাত্র এই মহিলা ছাড়া। মহিলা যখন শাওয়াওকে চিনতে পারে তখন বলে, ইশিজি এখানে অনেকবার এসেছে, ও অনেকবার তাদের সঙ্গে দেখা করে গিয়েছে, প্রত্যেক বছরে ইশিজি আসতো। এটা ভেবে শাওয়াওয়ের আবার ইশিজির জন্য কষ্ট লাগে, কারণ শাওয়াও এটা বুঝতে পারে ইশিজি আর যাই হোক এখনো শাওয়াওকে অনেক মিস করে আর শাওয়াওকে অনেক ভালোবাসে। কিন্তু ভাগ্যের পরিহাসে তারা দুজন দুজনের থেকে এত দূরে সরে গিয়েছিল। ডেমন বলছিল যে তোমার কি মনে হয় তোমার বিয়েটা কি আমি ভেঙেছি? তোমার বিয়ে ভাঙার জন্য আমাকে একজন হায়ার করেছিল, আর সে হলো ইয়েশিজি অর্থাৎ তুষান সিং চাইছিল তোমার এই বিয়েটা না হোক, সেজন্য ও আমাকে হায়ার করেছিল আর আমাকে তার বিনিময়ে চেনরং থেকে আর্মি পাঠানোরও কথা দিয়েছিল। আর তাই তো আমি রাজি হয়েছিলাম, যেহেতু আমার এতে স্বার্থ উদ্ধার হচ্ছে, তাহলে আমি কেন তোমার বিয়েটা ভাঙবো না? আসলে এরকম নয় যে তোমার বিয়ে হয়ে গেলে আমার খুব বড় ক্ষতি হয়ে যেত তাই আমি তোমার বিয়ে ভেঙেছি। আসলে তুষান সিংয়ের জন্যই আমি তোমার বিয়ে ভেঙেছি। এই কথা শুনে শাওয়াও অবাক হয়ে যায়। শাওয়াও ভেবেছিল ডেমনই হয়তো নিজে থেকে ওর বিয়েটা ভেঙেছে, কিন্তু এর পিছনে তুষান সিংয়ের হাত আছে এটা শুনে সত্যি ও বেশ অবাক হয়ে গিয়েছিল। শাওয়াও তখন ডেমনের উপরে রেগে যায় আর বলে, তুমি কেন তার হয়ে কাজ করলে? তখন ডেমনও রেগে যায় শাওয়াওয়ের উপর, কারণ ডেমন খুব ভালোভাবেই জানে শাওয়াও তুষান সিংকে ভালোবাসে।
আর এটা ডেমন কোনোভাবেই সহ্য করতে পারে না। যেহেতু শাওয়া এবং ডেমনের ভিতরে একটা লাভ বার্গ আছে এবং একজন কষ্ট পেলেও অপরজনও কষ্ট পায়, তাই ডেমন নিজের হার্টে নিজেকেই কষ্ট দিয়ে আবার শাওয়াওকেও কষ্ট দিচ্ছিল। নিজেও কিন্তু অনেক কষ্ট পাচ্ছিল, সেটা শাওয়াওকে দেখায়ও না। শাওয়া ওখানে কিছুক্ষণ গড়াগড়ি দিয়ে পরে আবার উঠে হাঁটতে লাগে আর তুষান সিংয়ের কথাই ভাবতে লাগে। কিছুক্ষণ পরেও তুষান প্যালেসের কিছু লোকের দেখা পায়। তাদেরকে শাওয়াও বলে, তোমরা তোমাদের সাথে করে আমাকে একটু তুষান সিংয়ের কাছে নিয়ে চলো। ও ওদের সঙ্গে করে চলে যায়। আর এদিকে আমরা ডেমনকে দেখি, যেমন দূর থেকে দাঁড়িয়ে ভাবছিল শাওয়াও, ফাং ফাং বেইসে যে এতদিন আমি তোমার সঙ্গে সঙ্গ দিয়েছি, তোমাকে টাইম দিয়েছি, এখন থেকে ইয়েশিজি মানে তুষান সিং তোমাকে সময় দিবে, তাই তুমি আমাকে ভুলে যাও। আর তাছাড়া এতে আমার কোনো আক্ষেপ নেই, আমি সবসময় চাই তুমি ভালো থাকো। এতদিন তুমি আমার সাথে ছিলে আর এখন তুমি আবার তুষান সিং এর সাথেই থাকবে, তুমি তোমার ভালোবাসার সাথে থাকবে, তাই তুমি ফাং ফাং বেইকে ভুলে যেও। কিন্তু ডেমনের এই কথার দ্বারা প্রমাণিত হয় ডেমন কতটা ভালোবাসে শাওয়াওকে। এদিকে তুষান সিং এর অবস্থা ছিল খুব খারাপ, ওর হার্টের রোগ হয়েছিল। আসলে শাওয়াওকে নিয়ে চিন্তা করতে করতে ও এই রোগ বাঁধিয়ে ফেলেছিল। তুষান প্যালেসে ওর সঙ্গে দেখা করতে আসে শাওয়াও। এদিকে শাওয়াও এর ভাই চাংশোয়ান সে বারবার শাওয়াও এর কথা সবাইকে জিজ্ঞেস করছিল যে শাওয়াও ফিরেছে কিনা। তখন চাংশোয়ান জানতে পারে যে শাওয়াও তুষান সিং এর সঙ্গে দেখা করতে গিয়েছে। এতগুলো বছর পরে এত কাছাকাছি এসে দুজন কথা বলছিল। শাওয়াও বলে, আমি ভেবেছিলাম তোমাকে ছাড়া আমি ভালো থাকবো, কিন্তু আমি একটা দিনও ভালো থাকতে পারিনি, আমি রাত্রেবেলা ঘুমাতে পারতাম না। ওর এই কথা শুনে তুষান সিং ওকে জড়িয়ে ধরে আর বলে, আমি ভেবেছিলাম হয়তো আমিও তোমাকে ভুলে থাকতে পারবো, কিন্তু আমিও তোমাকে একটা দিনের জন্য ভুলে থাকতে পারিনি শাওয়াও। তুমি তো তোমার কথা বললে, তুমি এবার আমার কথা শোনো। যাকে তুমি আমার ছেলে বলে মনে করো সে আসলে আমার ছেলে নয়, কিন্তু আমার কাছে এখনও সেই প্রমাণগুলো আসেনি। যখন আমি প্রমাণগুলো পাবো তখনই ভেবেছিলাম তোমাকে জানাবো। এখন আমরা তুষান সিং এর ওয়াইফকে দেখতে পাই, এর নাম ফাংফ্যাং, আর এ কিন্তু ফাংফ্যাং বেই এর অর্থাৎ ডেমনের বোন। তো এদের যে ছেলেটা আছে এটা আসলে তুষান হাও এর ছেলে, মানে তুষান সিং এর বড় ভাইয়ের ছেলে। তুষান সিং এই ছেলেকে অনেক যত্ন করলেও তুষান সিং জানে এটা তার ছেলে নয়, কিন্তু সে এখন এটা জানে না ছেলেটা কার। শাওয়াও বলে, আমিও তোমাকে অবিশ্বাস করিনি, আমি সবসময় তোমাকে বিশ্বাস করেছি, কিন্তু তখনই আমার মন ভেঙে গিয়েছে যখনই আমি জানতে পারলাম যে তুমি বাবা হতে চলেছো। তবে আমি জানতাম না এর ভিতরেও কিছু ষড়যন্ত্র আছে কিনা। তুষান সিং বলে, আমি সমস্ত সত্যটা তোমার সামনে নিয়ে এসে দেবো শাওয়াও, ততদিন তুমি আমার উপরে একটু বিশ্বাস রাখো। এদিকে আমরা তুষান হাওয়ের সঙ্গে আবার ফাংফ্যাংয়ের কথা বলতে দেখি। ওরা দুজনেই ষড়যন্ত্র করে তুষান সিংকে অসুস্থ বানিয়ে দিচ্ছে। তুষান সিংয়ের অবস্থা দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে। তুষান সিংকে যেসব ওষুধ খাওয়ানো হতো সেই ওষুধগুলো ফাংফ্যাংয়ে দিত, আর এই ওষুধগুলো ছিল আরও ভয়ানক, কারণ ফাংফ্যাং ইচ্ছে করে এই ওষুধগুলো দিত। শাওয়াও নিজে যেহেতু একজন ডক্টর, তাই শাওয়াও ঠিক করে যে ও নিজে ট্রিট করবে তুষান সিংকে। শাওয়াও তুষান সিংকে বলে, আমি অন্য একদিন তোমাকে দেখতে আসবো। ও চলে যাওয়ার আগে তুষান সিং ওর দিকে হাত বাড়িয়ে দেয় আর বলে, এই মাছের কোটটা একদিন আমি তোমাকে দিয়েছিলাম, এটা তোমাকে আমি আবারও ফিরিয়ে দিলাম। তো ওটা আবারও ফিরিয়ে দিয়ে দেয় শাওয়াওয়ের কাছে। এদিকে আমরা ডেমনকে দেখি, যেমন তার এলাকায় এসেছিল। এখানে সে কিছু আর্মিদের ট্রেন করছিল, কিন্তু এখানে ডেমনের আর্মিরা ছিল অনেক কম। ডেমন জানে সে হেরে যাবে, তারপরেও ডেমন কখনো পিছু পা হয় না। ডেমনের মনে পড়ে শাওয়াও বলেছিল ডেমন যদি জাগতিক সবকিছু ছেড়ে দেয় তাহলে শাওয়াও ওর সঙ্গে এই পুরো পৃথিবী ঘুরে বেড়াবে। ডেমনেরও নিজের মাথায় সেই কথাটা আছে, ও চায় সমস্ত পৃথিবীটা শাওয়াওয়ের সঙ্গে ঘুরতে। এদিকে শাওয়াও এসেছিল ওর দাদুর সামনে, ওর দাদু ওকে বকাঝকা করে, ও অনেক ভয় পেয়ে গিয়েছিল। যখনই চাংশোয়ান এখানে আসে তখন ও চাংশোয়ানের পিছনে লুকিয়ে পড়ে, আর এখন চাংশোয়ানই ওর দাদুর সঙ্গে কথা বলে আর বলে, শাওয়াওয়ের বিয়েটা ভেঙে গিয়েছে, ভালোই তো হয়েছে, যাকেও ভালোবাসে না তাকেও বিয়ে কেন করবে, তুমি দাদু শুধু শুধু ওকে বকো না। এখন শাওয়াওকে যেহেতু ওর ভাই বাঁচিয়ে দিয়েছিল তাই শাওয়াওয়ের আর বলার কিছু থাকে না। ওই দাদু জিজ্ঞেস করে, তোমাকে যে ফাংফ্যাং বেই তুলে নিয়ে গিয়েছিল সে এখন কোথায় আছে? শাওয়াও বলে, সে মারা গিয়েছে। ওর দাদু বলে, কে মারা গেল মানে কি? ওর দাদুও কিন্তু জানে ডেমনটাই ফাংফ্যাং বেই, ডেমন শুধু ওর রূপ বদল করে নিয়েছে। শাওয়াও বলতে পারে না যে ফাংফ্যাং বেই কিভাবে মারা গিয়েছে। তখন ওর দাদু আর চাংশোয়ান বলে, ঠিক আছে, মানুষের কাছে আমাদের তো একটা কিছু ব্যাখ্যা করতে হবে, তো আমরা নিজেদের মতো করেই বলে দিব ফাংফ্যাং বেই কিভাবে মারা গেল, কারণ এরা দুজনেই জানে ফাংফ্যাং বেই আসলে ডেমন। এরপরে শাওয়াও ওর বাবার সঙ্গে দেখা করতে আসে। ওর বাবাও একদমই কিছু বলে না শাওয়াওকে। শাওয়াও দেখে যে বিয়েটা ভেঙে যাওয়ার পরে আসলে কারো কাছ থেকে ওকে কোনো বকুনি শুনতে হচ্ছে না, তাই তো ও অনেক হ্যাপি হয়ে যায়। এরপরে শাওয়াও একটা রেমেডি তৈরি করে, যেটাও তুষান সিং এর জন্যই তৈরি করছিল। ও নিজের হাত কেটে এটা করছিল।
এরপরে আমরা দেখতে পাই যে শাওয়াও তখন ওই মাছের কোরটা নিয়ে বসে বসে তুষান সিং এর কথাই ভাবছিল। আরও ভাবছিল যে আসলে ওকে তুষান সিং এর সঙ্গে পুনরায় জুড়ে যাবে নাকি তুষান সিং এর এরকম হওয়ার পিছনে আসলে কে দায়ী। তখন ওর মনে পড়ে যে একদিন ওরা একটা জাহাজে করে ঘুরতে গিয়েছিল, তখনও তুষান হাওকে দেখেছিল লাল একটা মাছের কোর তুলে নিয়ে আসতে। তখন শিন ওই কোরটা চেয়েছিল তুষান হাওয়ের কাছে। তুষান হাও তখন ফাংফেং এর দিকে তাকিয়ে বলেছিল আমি এটা অন্য কারোর জন্য তুলেছি। তখনই শাওয়াও বুঝতে পারে ফাংফেং এর সঙ্গে আসলে তুষান হাওয়ের কোনো সম্পর্ক আছে। তাই তো শাওয়াও নিজের মনে মনে একটা প্ল্যান করে, আর এই প্ল্যানে ও চাইছিল যেভাবেই হোক তুষান হাওকে ফাঁসাতে আর ও সত্যিটা সামনে বের করে আনতে। এদিকে শাওয়াও আবার তুষান সিংকেও কথা দিয়েছিল ওর সঙ্গে দেখা করতে আসবে। আমরা তুষান সিংকে দেখি তুষান সিংকে যে ওষুধগুলো খাওয়ানো হচ্ছিল, তুষান সিং এই রাজ্যের সব থেকে বড় বড় ডক্টরদের ডেকে এনে সেই ওষুধগুলো টেস্ট করায়। ডক্টররা তখন বলে এগুলো তো বিষাক্ত, এগুলো খেলে যে কারোর হার্ট ডিজিজ হতে পারে এবং সেই মানুষটা একসময় মারাও যেতে পারে। আর এই ওষুধগুলো বিশেষ করে ফাংফেং দিত। তো এখন সমস্ত দায় গিয়ে বর্তায় ফাংফেংয়ের উপর। ফাংফেংয়ের যে অ্যাসিস্ট্যান্ট ছিল সেই অ্যাসিস্ট্যান্ট নিজের বুকে নিজেই ছুরি মেরে বলে এগুলো আমিই করেছিলাম। এটা বলে মূলত ফাংফেংকে বাঁচিয়ে দিয়ে মেয়েটা মারা যায়। এখন তো আর কোনো প্রমাণও থাকলো না। এদিকে আমরা আবার শাওয়াও এবং ওর বাবাকে দেখি। শাওয়াও ওর বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিল। শাওয়াও ওর বাবাকে বলে বাবা আমি কিছুদিন ডাক্তারি করতে চাই, তাই আমি এখানে আর আসবো না, তুমি আমার জন্য দোয়া করো। এবং শেষবারের মতো ওদেরকে বাই বাই জানিয়ে চলে যায়। এরপরে আমরা আবার চাংশুয়ানকে দেখি। ফেংলং ছিল চাংশুয়ানের বিশেষ উপদেষ্টা। ফেংলং এর সঙ্গে যেহেতু তার বোনের বিয়ে ভেঙে গিয়েছে, তাই চাংশুয়ান ফেংলংকে বলে তোমার সঙ্গে আমার বোনের বিয়ে ভেঙে গিয়েছে, শাওয়াওকে দেখে হয়তো তুমি বিব্রত হবে, কিন্তু শাওয়াওয়ের এই কর্মের জন্য আমি তোমার কাছে সরি বলছি। ফেংলং তখন বলে আপনি রাজা, আপনি এভাবে আমাকে সরি বলতে পারেন না। আসলে আমিও দেখলাম যে শাওয়াওয়ের প্রতি আমারও বিশেষ কোনো টান নেই। বিয়েটা হয়নি এতে আসলে বিশেষ কোনো অসুবিধা হয়নি, যেটা অসুবিধা হয়েছে সেটা হলো অনেক লোক জানাজানি হয়ে গেল। এদিকে শাওয়াও ফিরে এসেছিল। শাওয়াও ওর একটা হাতের কাজ করছিল, এটাও তুষান সিং এর জন্যই করছিল। এটা দেখে চাংশুয়ান বেশ জেলাস হয়ে যায়। চাংশুয়ান বলে এটা তুমি তার জন্য কেন করছো? তুমি কি তুষান সিং এর সঙ্গে তোমার সমস্ত সম্পর্ক আবার ঠিক করে নিয়েছো? তুমি যদি ওর জন্য একটা এরকম বানিয়ে দাও তাহলে আমার জন্য একটা কাপড় সেলাই করে দিবে, ঠিক আছে? তখন কি করবে আর শাওয়াও আবার চলে আসে এবং ও আঁকিবাকি করতে শুরু করে দেয়, কারণ ওর ভাই চেয়েছে বলে কথা। চাংশুয়ানও এতে হেল্প করতে লাগে। চাংশুয়ান আসলেই তার রাজ্যের বাইরে যখনই সময় পেত তখনই শাওয়াওয়ের কাছে চলে আসতো। তো শাওয়াওয়ের সঙ্গে দুষ্টুমি মজা করতে করতে ওরা অনেক কাছাকাছি চলে আসে। এবার শাওয়াওয়ের ঠোঁটের দিকে চাংশুয়ান অনেকক্ষণ তাকিয়ে থাকে, কিন্তু শাওয়াও তখন কথা বলে ওঠে। চাংশুয়ান তখন ওর গো ফেঁকে দেয়। এতে ওরা দুই ভাই বোনই মজা করছিল, আর ওদের দাদু বাইরে থেকে ওদের দুজনকে দেখে ওর দাদু বলে চাংশুয়ানকে একমাত্র শাওয়াওয়ের সঙ্গেই আমরা খুশি দেখি। আসলে ওর দাদু খুব ভালো করেই তো জানে যে চাংশুয়ান অন্য কাউকে নয় শাওয়াওকেই ভালোবাসে, আর এর জন্য সময় পেলে শাওয়াওয়ের কাছে আসে আর শাওয়াওয়ের কাছে সব থেকে বেশি হ্যাপি থাকে। পরদিন শাওয়াও আসে তুষান সিং এর সঙ্গে দেখা করতে, তবে আজকেও একদমই ভালো করে তুষান সিং এর সঙ্গে কথা বলে না। তুষান সিং ভেবেছিল শাওয়াওয়ের সঙ্গে ওর বোধহয় সবকিছু ঠিক হয়ে গেল, কিন্তু শাওয়াও কেবলই ওকে চেক আপ করিয়েই চলে যাচ্ছিল। যাওয়ার আগে শাওয়াও বলে যায় যে তুষান সিং এর পার্সোনাল মেটকে তার সঙ্গে যেতে তার বাসভবনে, আর সেখানেই আসে ওই মেটটা। আসার পরে শাওয়াও ওকে জিজ্ঞেস করে তুষান সিং এর বড় ভাই কি কখনো তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করেছে বা তোমাকে কখনো দামি দামি গহনা উপহার দেওয়ার ট্রাই করেছে? তখন মেয়েটি বলে হ্যাঁ চেষ্টা করেছে, কিন্তু কখনো আমি তার ফাঁদে পা দিইনি, কারণ আমি তুষান সিং এর অনেক অনুগত। শাওয়াওয়ের যা বোঝার তা শাওয়াওয়ের বোঝা হয়ে যায়, কারণ শাওয়াও বুঝতে পারে আসলে তুষান সিং এর চারপাশে যে মানুষগুলো থাকে তুষান হাও সবসময় তাদেরকে নিজের করে নিতে চাইতো, এমনকি এই মেয়েটাকেও তুষান হাও নিজের করে নিতে চাইতো। যে মানুষগুলো তুষান সিংকে ভালোবাসে তুষান হাও মনে করে যে সেই মানুষগুলো যেন তাকেও ভালোবাসে, তাকেও ভালোবাসুক, এমনটাই তার ইচ্ছা। শাওয়াওকেও এখন ইমপ্রেস করার ট্রাই করবে তুষান হাও, যদি শাওয়াও একটু সুযোগ দেয়। আর এর জন্যই কিন্তু এই মেয়েটকে শাওয়াও ডেকে পাঠিয়েছিল। শাওয়াও ওই মেয়েটের কাছে একটা ঔষধ পাঠিয়ে দেয় যে রেমেডিটা ও তৈরি করেছিল। ও বলেও দেয় যে এটা তুষান সিং খেলে ও খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে। এরপরে শাওয়াও চাংশুয়ানের সঙ্গে দেখা করে। চাংশুয়ানকেও যে গিফটটা বানিয়ে দিতে চেয়েছিল সেটাও বানিয়ে দেয়। চাংশুয়ান তো এটা দেখে অনেক হ্যাপি হয়ে যায়। এরপরে ওর ভাইকে বলে যে একটা জলসার আয়োজন করতে, সেখানে ও তুষান হাও, ফাংফেং, তুষান সিং এদের সবাইকে ইনভাইট করতে চায়। সেখানেও সবাইকে ইনভাইট করে, কিন্তু সেই জলসা এসে পুরোটা স্পয়েল করে দেয় ওর ভাবি অর্থাৎ কুইন।
এবং তার ভাই। আর এখানে আমরা দেখি তুষান সিং এবং সাথে ওর বন্ধুটিও এসেছে। ওর বন্ধু বলে, এই তুমি না যাকে আমার বন্ধু তুষান সিং অনেক ভালোবাসে? তো ম্যাম, আপনি এখনও কেন আমার বন্ধুকে একটু পাত্তা দিচ্ছেন না বলেন? আপনার ফাংফাং মেয়ে তো মারা গিয়েছে, তো আপনার বিয়েও ভেঙে গিয়েছে, এখন আপনি তুষান সিংকে মেনে নিন। শাওয়াও বলে, আমি তুষান সিংকে মেনে নিব যদি ও পানিতে থাকা ওই ফুল থেকে আমাকে একটা ফুল তুলে এনে দিতে পারে। তখন সবাই ভাবে, আর এটা তো সহজ কাজ, ও যদি ওর স্পিরিচুয়াল এনার্জি দিয়ে এই ফুলটা এনে দেয় তাহলে মুহূর্তে এনে দিতে পারবে। তখন শাওয়াও বলে, ওখানে সশরীরে গিয়ে পানিতে ভিজে তারপরে ফুলটি আমার কাছে এনে দিলে তবেই আমি বুঝবো যে তুষান সিং আমাকে অনেক ভালোবাসে। আর তুষান সিং এই কথা শোনার সাথে সাথে সোজা পানিতে নেমে পড়ে। সবার সামনে নিজেকে হাস্যকরভাবে তুলে ধরে ফুলটি সোজা নিয়ে আসে শাওয়াওয়ের সামনে। এতে ফাংফেং অনেক রেগে যায়, কারণ ফাংফেং তার স্ত্রী। এখন শাওয়াও বেশ অবাক হয় আর ও তুষান হাওয়ের দিকেই তাকিয়ে থাকে। ও তুষান হাওকে এটা প্রমাণ করে দিল যে তার ভাই তাকে কত ভালোবাসে। যেহেতু তুষান সিং ভালোবাসে শাওয়াওকে, তাই তুষান হাও চাইবে শাওয়াওকে ভালোবাসতে। একটা ফুল নিজের মাথায় গুজে নেয় শাওয়াও, আর অন্যটা ওর হাতে পেঁচিয়ে নেয়। আর এটা দেখে সেনও বলে, তোমার মতো চরিত্রহীন মেয়ে আমি আর একটাও দেখিনি। আমার ভাইয়ের সঙ্গে বিয়ে তুমি বন্ধ করলে, তোমাকে তুলে নিয়ে গেল ফাংফাং বেই, আর তারপরে এখন তুমি তুষান সিংকে ফাঁসাচ্ছ। তোমাকে আমি যা ভেবেছিলাম তুমি তার পুরো অপোজিট। এবং অনেক কথা শুনিয়ে দেয় শাওয়াওকে। এবার শাওয়াও এখানে কোনো কথাই বলে না, যেহেতু ও ফেংলংয়ের সঙ্গে বিয়ে ভেঙেছে। ঠিক তখনই শাওয়াওয়ের ভাইয়ের চাংশন আসে আর বলে যে আমার কুইন এত রেগে গেছে কেন। শাওয়াওয়ের মাথা থেকে ফুলটা তুলে নিয়ে ওর একটা কনকিউবাইন মানে উপপত্নীর মাথায় পরিয়ে দেয়। একজন রাজার কিন্তু একজন রানীর ছাড়াও অনেকগুলো উপপত্নী থাকে। তো শাওয়াওয়ের মাথা থেকে ফুলটা নিয়ে ওর উপপত্নীর মাথায় এ কারণে দিয়েছিল যাতে রানীকে সবার সামনে অপমান করতে পারে। আবার এটাও সহ্য করতে পারছিল না যে শাওয়াওয়ের মাথায় একটা ফুল থাকবে যেটা কিনা আবার তুষান সিং দিয়েছে, কারণ চাংশন নিজেই খুব ভালোবাসে শাওয়াওকে। এখানে চাংশন সবার সামনে শিনুকে দারুণভাবে অপমান করে চলে যায়। পুরো ব্যাপারটাই ভালোভাবে তুষান হাও লক্ষ্য করে। এরপরে শাওয়াও ওর ভাইয়ের সঙ্গে এখান থেকে চলে যায় আর শিনু জ্বলে পড়ে মরতে থাকে। শাওয়াওকে যখন বাইরে নিয়ে এসেছিল ওর ভাই, তখন শাওয়াওকে অনেক বকাঝকা করে আর বলে, তুই কি দিন দিন গাধা হচ্ছিস নাকি? হ্যাঁ, তোকে বলেছি না কেউ যদি তোর মুখের উপর কথা বলে তাকেও তুই উল্টো জবাব দিয়ে দিবি। তুই কেবল আমার সামনে আর দাদুর সামনে বেশি বকবক করতে পারিস, তাই না? শিনু যে তোকে এত অপমান করলো তার কেন জবাব দিলি না? আর তোর হাতে এটা কি? এই ফুলটা তুষান সিং দিয়েছে তাই না? এই ফুলটা একদম তোর হাতে মানাচ্ছে না। বলে ওই ফুলটা ও খুলে তুলে নেয় আর বলে যে এই ফুলটা, এই যে লাল ফুল, এই ফুলটাতেই তোকে সব থেকে বেশি মানাবে। এটা বলে ওই ফুলটা গুঁজে দেয় শাওয়াওয়ের মাথায়। আসলে চাংশন কতটা জেলাস তা এখানেই প্রমাণিত হয়ে যায়। তুষান সিং একটা ফুল দিয়েছে সেটা পর্যন্ত ও সহ্য করতে পারছে না। এদিকে শাওয়াও যে ফুল এনে দিতে বলেছিল তুষান সিংকে, সেই ফুলের একটা ডাল এনে লাগিয়ে দেয় তুষান সিং এবং সেটাকে আবার স্পিরিচুয়াল এনার্জি দিয়ে আরও জীবন্তও করতে লাগে। একেই বলে ভালোবাসা। তুষান সিং আসলে শাওয়াওকে প্রচণ্ড ভালোবাসতো, কারণ শাওয়াও একটা ফুল চেয়েছে আর ও পুরো একটা গাছ এনে নিজের বাড়িতেই লাগিয়ে রেখেছে, শুধুমাত্র শাওয়াও পছন্দ করেছে বলেই। দুজনের ভিতরে এত ভালোবাসা ছিল, কিন্তু ভিতরে 30টা বছর কেটে গিয়েছে। দুজন দুজনের কাছে মনের কথা বলতেই পারিনি। পরের দৃশ্যে আমরা দেখতে পাই শাওয়াও এসেছিল একটা দোকানে। এটা ছিল তুষান হাওয়ের দোকান। ওদের ছিল গহনার বিজনেস। ও এখানে এসেছিল কিছু গহনা দেখার জন্য, কিন্তু ওর কিছুই পছন্দ হচ্ছিল না। তখন তুষান হাও বলে, আপনি আমার সঙ্গে আসুন, আমি আপনাকে দারুণ গহনা দিব। তখনও দেখতে পাই শাওয়াওয়ের গলায় একটা মাছের কোর, যেটা তুষান সিং ওকে দিয়েছে সেটাও খুব ভালোভাবেই বুঝতে পারে। শাওয়াওকে তখন তুষান হাও বলে, এর থেকেও ভালো মাছের কোর আমি আপনাকে দিতে পারি যদি আপনি চান। তখন শাওয়াও বলে, আপনি খুব ভালোভাবেই জানেন যে তুষান সিং আমাকে ভালোবাসে, তাহলে কেন আপনি আপনার ভাই এবং আমার ভিতরে ঢুকতে চাইছেন? তুষান হাও বলে, একটু ব্যাপারটা তো আমাকে দেখতে দিন, কিছুটা সময় তো যেতে দিন। এমনও তো হতে পারে আপনি তুষান সিংকে নয় বরং আমাকেই বেশি ভালোবেসে ফেললেন। এটা শুনে শাওয়াও হাসে, কারণ শাওয়াও বুঝতে পেরেছিল এই ছেলেটি তার ফাঁদে পা দিচ্ছে। এদিকে আবার তুষান সিং দেখা করতে এসেছিল ডেমনের সঙ্গে। ও ডেমনকে একটাই কথা জিজ্ঞেস করে, ফাংফিং তো তোমার বোন, তুমি কি জানো ওই বাচ্চাটা আমার কি নাকি অন্য কারোর? ডেমন বলে, সেটা আমি জানি না, তবে আমি এটা জানি তোমার ভাইয়ের সঙ্গে আমার বোনের একটা ইলিগাল রিলেশন আছে। এটাই তুষান সিং এর জন্য এনাফ ছিল। এরপরে শাওয়াও আবারও একটা ডেটে গিয়েছিল তুষান হাওয়ের সঙ্গে, কারণ ওকে সত্যটা উদ্ঘাটন করতেই হবে। আর এখানে আসার পরে শাওয়াওকে একটা মাছের কোর উপহার দেয় তুষান হাও, আর এটাই চাইছিল শাওয়াও, কারণ এই মাছের কোরটা দিয়েই ও সমস্ত সত্যিটা প্রমাণ করতে পারবে। এদিকে তুষান সিং তো রেগে যাচ্ছিল, কারণ শাওয়াওকে ওর ভাইয়ের সঙ্গে দেখেছে। কিন্তু তুষান সিং খুব ঠান্ডা মস্তিষ্কেরও মানুষ ছিল, কারণ ও খুব ভালোভাবেই জানে শাওয়াও যেটাই করছে সেটাতে অবশ্যই ওদের নিজেদের কোনো উপকার হবে। এরপরে শাওয়াও একদিন আবারও সবাইকে জলসায় ডাকে। সেদিন শাওয়াও ওর গলায় ওই মাছের লকেটটা পরে এসেছিল, যেটা ফাংফাং দেখতে পায়।
এই লকেটটা আসলে ফাংফেংকে দিয়েছিল তুষান হাও, কিন্তু এই সেম লকেট শাওয়াওয়ের গলায় দেখে ও খুব রেগে যায় আর বলে, তুমি এই লকেটটা কোথায় পেয়েছো? শাওয়াও বলে, তোমার পছন্দ হয়েছে, তুমি হাত দিয়ে দেখো, এটা তো তুষান হাও আমাকে দিয়েছে। এটাতে ফাংফেং রেগে গিয়ে সোজা তুষান হাওয়ের সঙ্গে দেখা করতে যায়। এদিকে শাওয়াও ছদ্মবেশে দেখা করতে আসে তুষান সিংয়ের সঙ্গে, আর তুষান সিংকে ওর সমস্ত আইডিয়াটা জানিয়ে যায় যে আসলে ও কী করতে চলেছে। আজকে রাত্রে সমস্তটা প্রমাণিত হয়ে যাবে। তুষান হাওয়ের সঙ্গে দেখা করতে এসেছিল ফাংফেং, আর আড়াল থেকে এদের দুজনকেই ফলো করছিল তুষান সিংয়ের মেইডরা। এইখানে ফাংফেং বলে, তুমি এতদিন আমার সঙ্গে অভিনয় করেছো, যে তুমি শাওয়াওকে দেখেছো সেই মাসের লকেটটা ওকে দিয়ে দিয়েছো। তুষান হাও তখন বলে, আমি শাওয়াওকে এমনি দিয়েছি, কিন্তু আমার জীবন বলতে আমি শুধু তোমাকেই বুঝি। ফাংফেং অনেক রেগে যায় আর বলে, তোমার জন্য আমি কি না করেছি, এমনকি আমাদের সন্তানকে তুষান সিংয়ের সন্তান বলেও চালিয়ে দিয়েছি। আর ঠিক এই কথাটা সবাই শুনে ফেলে এবং এটা জানাজানি হয়ে যায়। এরপর দিন আমরা দেখতে পাই যে শাওয়াওয়ের সঙ্গে দেখা করতে এসেছিল তুষান সিং। তুষান সিং শাওয়াওকে সমস্ত সত্যিটা জানিয়ে দেয় যে আসলে ওর ছেলেটি ওর ভাইয়ের ছেলে। শাওয়াও বলে, আমি জানতাম এমন কিছুই হবে। শাওয়াও এখন সমস্ত কিছু ভুলে গিয়ে তুষান সিংকে জড়িয়ে ধরে আর নিজেদের সম্পর্কটাকে আবারও আগের মতো করে নেয়। কিন্তু এটা কোনোভাবেই চাংশন সহ্য করতে পারছিল না। এতদিন তার বোন তার কাছে ছিল, কিন্তু তার বোন এখন অন্য কারো হয়ে যাবে। এটা কি কোনো ভাই মেনে নিতে পারে যদি সেই ভাই তার বোনকে ভালোবাসে? এদিকে নিজেকে বাঁচানোর জন্য তুষান হাও তার সমস্ত শক্তি ব্যবহার করছিল, কারণ তুষান হাওয়ের সমস্ত শক্তি এখন তুষান সিংয়ের সামনে। তাই ও চাইছিল তুষান সিংকে মেরে ফেলতে, কিন্তু তার এই শক্তির কাছে তুষান সিংয়ের শক্তি ছিল আরও অনেক বেশি। তুষান হাও এটা দিয়ে কিচ্ছু করতে পারে না। ঠিক তখনই তুষান হাও যখন বিপদে পড়ে ফাংফেং সামনে চলে আসে আর বলে, তুমি ওকে জানে মেরে দিও না তুষান সিং, তুমি ওকে বাঁচিয়ে রাখো। হ্যাঁ, এটা সত্য যে ওই সন্তানটা আমাদের দুজনেরই, কিন্তু আমরা দুজন দুজনকে ভালোও বাসি। তুষান হাও তখন বলে, আমি তোকে ভালোবাসি না, তুই সবসময় আমাকে সিডিউস করে এসেছিস। এতে ফাংফেং অবাক হয়ে যায়, এতদিন কেউ একটা ভুল মানুষকে ভালোবেসে এসেছে। তুষান সিং নিজেকে বাঁচানোর জন্য ফাংফেংকে ফাঁসাচ্ছিল, যেটা শুনে একদম নির্বাকের মতো দাঁড়িয়ে থাকে ফাংফেং আর সমস্ত সত্যিও প্রকাশ করে দেয়। ফাংফেং জানে ওকে এখন অনেক বড় শাস্তির সম্মুখীন হতে হবে, তারপরেও ও এই শাস্তিটা মেনে নিতেও রাজি আছে। শুধুমাত্র তুষান সিংকে এটা বলে ওর ছেলেকে যেন ভালো করে তুষান সিং মানুষ করে। এরপরে ফাংফেংকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়। এখন থেকে যতদিন না ওর মৃত্যু হবে ততদিন ও জঙ্গলেই কাটিয়ে দিবে। আর এই প্যালেস থেকে তুষান হাওকেও পাঠিয়ে দেওয়া হয়, কারণ ও নিজের ভাইয়ের সঙ্গে বিট্রাই করেছে এবং ইলিগাল একটা সম্পর্কে থাকার মতো বড় অন্যায় করেছে। আর শাওয়াও তুষান সিংয়ের জন্য ওয়েট করছিল। সমস্ত কালিমা, সমস্ত কলঙ্ক সব কিছু মুছে দিয়ে অবশেষে শাওয়াও এবং তুষান সিং এক হয়ে যায়। এই কথা কিন্তু ডেমনেরও অজানা ছিল না। ডেমনও কোথাও না কোথাও থেকে এই কথাগুলো জানতে পারে। ডেমন তখন নিজের মনেই বলে, তোমাদের ভালোবাসা আবারও জুড়ে গেল, আমি একা হয়ে গেলাম, আমি আর তোমার সঙ্গে সঙ্গ দিতে পারবো না শাওয়াও। এটা বলে শাওয়াওয়ের পাঠানো সেই গিফটটা বারবার দেখতে লাগে আর মদ পান করতে লাগে। বেচারা ব্যর্থ প্রেমিক বা আপ্পারাজ আমাদের। ডেমন হওয়া সত্ত্বেও একটা মেয়েকেও ছিনিয়ে নিতে পারে না। এরপরে তুষান সিং প্রায়ই আসতো শাওয়াওয়ের সঙ্গে দেখা করতে, ওর দাদুর সঙ্গে দেখা করতে। এতে ওর দাদুর কোনো বাধা বিপত্তি কিছুই ছিল না। ওর দাদুও চাইতো শাওয়াও ভালো থাকুক। তবে চাংশন কিন্তু মনে মনে ভীষণই পুষছিল, কারণ তার বোন আস্তে আস্তে তার থেকে একদম দূরে সরে যাচ্ছে। পরদিন সকালবেলা দেখা যায় তুষান সিং দারুণ একটা সারপ্রাইজ দিয়েছিল শাওয়াওকে। তুষান সিং পুরো একটা মেডিকেল হল বানিয়ে দিয়েছে শাওয়াওয়ের জন্য। এই চেম্বারে এখন থেকে বসে ডাক্তারি করতে পারবে শাওয়াও, আর এইটার নামও দিয়েছে শাওয়াওয়ের নামে। শাওয়াও এটা দেখে তো দারুণ ইমপ্রেসড হয়ে যায়, কারণ একটা জিনিসই শাওয়াও করতে ভালোবাসে, সেটা হলো এই যে ডক্টরি। কিন্তু শিনু এটাতে অনেক রেগে যায়। শিনু তখন ভাবে যে যেভাবেই হোক শাওয়াওকে হেনস্থা করতেই হবে। শিনু মনে মনে অবশ্যই কোনো প্ল্যান তো করছিলই। ঠিক এরপরেই আমরা তুষান সিং এর হাতে দেখি একটা কাগজ এসে পৌঁছায়। এই কাগজে কি লেখা ছিল বুঝতে পারে না, কিন্তু পড়ে তুষান সিং ভীষণ রেগে যায়, কাগজটি পুড়িয়ে দেয় আর ওর মেয়েদেরকে বলে এই কথা যেন কাউকে জানানো না হয়। আসলে এটা শাওয়াওকে নিয়ে কিছু একটা লেখা ছিল। তুষান সিং খুব রেগে বলে যে এই ব্যাপারটা ইনভেস্টিগেট করার জন্য আমি বাইরে যাচ্ছি। এরপরে আমরা ফেংলংকে দেখি। ফেংলং কিন্তু বিশেষ উপদেষ্টা এখন চাংশনের, এবং চাংশনের সে খুব অনুগত। চাংশন বারবার বসে বসে শাওয়াওয়ের বানিয়ে দেওয়া সেই গিফটটাই দেখছিল, কিন্তু হঠাৎ করে চারিদিকে যেন একটা রটনা রটে যায়। শাওয়াও যখন নিজের মন দিয়ে ডাক্তারি করছিল, ঠিক তখনই ওর সঙ্গে তুষান সিং দেখা করতে আসে আর বলে, শাওয়াও আমি তোমাকে কিছু কথা বলতে চাই, যে কথাগুলো শুনে হয়তো তোমার খুব খারাপ লাগবে, কিন্তু তবুও এই কথাগুলো তোমার শোনা উচিত। তুষান সিং বলে, পুরো রাজ্যে একটা কথা রটে গিয়েছে, আর তা হলো তুমি নাকি হাউলিং রাজার মেয়ে নও,
তুমি নাকি ডেমন চিসেনের মেয়ে। এটা কিন্তু আমরা আগে থেকেই জানি। শোনার সাথে সাথে শাওয়াওয়ের মনে পড়ে, আপনারা প্রথম সিজনেই হয়তো দেখে থাকবেন যে শাওয়াওকে একটা লোক ভীষণভাবে কষ্ট দিচ্ছিল আর ওকে প্রায় মেরেই ফেলছিল। যেদিন পুরো বাগানটি পুড়িয়ে দেওয়া হয়েছিল সেদিন ওই লোকটি শাওয়াওকে বলেছিল, তোমার বাবা চিসেন আমার পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে, তাই তার একমাত্র মেয়েকে আমিও ধ্বংস করে দিতে চাই। প্রথম সিজনে আপনারা সবাই এই দৃশ্যটি দেখেছেন। শাওয়াও সেদিনই সন্দেহ করেছিল সে হয়তো ডেমন চিসেনের মেয়ে। আসলে শাওয়াওয়ের বাবা ছিল একজন পুরোপুরি ডেমনের জেনারেল। শাওয়াও নিজে এই কথাটা জানলেও বিশ্বাস করতো না, কিন্তু এখন যখন সবাই বলছে তখন শাওয়াও বোঝে যে আসলেও ডেমনের মেয়ে। শাওয়াওয়ের খুবই কষ্ট লাগে। এতদিন পরে নিজের জন্ম পরিচয় যদি মিথ্যা হয়ে যায় তাহলে তার থেকে কষ্ট আর কিছু নেই। তখন তুষানজিং ওকে জড়িয়ে ধরে বলে, পুরো মহল্লার লোকের কাছ থেকে শোনার থেকেও আমার মনে হলো তুমি আমার কাছ থেকে এই কথাটি শোনো, তাহলে হয়তো তোমার যন্ত্রণা কম হবে। কিন্তু তুষানজিং এটাও ভাবছিল এই কথাটা রটিয়ে দিল কে, কারণ শাওয়াওয়ের জন্ম পরিচয় নিয়ে বেশি মানুষজন তো জানে না। তাছাড়া চাংশোয়ান যেখানে রাজা সেখানে এই কথাটি রটিয়ে যায় কি করে। এদিকে চাংশোয়ানের কাছেও কিন্তু একটা বার্তা এসেছিল। চাংশোয়ান নিজেও পড়ে তো ওই বার্তাটা ছুঁড়ে ফেলে দেয়, কারণ চাংশোয়ানের কাছে এটা এসেছিল যে শাওয়াও নাকি ডেমনের মেয়ে। চাংশোয়ান সবাইকে উদ্দেশ্য করে বলে, এটা হতেই পারে না, শাওয়াও আমার বোন, শাওয়াও আমার আঙ্কেলের মেয়ে। তাই যে বা যারাই এমন ধরনের কুৎসা রটনা করছে তাদের সবাইকে ধরে ধরে শিরোচ্ছেদ করে দিতে, এবং সবাইকে এটাও বলে দেয় শাওয়াওয়ের পরিচয় কোনো ম্যাটার না, শাওয়াও যতদিন আমার বোন থাকছে ও ততদিন আমার বোনই। এদিকে শাওয়াওয়ের বাবা হাওলিন থেকে ওর কাছে একটা চিঠি পাঠিয়েছিল আর বলে, মা তোমাকে যে যাই বলুক না কেন তুমি শুধুমাত্র আমারই মেয়ে। ওর জন্য অনেকগুলো উপহারও পাঠিয়েছিল। শাওয়াও তখন হাসি আর বলে, আমার জন্ম পরিচয় যাই হোক না কেন আমি আমার বাবার মেয়ে, এটাই সব থেকে বড় কথা। আজকে ছিল চাইনিজ নিউ ইয়ার, আর এই দিনটা চাইনিজরাও অনেক ধুমধাম করে উদযাপন করে। শিনু যেহেতু এই রাজ্যের রানী তাই ও রাজার জন্য ওয়েট করছিল একসঙ্গে ওরা এই নিউ ইয়ারটা উদযাপন করবে বলে। কিন্তু তখনই শিনু জানতে পারে রাজা এখানে নেই, রাজা দেখা করতে গিয়েছে শাওয়াওয়ের সঙ্গে। এটা শোনার পরে শিনু আরও রেগে যায়, কারণ আজকের দিনটাও ও তার সঙ্গে না থেকে শাওয়াও এবং ওর দাদুর সঙ্গে মদপান করছে এবং তাদের সঙ্গে হাসি মজা করছে, যেটা শিনুকে অনেক কষ্ট দিচ্ছিল। শাওয়াও আকাশের দিকে তাকিয়ে ওর দাদুকে বলে, দাদু আসলেই আমি কার মেয়ে? ওর দাদু বলে, এটা আমিও জানি না। এরপরে শাওয়াও বাইরে ঘুরতে বের হয়। ওর সঙ্গে ছিল চাংশোয়ান এবং তুষানজিং। ওরা শাওয়াও ওদের দুইজনকে বলে, চলো আজকে আমি আমার পছন্দের একটা জায়গায় তোমাদের খাওয়াতে নিয়ে যাব। এটা আসলে ডেমনকে দেখিয়ে দিয়েছিল। চাংশোয়ান বলে, এত ভিতরের এই রাস্তা তুমি চিনলে কি করে? শাওয়াও বলে, আমার একটা পুরাতন বন্ধু আমাকে এই রাস্তাটা চিনিয়ে দিয়েছিল, আমি তার সঙ্গে এখানে আগে খেতেও এসেছি। আর এটা তুষানজিং বুঝতে পারে ডেমন ছাড়া আর কেউই না। কিন্তু ডেমন এখানে শাওয়াওকে কিন্তু ঠিকই ফলো করছিল। ডেমন ওদেরকে পিছু পিছু ফলো করছিল, কিন্তু ডেমনকে কেউ টের পাচ্ছিল না। এরপরে এখানে এসে যখন শাওয়াওরা খেতে বসে প্রথমে ওদের মুড খুবই ভালো ছিল, কিন্তু কিছুক্ষণ পরে এখানে তিনজন আরও লোক খেতে আসে যারা তাদের পাশের টেবিলে বসেছিল। তারা নিজেদের ভিতরে কথা বলছিল আর সেখানে তারা চিসেনের কথা বলছিল, শাওয়াওয়ের জন্ম পরিচয় নিয়ে কথা বলছিল। তারা বলে যে চিসন একজন ভয়ানক ডেমন ছিল যাকে এই দুনিয়ার সব মানুষই অনেক ঘৃণা করে, আর হাউলিং এর প্রিন্সেস নাকি তারই মেয়ে। এটাকে মানা যায়? এতদিন যাকে আমরা হাউলিং জুই ইয়াও ভেবে এসেছি সেই শাওয়াও আসলে একটা ডেমনের মেয়ে। তাহলে তো ও হাউলিং এর প্রিন্সেস হিসেবে আর নিজেকে দাবি করতেই পারে না। এই কথাগুলো শাওয়াও শুনে ওখান থেকে উঠে চলে যায়। ওর অনেক কষ্ট লাগছিল। এরপরে আমরা দেখি যে তুষানজিং হঠাৎ করেই চাংশোয়ানকে বলে, আপনি এমনটা কেন করলেন? আমি সমস্ত রাজ্যে খোঁজ নিয়ে দেখেছি, শাওয়াওয়ের জন্ম পরিচয় নিয়ে যে কথাটা উঠেছে সেই কথাটা আসলে রাজ্য থেকেই ছড়িয়েছে, আর শাওয়াওয়ের জন্ম পরিচয়টা একমাত্র আপনিই জানতেন, তাই আপনি এই কথাটা ছড়িয়েছেন। কিন্তু কেন? চাংশোয়ান তখন তুষানজিংকে বলে, আমি জানতাম তুমি বোকা, কিন্তু তুমি তো দারুণ বুদ্ধিমান। ফেংলং আমাকে বলতো তুমি অনেক বুদ্ধিমান একটা ছেলে, আসলেই তো তাই, কিন্তু দেখে তো বোঝা যায় না তুমি এত বুদ্ধিমান। তবে কেন আমি শাওয়াওয়ের এই জন্ম পরিচয় ফাঁস করেছি তার পিছনে আমার নিজের রিজন আছে, আর সেটা আমি তোমাকে বলবো না। এটা বলেই চলে যায়। আসলে তুষানজিং আগে বুঝতে পেরেছিল যে চাংশোয়ান এটা করেছে, কিন্তু শাওয়াওকে জানায়নি। শাওয়াও একা একা হাঁটতে হাঁটতে একটা লোকের পাশ দিয়ে যায়, যেখানে ও একটা আলোর প্রদীপ দেখতে পায়, যে প্রদীপের গায়ে অনেকগুলো নকশা করা ছিল, আর ওগুলো ছিল ডেমন চিসেনের। এখানে শাওয়াওকেও পিছু পিছু ডেমন ফলো করছিল। শাওয়াও হাঁটতে হাঁটতে একটা জায়গায় চলে আসে, যেখানে একটা বুড়ো লোক মদ বানাতো। আপনাদের নিশ্চয়ই বুড়োর কথা মনে আছে, যে বুড়োর সঙ্গে মাঝে মাঝে ডেমন দেখা করতে আসতো। এই ডেমন খুব ভালোভাবেই শাওয়াওয়ের বাবা চিসেনকে চিনত। ওই ডেমনই তো শাওয়াওয়ের পরিচয় শুনে হঠাৎ অবাক হয়ে গিয়েছিল। ওই দাদুর সঙ্গে শাওয়াও আজকে দেখা করতে এসে দেখে দাদু মারা গিয়েছে। দাদুর এখানে দেহের অবশিষ্ট অংশও নেই। শাওয়াও বসে বসে কাঁদতে লাগে আর বলে,
আমি এখন কাকে আমার বাবার সম্পর্কে জিজ্ঞাসা করব? কেউ কি বলতে পারবে যে আমার বাবা একটা ভালো লোক ছিল? পৃথিবীর সব মানুষ তাকে ঘৃণা করে, আমিও তাকে ঘৃণা করি, কিন্তু সে তো আমার বাবা, আমি চাই তাকে ভালোবাসতে। ঠিক তখনই এখানে ডেমন চলে আসে আর বলে, তুমি আমার কাছে জিজ্ঞাসা করতে পারো, আমি হয়তো তাকে খুব কাছ থেকে দেখিনি, কিন্তু আমি তার সম্পর্কে অনেক শুনেছি। ডেমন চিসেন আসলেও কি এত খারাপ একজন ডেমন ছিল? ডেমন সোয়াংলু তখন বলে, ডেমন চিসেন ছিল একজন ভালো ডেমন। সে মানুষের কথা ভাবতো, মানুষের কথা ভেবে সে নিজের জীবন জলাঞ্জলি দিয়েছে। সে সমস্ত মানুষদের, মায়েদের, বাচ্চাদের বাঁচানোর জন্য নিজের জীবন দিয়েছে। শাওয়াও, তোমার বাবা একজন গ্রেট যোদ্ধা, তুমি কেন তাকে ভুল বুঝছো? সবাই তাকে হয়তো ঘৃণা করে, কিন্তু সে এই পৃথিবীর জন্য অনেক কিছু করে গিয়েছে। তুমি তোমার দিক থেকে ভেবে দেখো, তোমার মা যেমন তোমাদের রাজ্য বাঁচাতে গিয়ে তার জীবন দিয়েছে, তোমার বাবাও তেমনি তার ডেমন রাজ্যকে বাঁচানোর জন্য জীবন দিয়েছে। তো তারা নিজেদের জায়গায় থেকে থেকে যুদ্ধ করেছে। সে তার ডেমন রাজ্যের মাদের, বাচ্চাদের বাঁচিয়েছে, যেমনটা তোমার মাও বাঁচিয়েছিল। তারা দুজনেই ছিল যোদ্ধা। আর তুমি অসম্ভব দারুণ বাবা মায়ের একটা মেয়ে, তাই এমন কান্না তোমাকে মানায় না। এরপরে ডেমন ওর সামনে সেই আলোর প্রদীপটা রেখে ওখান থেকে হাওয়া হয়ে চলে যায়। শাওয়াও ওই প্রদীপটা বাইরে ছুড়ে দেয়। ঠিক তখনই ওখানে তুষান সিং চলে আসে আর প্রদীপে আলো জ্বালিয়ে সেটাকে আস্তে আস্তে শাওয়াওয়ের সামনে তুলে ধরে আর বলে যে, শাওয়াও, তুমি নিজের চোখেই দেখো, এখানে তোমার বাবা আসলে যুদ্ধ করতে গিয়ে তার জীবন দিয়েছে। তাই দুনিয়ার কারোর কথা তুমি বিশ্বাস না করে তোমার বাবা মায়ের উপরেই ভরসা রাখো। এরপরে ও সোজা চলে আসে বাসায় আর ওর ভাইয়ের সঙ্গে কথা বলে। ও নিজেও মেনে নিয়েছে ডেমন চিসেন ওর বাবা, আর ওর বাবাকে যে সবাই ঘৃণা করে, ও নিজেও যে ঘৃণা করতো, তাকে ও এখন আর ঘৃণা করে না। কারণ একজন বাবা তার সন্তানের জন্য সর্বোচ্চ করেই হয়তো গিয়েছে। কিন্তু ও মনে মনে এটাও ভাবে, এই পৃথিবীতে আসলে সে খুব একা। তার বাবা মা পুরো পৃথিবীর কথা চিন্তা করতে গিয়ে তাদের ছোট্ট মেয়েটির কথা একবারও ভাবলো না যে এই মেয়েটি এই পৃথিবীতে পুরো একা হয়ে পড়বে। তখন শাওয়াওকে ভরসা দেয় চাংশুয়ান। এরপরে আমরা হাউলিং রাজ্য দেখতে পাই। এখানে হাউলিং এর রাজাকে দেখি। হাউলিং এর রাজা নিজেই ঘোষণা দিয়ে দেয় যে শাওয়াও আজকে থেকে এই রাজ্যের মেয়ে নয়। এটা শুনে তার মেয়ে আনিয়ান অনেক ক্ষেপে যায় আর বলে, বাবা তুমি এটা কি করছো? শাওয়াও আমার বোন, শাওয়াও এই রাজ্যের মেয়ে, তুমি তাকে এই রাজ্য থেকে বিতাড়িত করতে পারো না। কিন্তু হাউলিং রাজা যখন এটা করেছে এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ তো আছেই। তাই আনিয়ানের কথায় ওর বাবা কোনো গুরুত্ব দেয় না, বরং আনিয়ানের বাবা অর্থাৎ হাউলিং রাজা এখন তার একটা আংটির দিকে বারবার আংটিটি ঘোরাচ্ছিল আর কি একটা যেন ভাবছিল। এদিকে শিনোর কাছে এসে কেউ একজন জানিয়ে দেয় যে হাউলিং রাজা ঘোষণা দিয়েছে আজকে থেকে শাওয়াও আর ওই রাজ্যের প্রিন্সেস নয়। এটা শুনে শিনো বলে, ভালোই হয়েছে, এখন থেকে তুমি আর ওই রাজ্যের মেয়ে নাও, আসলে কোনো রাজ্যেরই মেয়ে নাও। তখন ফেংলং বলে, আসলে তোমার কি মনে হয় এই যে কথাটা কে রটিয়েছে, যে ডেমন চিসেন আসলে শাওয়াওয়ের বাবা? তুমি কি জানো এটা রাজা নিজে রটিয়েছে, কারণ রাজা চাই খুব দ্রুতই হাউলিং রাজ্যে অ্যাটাক করতে। এদিকে আমরা দেখতে পাই যে দাদু এবং ভাইয়ের ভিতরে ঝগড়া হচ্ছিল শাওয়াওকে নিয়ে। তারা বলছিল যেহেতু শাওয়াও এখন থেকে আর হাউলিং প্রিন্সেস নয়, তাই শাওয়াওর তো একটা উপাধি নাম থাকাই লাগবে, কারণ আগেকার যুগে মানুষদের একটা আলাদা পদবি থাকতো, আর শাওয়াওয়ের পদবি ছিল হাউলিং। হাউলিং জুইয়াও ছিল শাওয়াওয়ের ভালো নাম, কিন্তু শাওয়াওকে সবাই আদর করে শাওয়াও বলে ডাকতো। যেহেতু শাওয়াও এখন থেকে আর হাউলিং নামটা ব্যবহার করতে পারবে না, তাই ওকে আলাদা একটা পদবি ব্যবহার করতে হবে। তখন ওর ভাই বলে যে, তুমি কোন পদবিটা নিতে চাও, শিলিং নাকি শিয়ান? কারণ শিলিং ছিল শাওয়াওয়ের মায়ের পদবি আর শিয়ান হলো চাংশুয়ানের পদবি। তো এখন শাওয়াও কোনটা নিতে চাই সেটা শাওয়াওয়ের উপর ডিপেন্ড করে। শাওয়াও তখন বলে, আমি শিলিং নিব, অর্থাৎ ওর মায়ের পদবি। এখন থেকে শাওয়াওয়ের নাম হলো শিলিং জুইয়াও। তবে শাওয়াও প্রচণ্ড কষ্ট পেয়েছিল, কারণ হাউলিংয়ে ও যাকে এতদিন বাবা ভাবতো সে এখন থেকে ওর আর বাবা নয়। এরপরে ও তুষান সিং এর সঙ্গে হাঁটতে লাগে আর বলে যে ওর একদমই কোনো মন খারাপ নেই। কিন্তু এদিকে ঘটে অন্য ঘটনা। চাংশুয়ান তো মনে মনে ভাবছে যেভাবেই হোক হাউলিং রাজ্য অ্যাটাক করবে, ওর চাচার রাজ্যও অ্যাটাক করবে। এর পিছনেও একটা বড় রিজন আছে, যেটা আরও পরে আপনারা জানতে পারবেন। তো একদিন দেখি যে শাওয়াও আবারও খুব ভালো করে ওর ডাক্তারের জীবন চালাচ্ছিল। চাংশুয়ান ওর কোর্টের কাজ শেষ করে সাথে সাথেই চলে আসতো শাওয়াওয়ের কাছে, আর যতক্ষণ পারতো শাওয়াওকে টাইম দিত। একদিনও শাওয়াওকে বলে, তুমি তো এখানে ভালোই আছো, তাহলে তোমার তুষান সিংকে বিয়ে করে ওর রাজ্যে যাওয়ার কোনো দরকার নেই, তুমি ওর প্যালেসে গেলে বরং তোমার নিজের মতো করে তুমি এই ডাক্তারি করতে পারবে না, পড়াশুনো করতে পারবে না। শাওয়াও বলে, কিন্তু তুষান সিং আমাকে সব কাজে অনেক সাপোর্ট করে, ও আমাকে নিশ্চয়ই সাপোর্ট করবে, আমি যেটা করতে চাইবো ও আমাকে সেটাই করতে দিবে।
চাংশন তখন বলে তুষান সিং হয়তো করতে দিবে, কিন্তু ওর পরিবারের লোকজন তো তোমাকে এত টাইম দিবে না, তুমি তোমার ইচ্ছা মতো সেখানে সময় স্পেন্ড করতে পারবে না। তার থেকে ভালো হয় না তুমি আজীবন আমার কাছে এভাবেই থেকে যাও, আর এখানেই তুমি তোমার ইচ্ছে মতো মেডিকেল প্র্যাকটিস করো, কিন্তু তুষান সিং এর সাথেও সম্পর্ক রাখো। আসলে চাংশন কোনোভাবেই চাচ্ছিল না তার বোন তার থেকে অনেক দূরে চলে যাক, তুষান সিং এর সঙ্গে গিয়ে অন্য জায়গায় সংসার করুক, বরং সে চাচ্ছিল যে শাওয়াও সবসময় তার পাশেই থাকুক, কিন্তু তুষান সিং এর সঙ্গে সম্পর্ক থাকুক ব্যাপার না, কিন্তু শাওয়াও তার কাছে থাকুক। শাওয়াওয়ের তখন এই কথাটা আবার মনে ধরে, তাই তো বলে ঠিক আছে আমি এক্ষুনি তুষানকে বিয়ে করব না, আমি এখানেই থাকবো। এরপরে তুষান সিং এর সঙ্গেও একটা জায়গায় দেখা করতে যায়। তুষান সিং তখন ওকে একটা সারপ্রাইজ দেয়। সোয়াংশুর ছুটিতেও যে বাড়িতে থাকতো ওই বাড়ির ভিতরকার পরিবেশের মতো করে তুষান সিং ওকে একটা প্যালেস বানিয়ে দিয়েছে, যেটা দেখে তো তুষান সিং এর প্রতি ভীষণ ইমপ্রেসড হয়ে যায় শাওয়াও তুষান সিংকে বলে তুমি আমাকে এত বড় সারপ্রাইজ দিবে আমি কখনোই ভাবিনি, এটা দেখে তো মনে হচ্ছে আমি একদম সোয়াংশুর সিটিতে আছি। তারপরেও ও জড়িয়ে ধরে তুষান সিংকে, কিন্তু এটা আসলে কোনো বাড়ি ছিল না, এটা ছিল তুষান সিং এর একটা ভ্রম। ও নিজের ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে ওর প্যালেসটাকে এভাবেই তৈরি করে রেখেছিল, যেটা দেখে শাওয়াওয়ের মনে হবে ও সোয়াংশু সিটিতে আছে, কিন্তু এটা মাত্র ক্ষণিকের জন্য। কিছুক্ষণ পরে এই ভ্রম কেটে যায়। ভ্রম কেটে যাওয়ার সাথে সাথেই তুষান সিংকে শাওয়াও বলে আমি ভেবেছি আমরা আরও কিছু বছর পরে বিয়ে করব, আমি চাই পৃথিবীটা ঘুরতে, পৃথিবীর চারপাশ কেমন সেগুলো দেখতে। তুষান সিংও এতে রাজি হয়, বলে আমার ক্যারেজে করে নিয়ে আমি তোমাকে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘোরাবো। আমার যদি মনে হয় যে তুমি এক্ষুনি বিয়ে করতে পারবে না, তাহলে তোমার উপরে কোনো জোর নেই, তুমি এভাবেই আরও কিছুকাল নিজের জীবন কাটাতে পারো। শাওয়াও এতে খুশি হয়ে যায় আর তুষান সিংকে জড়িয়ে ধরে। এরপরে সোয়ানকে দেখতে পায়। সোয়ান হাওলিং রাজ্যের বিভিন্ন প্রদেশ অ্যাটাক করতে শুরু করে দেয়। হাওলিং রাজ্যের উপর ওর একটা আলাদা রাগ ছিল, কিন্তু শাওয়াও এর কিছুই জানতো না যে তার বাবার রাজ্যে অ্যাটাক করা হয়েছে। বাজারে সবাই কিছু একটা বলাবলি করছিল, তখন ওর দাদুর কাছে আর ভাইয়ের কাছে এসে জিজ্ঞেস করে যে তোমরা কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ। এদিকে আনিয়ানকে দেখে আনিয়ান যখন জানতে পারে যাকে ও সব থেকে বেশি ভালোবাসে সেই মানুষটাই ওদের রাজ্যে অ্যাটাক করতে চলেছে, তখন ও অনেক কষ্ট পেয়ে যায়, কারণ আনিয়ান চাংশনকে অনেক বেশি ভালোবাসে, ওর মতো করে চাংশনকে আর কেউ ভালোবাসে না, তাই তো বেশি কষ্ট পেয়েছিল। তাছাড়া ওর বাবারও বয়স হয়ে গিয়েছে, ওর বাবার একটাই মেয়ে, এখন ওর বাবার যদি কিছু হয়ে যায় এই রাজ্যে কে দেখাশোনা করবে। এদিকে এসেছিল শাওয়াও ওর ভাইয়ের কাছে, এবং ওর ভাইয়ের কাছে যখন এটা শোনে যে হাওলিং রাজ্যে ওর ভাই অ্যাটাক করেছে, তখন শাওয়াও প্রচণ্ড রেগে যায় আর বলে যে তুমি কেন হাওলিং রাজ্যে অ্যাটাক করেছো। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি। চাংশন বলে তোর মা যখন যুদ্ধে গিয়েছিল তখন তোর বাবার কাছে আর্মি চাইতে এসেছিল, কারণ ওই যুদ্ধে আমার বাবা পরাজিত হয়ে পড়েছিল প্রায়, তখন যদি তোর বাবা আর্মি দিত তাহলে হয়তো আমার বাবা বেঁচে থাকতো, কিন্তু তোর বাবা তোর মাকে কোনো আর্মি দেয়নি। তোর মা তখন নিজের একটা আঙুল কেটে শপথ করে বলে আমি যথাসম্ভব আপনার আর্মিকে আপনার কাছে সুরক্ষিতভাবেই ফিরিয়ে আনার চেষ্টা করব, কিন্তু আপনি অন্তত আমাকে একদল আর্মি দিন, না হলে চাংশনের বাবা মাকে বাঁচানো যাবে না, ইভেন এই রাজ্যও বাঁচবে না। কিন্তু হাওলিং রাজা তখন এই সারা পৃথিবীর কথা না চিন্তা করে কেবল তার নিজের রাজ্যের কথাই চিন্তা করেছিল। নিজের সৈন্যদের সুরক্ষিত রাখার জন্য সে কোনো সৈন্য পাঠায়নি। ওই যুদ্ধে তোর মা গিয়ে শহীদ হয়েছিল, আর সেই থেকে তুই হয়ে গেছিস অনাথ, তোর ছোট থেকেই মা ছিল না। আমার বাবা মারা গিয়েছিল বলেই আমার মাও স্পটেই ডেড হয়ে যায়, নিজেই নিজেকে খুন করে ফেলে, আর তারপর থেকে আমি হয়ে যাই চিরতরে বাবা মা ছাড়া একটা ছেলে। শাওয়াও তুই বল, সেদিন তোর বাবা যদি সৈন্য পাঠাতো তাহলে আজকে আমাদেরকে এরকম দিন দেখতে হতো, আমাদের বাবা মাকে হারাতে হতো। এর জন্যই আমি হাওলিং রাজাকে কখনোই ছাড়বো না, যদিও সে আমার গুরু, আমাকে ছোটবেলা থেকেই মানুষ করেছে, তারপরেও আমি রাজা হয়েছি শুধুমাত্র তোকে প্রোটেকশন দেওয়ার জন্য আর তোর বাবাকে শাস্তি দেওয়ার জন্য। তখন শাওয়াও বলে তারা কেউ আমার কথা চিন্তা করেনি, আমার মা দেশের কথা চিন্তা করে নিজের জীবন দিয়েছে, কিন্তু ঘরে যে তার ছোট্ট একটা মেয়ে ছিল সেই কথা একবারও ভাবলো না। আমার বাবাও সেটাই করেছে, নিজের সৈন্যদের বাঁচাতে গিয়ে একবারও আমার মায়ের কথা ভাবেনি, তারা কেউ কারোর ফিলিংস বোঝার চেষ্টা পর্যন্ত করেনি। ঠিক তেমনি আজকে তুমিও প্রতিশোধ নেওয়ার জন্য আমার ফিলিংসের কথা একবারও চিন্তা করলে না, যে তুমি আমার বাবার রাজ্য অ্যাটাক করলে তো শেষ পর্যন্ত কষ্ট আমিই পাবো। যদিও আমার বাবা কিন্তু হাওলিং রাজা নয়, তারপরেও আমি কষ্ট পাচ্ছি, তুমিও তো আমার ফিলিংসের কোনো কেয়ার করো না, ঠিক তাদেরই মতো। এটা শোনার পরে চাংশন পাগলের মতো বলতে লাগে না শাওয়াও এটা ভুল, আমি সবসময়ই তোর ফিলিংসের অনেক বেশি কেয়ার করি।我不想见你。在乎你的感受，我在乎你的感受，小妖，感受。
শাওয়াও ঘরের দরজার এক পাশে কাঁদতে লাগে আর অন্য পাশে শাওয়াওকে বারবার মানানোর চেষ্টা করতে লাগে চাংশুয়ান। কিন্তু শাওয়াও কোনোভাবেই চাংশুয়ানের কথা শোনে না, যদিও শাওয়াও জানে যে চাংশুয়ান কোনো ভুল করছে না। শাওয়াওয়ের দরজার সামনে সারা রাত চাংশুয়ান ওভাবেই বসে থাকে আর ওদের ছোটবেলার কথা চিন্তা করতে লাগে। ইভেন এখনো পর্যন্ত ওরা দুই ভাই বোন যেভাবে ছিল তার সবই চিন্তা করতে লাগে। পরদিন সকাল হয়ে যায়, চাংশুয়ানকে নিতে ওর একজন গার্ড আসে আর বলে এখন আপনাকে তো রাজ্যে যেতেই হবে, আপনার কোর্ট আছে। তখন চাংশুয়ান শাওয়াওকে বলে আমি চলে যাচ্ছি, তবে আমি আবার আসব। এরপরে চাংশুয়ান চলে যায় আর শাওয়াও দরজার ফাঁকা দিয়ে দূর থেকে দেখতে লাগে। এদিকে আমরা আবার ডেমনকে দেখি। ডেমন বুঝতে পেরেছিল যে তার অন্তিম সময় চলে এসেছে, খুব দ্রুতই হয়তো যুদ্ধও শুরু হয়ে যাবে। ডেমনের আবার একটা ফস্টার ফাদার ছিল, মানে হলো ডেমনের পালক পিতা। তবে ডেমন তার পালক পিতাকে অনেক সম্মান করত, কারণ সেও ছিল একজন গ্রেট যোদ্ধা। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে শাওয়াওয়ের খোঁজ করতে রোজ রোজই আসতো চাংশুয়ান, কিন্তু শাওয়াও সেই সকালবেলা ভোরে উঠে বেরিয়ে পড়তো আর সন্ধ্যার পরে বাড়িতে ফিরতো শুধুমাত্র চাংশুয়ানের সঙ্গে দেখা করবে না বলে। এদিকে আমরা তুষান সিংকে দেখি যে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল ডেমনের সঙ্গে। ডেমনের সঙ্গে ও আজকে একটা বিশেষ ব্যাপারে আলোচনা করে। ও বলে শাওয়াও এবং তোমার ভিতরে যে লা পয়জনিয়াস বাঘটা আছে সেটা কি কোনোভাবে বের করা যাবে না? শ্যাংলু তখন বলে যদি বের করা যেত তো আমি অনেক আগেই বের করে নিতাম। আর ঠিক ওই ক্যাসিনোতেই ঘুরতে এসেছিল শাওয়াও। ও হঠাৎ করে ডেমনের মতো কাউকে দেখে ওর পিছু পিছু চলে যেতে লাগে এবং পিছন থেকে টেনে ধরে দেখে এটা তো ডেমন না, এটা তো অন্য কেউ। তারপরেও শাওয়াও বলে আমি জানি তুমি ডেমন, কারণ ডেমনের 9টা মাথা আর তার 9টা চেহারা, তাই তুমি যে চেহারাতেই থাকো না কেন আমি খুব দ্রুতই তোমাকে বুঝে ফেলবো। তাই তুমি তোমার নিজের রূপে ফিরে আসো আর বলো যে তুমি ডেমন, না হলে আমি তোমাকে ছাড়বো না। তারপরে ডেমনের নিজের চেহারায় ফিরে আসে। আসলে ও সত্যিই ডেমন এবং ওর 9টা চেহারা, আর এটা হলো ওর রিয়েল ফেস। ডেমন বলে যে তুমি এই ক্যাসিনোতে কি করছো আর তুমি কিভাবে আমাকে অন্য ভেসে দেখেও চিনতে পারো। তখনও ডেমনকে কোনো কথাই বলে না। এবার ওদের দুজনের ভিতরে কথায় কথায় আবার ঝগড়া শুরু হয়ে যায়। ঠিক তখনই তুষান সিং ওখানে আসে আর ওখান থেকে শাওয়াওকে নিয়ে চলে আসে। শাওয়াও এবং তুষান সিং যখন হাঁটছিল তখন আবার শাওয়াওকে খুঁজতে খুঁজতে বাজারের এদিকে চলে এসেছিল চাংশুয়ান। চাংশুয়ান শাওয়াওকে বলে বাড়িতে ফিরে যেতে। তারপরে শাওয়াওকে নিয়ে বাড়িতে ফিরেও আসে। ও শাওয়াওয়ের কাছে সরি বলে। শাওয়াও আর রাগ করে থাকতে পারে না আর ওকে ক্ষমা করে দেয়। পরের দিন আবারও শাওয়াওকে যে চাংশুয়ান বলে যে আমি হাওলিং রাজ্যে যাচ্ছি, কেউ কি আমার সঙ্গে যেতে চায় নাকি? শাওয়াও বলে তুমি কি আমাকে নিয়ে যেতে চাচ্ছ? আমি যাব না। তখন চাংশুয়ান তুষান সিংকে বলে ঠিক আছে তুষান সিং, তাহলে তুমিই আমার সাথে চলো। এটা শুনে শাওয়াও বলে ঠিক আছে, তাহলে আমিও তোমাদের সাথে যাব। এদিকে আনিয়ানকে দেখি ও চিন্তা করছিল ওর বাবার সব থেকে বিপদের মুহূর্তে কিভাবে বাবাকে হেল্প করা যায়। এদিকে এই রাজ্যের দিকে আসছিল ওরা তিনজন। এই রাজ্যের দিকে আসতে গিয়ে ওদের পথে পথে অনেক টাইম চলে যাচ্ছিল আর একসময় রাতও হয়ে যায়। তখনও ওরা হাওলিং রাজ্যে পৌঁছে পারেনি। রাতটা ওদেরকে এই নদীর পাড়েই কাটাতে হবে। তখন তুষান সিং একটা তাঁবু ফিট করে দেয়। এটা দেখে শাওয়াও প্রচন্ড খুশি হয়ে যায়, বলে তুষান সিং এর চয়েস কত সুন্দর দেখেছো ভাইয়া। ঠিক তখনই চাংশুয়ান ওকে চমকে দিয়ে বলে তার থেকে আমার চয়েস বেশি সুন্দর। আজকে আমরা আকাশে বাতাসে রাত কাটাবো। এরপরে ও একটা ভীষণ বড় গ্যালাক্সি তৈরি করে যেখানে ছিল ঝিকিমিকি তারার আলোর ঝলকানি। এর ভিতরে ওরা তিনজন ওই রাতটা কাটিয়ে দেয়। পরদিন ওরা হাওলিংয়ে চলে আসে। তবে এই মুহূর্তে ওরা ওদের ক্যাম্পে এসেছিল যেখানে ফেংলং প্রতিনিধিত্ব করছিল। ফেংলং এর সামনে পড়ে আবার শাওয়াওয়ের লজ্জা করে, কারণ ও তো বিয়ে ভেঙে দিয়ে চলে এসেছিল। ফেংলং তখন বলে আমি আপনার উপর রেগে নই মিস, আসলে আপনার জন্য আমারও বিশেষ মায়া ছিল না, শুধু আমার মান সম্মান যেটুকু গিয়েছে এতে আমি খুব বিব্রত হয়েছি, তাছাড়া কোনো ব্যাপার নয়। এদিকে আবার হাওলিং রাজাকেও দেখানো হয়। হাওলিং রাজা খুব চিন্তায় পড়ে গিয়েছিল, কারণ তার বেশি সৈন্য ছিল না। একবার যদি শুয়ান এই রাজ্যে অ্যাটাক করে তাহলে তার রাজ্য হেরে যাবে। অন্যদিকে আমরা আনিয়ানকে দেখতে পাই ও চিন্তা করছিল একটা ম্যাজিক্যাল চুরি পরেও চলে যাবে ক্যাম্পে, যে ক্যাম্পে শুয়ানের আর্মিরা আছে, ওখানে গিয়ে ওদের উপরে অ্যাটাক করবে। এইদিকে তুষান সিং ও ফেংলং এর কাছে সরি বলে শাওয়াওয়ের বিয়েটা ভাঙার জন্য, আর বলে আমি জানি তুমি ওকে ভালোবাসো, তারপরেও আমি তোমার থেকে বহুগুণে শাওয়াওকে ভালোবাসি। এরপরে আমরা দেখি আনিয়ান সত্যি সত্যি ওই চুরিটা পরে চলে এসেছিল আর এই ক্যাম্পে আসার আগে ওই এদের মতো করেই ড্রেস পরে এসেছিল যাতে ওকে কেউ ট্রেস করতে না পারে। কিন্তু এখানে
আসার পরেই ও ধরা পড়ে যায়, কারণ আনিয়ান ছিল একটু বোকা স্বভাবের। আনিয়ানকে ধরে ফেলেছিল তুষান সিং, ওকে বেঁধে রাখা হয়। আনিয়ান তখন বলে আমাকে একবার ছেড়ে দাও, তারপরে দেখো আমি তোমাদের কি অবস্থা করি। তুষান সিং তখন বলে দাঁড়াও, তোমার ভাইয়া আসছে। তখনই এখানে চলে আসে চাংশুয়ান। চাংশুয়ানকে চাইলেই কিন্তু মেরে দিতে পারতো এখানে আনিয়ান, কিন্তু চাংশুয়ান এসে বলে আনিয়ান তোর কিছু হয়নি তো, ওরা তোকে কি জোরে বেঁধে রেখেছিল? আনিয়ান তখন কান্নাকাটি করে আর বলে কেন তুমি আমাদের রাজ্য অ্যাটাক করছো? আমাকে তো তুমি বোনের মতো ভালোবাসতে। এমনকি ওর সঙ্গে দেখা হয় শাওয়াওয়েরও। শাওয়াও বলে যা কিছু হয়ে যাক না কেন, আমি চাংশুয়ান এবং তুমি আমরা 3 জন ভাই বোন হয়েই থাকবো। এরপরে আমরা দেখি আনিয়ান আবার ফিরে আসে। রুশ ও আনিয়ানের মাথায় হাত রেখে বলে তুমি চিন্তা করো না, এই রাজ্য বাঁচানোর জন্য আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে লড়াই করব। এদিকে ফেংলংয়ের সবসময় মাথায় ছিল রুশোকে কখন মেরে দিবে, কিন্তু এখন যুদ্ধে যেতে চায় আনিয়ান নিজেও। একদম ঘরের কোণে সে লক্ষ্মী মেয়ের মতো বসে থাকতে পারবে না, তাকে যেন কেউ বলতে না পারে যে বাবার অকেজো মেয়ে। তাই তো সেও যুদ্ধে চলে এসেছিল, আর ওই যুদ্ধে আজকে যেতে চেয়েছিল সুয়ান নিজেও, কিন্তু সুয়ানকে আটকে দেয় শাওয়াও। এরপরে দৃশ্যে আমরা দেখি যে শাওয়াও সুয়ানকে কোনো রকমে ম্যানেজ করে নিয়ে এসেছিল হাওলিং রাজ্যে। আসলে সুয়ান নিজেও আসতে চাইছিল, কিন্তু ওরা অন্য 2 জনের রূপ ধরে এখানে এসেছিল। হাওলিং রাজ্যের সামনে তাদের আসল রূপে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। হাওলিং রাজ্যে তখন ভিতরে ভিতরে অনেক অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু এদের 2 জনকে সামনে দেখা মাত্রই হাওলিং রাজা চিনে ফেলে যে এরা শাওয়াও এবং সুয়ান। ছোটবেলা থেকে এদেরকে মানুষ করেছে সে, আর এদেরকে চিনবে না সে কি হয়? শাওয়াও তখনই ওর বাবার সামনে বসে পড়ে, কিন্তু ও বাবাকে আর বাবা বলে ডাকে না, বরং মহারাজা বলে ডাকে, কারণ ওর বাবাই তো ওর পদবিটা সরিয়ে দিয়েছে। তাই ও ভয়ে ভয়ে তার বাবাকে মহারাজা বলেই ডাকে। এটা শুনে হাওলিং রাজার খুব খারাপ লাগে। হাওলিং রাজা এদের 2 জনকেই দেখে অনেক খুশি হয়ে যায়। তারপরে হাওলিং রাজা ওদের সবাইকে নিয়ে একটা জায়গায় আসে শাওয়াওকে মূলত সারপ্রাইজ দেওয়ার জন্য। এটা হলো শাওয়াওয়ের বাবা চিশেনের বাড়ি, যে ছিল একজন ডেমন। আসলে শাওয়াওয়ের মা কোনো পরকীয়া করেনি। শাওয়াওয়ের মায়ের আগে থেকে চিশেনের সঙ্গে সম্পর্ক ছিল, আর ওরা বিয়েও করেছিল, কিন্তু হাওলিংয়ের রাজার রাজ্য বাঁচানোর জন্য বিয়ে করতে হয়েছিল শাওয়াওয়ের মাকে। তবে হাওলিং রাজাও শাওয়াওয়ের মাকে প্রথমে ভালোবাসতো না, আর শাওয়াওয়ের মাও হাওলিং রাজাকে প্রথমে ভালোবাসেনি, কিন্তু পরে হাওলিং রাজা শাওয়াওয়ের মাকে ভালোবেসে ফেলে। তবে এর ভিতরেই কিন্তু চিশেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল শাওয়াওয়ের মা, আর তাই তো শাওয়াও তাদেরই সন্তান। শাওয়াও তখন ঘরের ভিতরে আসে, এসে একটা ছবি দেখতে পায়, যেটা ডেমন চিশেন এবং তার মায়ের ছবি। এরপরে এখানে কালো মুখোশ পরা একটা লোককেও দেখানো হয়, যাকে শাওয়াও বলে তুমি কে? তখন ওই মহিলাটি বলে আমি এখানকার কেয়ারটেকার। গত কয়েকশো বছর ধরে আমি এই বাড়িটা দেখে শুনে রাখছি। আসলে এই বাড়িটা যাদের, তারা অনেক আগেই মারা গিয়েছে। তাদের ছোট একটা বাচ্চা মেয়ে ছিল। এই বাড়ির কর্তা তার বাচ্চা মেয়ের জন্য কত খেলনা, কত কিছু তৈরি করেছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই বাবাকে যুদ্ধক্ষেত্রেই মারা যেতে হয়েছিল দেশের সবাইকে বাঁচানোর জন্য। শাওয়াও তখন বুঝতে পারে এই মহিলাটি আর কেউই না, তারই মা। ও বুঝেই ওই মহিলার কাছে আসার চেষ্টা করে, কিন্তু শাওয়াওয়ের মা ছিল অভিশপ্ত। অনন্ত গনগনে আগুনে সে কয়েকশো বছর ধরে জ্বলছে, তার সমস্ত চেহারা পুড়ে গিয়েছে। শাওয়াও তার মাকে দেখে অনেক কাঁদতে লাগে। শাওয়াও বারবার কাছে যাওয়ার চেষ্টা করতে লাগে, কিন্তু ওই আগুন টপকে শাওয়াও ওর মায়ের কাছে যেতে পারে না। শাওয়াওয়ের মা বলে আমি এই দিনটার জন্যই গত কয়েকশো বছর ধরে এই অভিশাপ বয়ে নিয়ে বেড়াচ্ছি। তোর বাবা এই অভিশপ্ত আগুনের ভিতরে আমাকে রেখে চলে গিয়েছে, কারণ তোর বাবার কাছে আর একটাই মাত্র উপায় ছিল, তা হলো তার দেহে ছাই দিয়ে আমাকে এই অবস্থায় রেখে যাওয়া। কারণ তোর বাবা চেয়েছিল আমরা 2 জনেই যেন তোর কাছে সরি বলি, তোকে এইভাবে বাচ্চা অবস্থায় রেখে যাওয়ার জন্য, আমাদের দায়িত্ব পালন করতে না পারার জন্য। কিন্তু তুই বিশ্বাস কর মা, আমাদের আর করার কিছুই ছিল না, শুধু তোকে আজকে এইটুকু দেখবো বলে, তোর কাছে দুঃখিত জানাবো বলেই আমি এত দিন ধরে এই অনন্ত আগুন সহ্য করে পড়ে আছি। তুই আমাদের ক্ষমা করে দিস। শাওয়াও তখন ওই আগুনের বাধা না মেনে আস্তে আস্তে ওর মায়ের কাছে পৌঁছে যায়। শাওয়াওয়ের মা তখন শাওয়াওকে জড়িয়ে কান্না করতে লাগে, আর শাওয়াও প্রচণ্ড কাঁদতে লাগে আর বলতে লাগে মা তুমি এখন আর আমাকে ছেড়ে যেও না। কিন্তু কিছুক্ষণের ভিতরেই ওর মায়ের দেহ ছাই হয়ে চলে যায়। এরপরে শাওয়াও প্রচণ্ড কাঁদতে লাগে। কিছুক্ষণ পরে ও সবাইকে জানায়। ওরা সবাই এসে শাওয়াওয়ের বাবা এবং মাকে কুর্নিশ করে। শাওয়াওয়ের ভাই অনেক খুশি হয়েছে, কারণ শেষবারের মতো শাওয়াও ওর মাকে দেখতে পেয়েছে। ঠিক ওখানেই আবার আমরা ডেমনকেও দেখি। ডেমনও শাওয়াওকে ফলো করতে করতে ওখানে এসেছিল, কারণ ডেমন রাজ্যের সবাই ডেমন চিশেনকে অনেক বেশি শ্রদ্ধা করে। এখানে এসে ডেমন নিজেও ওদের উদ্দেশ্যে কিছু প্রদীপ জ্বালিয়ে যায়।
কারণ সে নিজেও অনেক শ্রদ্ধা করত জিশানকে। এরপরে ডেমন ওখান থেকে চলে আসে। ডেমনের এটা ভেবে ভালো লাগে যে শাওয়াও কিছুটা হলেও তাদের গোত্রের কেউ। এরপরে ডেমন ওর মুক্তা পাথরের ভিতরে বসে বসে মদ পান করছিল আর শাওয়াওয়ের কথাই ভাবছিল। এদিকে হাওলিং রাজ্যের সুয়ানকে বলে, তোমার যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি শুরু থেকে সবসময় চেয়েছিলাম আমার এই রাজ্যের ভার তোমার হাতেই তুলে দেব। আমার এই রাজ্যের ভার আমি আর কাকে তুলে দিতাম বলো? আমি তোমাকে একদম নিজের ছেলের মতো করে মানুষ করেছি। তাছাড়া আনিয়ানও তোমাকে অনেক বেশি ভালোবাসে, তোমাকে বিয়ে করতে চায়। তুমি তাকে হয়তো বোনের নজরে দেখো, কিন্তু সে তোমাকে প্রচণ্ড ভালোবাসে। আনিয়ানের হাতে এই রাজ্যের ক্ষমতা তো আমি ছেড়ে দিতে পারি না। তবে আমি আনিয়ানের সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে এই রাজ্যের সমস্ত ভার তোমার উপর অর্পণ করে দিতে চাই। এটা শুনে তো বেশ অবাক হয়ে গিয়েছিল সোয়ান, কারণ সোয়ান কখনোই ভাবেনি যে তার আঙ্কেল মনে মনে তার কাছে এই সমস্ত রাজ্য অর্পণ করে দিতে চাইছে। হাওলিং রাজ্য বলে, আমি কোনো রক্তপাত চাই না, তাই আগে থেকেই আমার রাজ্য আমি তোমার হাতে তুলে দিতে চাই যদি তুমি আনিয়ানকে বিয়ে করতে চাও। সোয়ান আনিয়ানকে বিয়ে করতে রাজি ছিল না, কিন্তু শাওয়াও ওকে বলে, কেন তুমি আনিয়ানকে বিয়ে করবে না? আনিয়ান তো তোমাকে অনেক ভালোবাসে। হাওলিং রাজা বলে, একটা রাজ্যে হয়তো দুটো রাজা হতে পারে না, কিন্তু একটা রাজ্যে দুইটা রানী হতেই পারে। তাই তুমি চিন্তা করো না, আনিয়ান কখনোই তোমার চেংরং সিটিতে যাবে না। আনিয়ান এখানেই রানী হয়ে থাকবে। কিন্তু ওর অনেক মন খারাপ ছিল, কারণ আনিয়ানকে সবসময় ও বোনের নজরে দেখে এসেছে। কখনো যে আনিয়ানকে বিয়ে করতে হবে তা চাংশন ভাবেই নেই। চাংশন তো সবসময় মনে মনে ভাবতো সে শাওয়াওকে বিয়ে করবে, কিন্তু তার কি মন্দ ভাগ্য, কখনো শাওয়াওকে বিয়ে করার জন্য শাওয়াওকে যে পছন্দ করে সেই কথাটা পর্যন্ত বলতে পারিনি। তবে আজকে ও শাওয়াওকে বলে, শাওয়াও তোরা সবাই ভাবিস যে আমি বিয়ে করি, আমি হয়তো অনেক সুখী, কিন্তু একটা বিয়েতেও আমার মন সায় দেয়নি, কারণ যাকে আমি ভালোবাসি তাকে আমি কখনো বলতে পর্যন্ত পারিনি আমি তাকে কত ভালোবাসি। আবারও আমাকে নতুন একটা বিয়েতে বসতে হচ্ছে। তাই এই বিয়েতে খবরদার তুই আমাকে কংগ্রাচুলেশন জানাতে আসবি না বা আমাকে কোনো গিফটও পাঠাবি না, কারণ এই বিয়েগুলো কেবলমাত্র আমার রাজ্য টিকিয়ে রাখার জন্যই, আর কোনো কিছুই না। আমি কাউকে ভালোবাসি না। এদিকে আনিয়ান যে অবশেষে চাংশনকে পেয়ে যাচ্ছিল, কিন্তু তারপরেও যে খুশিতে মত্ত হওয়ার কথা ওর ছিল ততটা খুশিও হয় না। হঠাৎ করে আনিয়ান বড় হয়ে গিয়েছিল। এদিকে চাংশন ভীষণ মন খারাপ করেছিল, কারণ এই বিয়েটা করলে মোট ওর 9টা বিয়ে হবে। এই ড্রামায় 9 কিন্তু একটা বিশেষ সংখ্যা। আসলে ডেমনের 9 মাথা, শিয়ালের 9টা লেজ, আর এদিকে চাংশনের 9টা বউ। ব্যাপারটা কিন্তু অস্থির। যাই হোক, বিয়ের দিন ঘনিয়ে আসে। বিয়ের দিন আনিয়ানকে দেখতে অনেক সুন্দর লাগছিল, কারণ আনিয়ান মেয়েটা দেখতেও মেলা কিউট ছিল। এরপরে ওদের বিয়েও শুরু হয়ে যায় এবং ধুমধাম করে বিয়েটাও হয়ে যায়। কিন্তু এই বিয়েতে উপস্থিত ছিল না কোথাও শাওয়াও। শাওয়াওকে ওর ভাই উপস্থিত থাকতেও নিষেধ করে দিয়েছে। ও একটা সমুদ্রের পাড়ে দাঁড়িয়েছিল, তখন ওর সঙ্গে দেখা করতে আসে শিয়াংলু। শিয়াংলুকে ধরেও বলে যে, তুমি আসলেই শিয়াংলু? তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। শিয়াংলু তখন বলে, তুমি তো আমাকে না দেখেই বুঝতে পারো যে আমি কোথায় আছি, তাহলে এখন কেন বিশ্বাস হচ্ছে না? ও শিয়াংলুকে বলে, ওই লাভ পয়জনিয়াস বাঘটাকে আমি বের করতে পারবো না? তুমি তো বলেছিলে যে ওটা একদিন না একদিন বের করা যাবে। শিয়াংলু বলে, কেন? যদি আমি মরে যাই তবে তুমিও মরে যাবে সেই ভয় পাচ্ছ নাকি? নাকি তুমি মরে যাবে তাই আমি মরে যাব সেই ভয় পাচ্ছ? তবে তুমি ভেবো না, তোমার জীবন যথেষ্ট সেফ, আর আমিও নিজেকে সেফ রাখারই ট্রাই করব। আর যদি আমি মরেও যাই তাহলে তুমি আমার সঙ্গে মরে যাবে। এরপরে ওখান থেকে ও চলে গেলে চলে আসে তুষান সিং। তুষান সিং একটা জায়গায় শাওয়াওকে নিয়ে আসে আর বলে, এই জায়গাটা বড্ড চেনা চেনা লাগছে। শাওয়াও বলে, এটাই সেই জায়গা যেখানে আমি তোমাকে প্রথম কিস করতে চেয়েছিলাম, কিন্তু সেদিন তুমি আমার কিস রিজেক্ট করে দিয়েছিলে। আজকে যেন আবার রিজেক্ট করে দিও না। তখন ওকে তুষান সিং বলে, আজকে তুমি নাও, বরং আজকে আমিই তোমাকে কিস করব। ডেমনের হাতে একটা কণা ছিল, যেটা ছিল শাওয়াওয়ের চোখের জল। এটা যখন ডেমন দেখছিল তখন ওর ঠোঁটেও একটা কিছু স্পর্শ পায়। আসলে শাওয়াও তো তুষান সিংকে কিস করছিল, আর শাওয়াও আর ডেমনের ভিতরে যে লাভ পয়জনিয়াস বার্গ ছিল তার জন্যই ডেমন এটা অনুভব করতে পারে। তো এই ব্যাপারটা বুঝতে পেরে ডেমনের অনেক খারাপ লাগে এবং ডেমন অনেক রেগেও যায়। এবার ডেমন ওর হাতে থাকা শাওয়াওয়ের চোখের সয় এক বিন্দু জল এই সমুদ্রের পানিতেই ফেলেই দিচ্ছিল প্রায়, কিন্তু কিছুক্ষণ পরে রাগ কন্ট্রোল করে ওই বিন্দু জলটা আবার নিজের কাছে নিয়ে নেয়। এরপরে আমরা দেখি হাওলিং রাজা সবাইকে বলে দেয় সে চাংশনকেই এই রাজ্যের রাজা বানাতে চায়। এর ভিতরে অনেকেই রাজি হয় আর অনেকেই রাজি হয় না, কিন্তু শেষ পর্যন্ত সবাইকেই রাজি হতে হয়, কারণ রাজার কথার উপরে তো আর কেউ কোনো কথা বলতে পারবে না। এমনকি চাংশনের দাদুও ব্যাপারটাতে বেশ খুশি হয়েছিল। এরপরে দেখা যায় যে চাংশন এখন হাওলিংয়েরও রাজা হয়ে গিয়েছে, আর হাওলিং রাজা শাওয়াওয়ের সঙ্গে করে এখন চেনরং মাউন্টেইনে চলে যাচ্ছে, কারণ একটা রাজ্যে দুইটা রাজা থাকতে পারে না। এদিকে প্রচণ্ড ক্ষেপে গিয়েছিল শিনু, কারণ আরও একটা রানী বিবাহ করে নিয়ে এসেছে
তার স্বামী এবং সে রাগটা দেখাচ্ছিল তার ভাইয়ের উপরে। ফেংলং তখন বলে, তোমাকে তো মানতেই হবে, তুমি একটা রাজ্যের রানী, তুমি যদি সত্যি সবসময় লয়াল হাজব্যান্ড পেতে চাইতে তাহলে তোমাকে কখনোই শিয়ানকে বিয়ে করা উচিত হয়নি। আমি তোমাকে বলেছিলাম যদি তুমি স্বামীর সুখ চাও তাহলে কখনো সোয়ানকে বিয়ে করো না, কারণ সোয়ানের কাঁধে এই পৃথিবীর চিন্তা আছে, শুধুমাত্র তোমাকে নিয়ে তো পড়ে থাকবে না। এদিকে আমরা আবার ডেমনকে দেখতে পাই। ডেমন ওর রাজ্যে এসেছিল ঘুরতে। ডেমন তো সবটা প্ল্যান করে রেখেছে যে কোন পাশ দিয়ে ও আক্রমণ করবে এবং ওর বাবার সঙ্গে এই বিষয়ে কথা বলছিল। অন্যদিকে আমরা ফেংলংকে দেখি ও বুঝতে পেরেছিল ওর বোন অনেক আপসেট হয়ে আছে, তাই তো ও একটা রক্তপাথরের বাঁশি এনে দেয় ওর বোনকে, যাতে এটা পেয়ে ওর বোন খুশি হয়ে যায়। ফেংলং ছোট ভাই হওয়ার সত্ত্বেও ছিল অনেক সেন্সিবল একটা ছেলে এবং সে সবসময় চাইতো যে ওর বোন সমস্ত হিংসা বিদ্বেষ বলে একটা সুন্দর জীবনযাপন করুক, কিন্তু ওর বোন কখনো এটা চাইতো না। ওর বোন সবসময় উল্টো পথে হাঁটতো, এজন্য ফেংলংয়ের মাঝে মাঝে মন খারাপ হতো। তবে যেহেতু ফেংলং রাজার অনেক কাছের বন্ধু ছিল এবং রাজা হতে ফেংলং সোয়ানকে অনেক হেল্প করেছিল, সেই অর্থে ফেংলং মাঝে মাঝে হিন্টস দিয়ে সোয়ানকে এটাও বলতো যেন রাজা তার বোনকে কোনো রকমের অসম্মান না করে বা তার দিকে একটু কেয়ারফুল হয়। এরপরে আমরা দেখি সবার একটা বড় মিটিং বসেছে। আজকের মিটিংটা বসেছিল যে ওরা ডেমন রাজ্যে ঠিক কিভাবে অ্যাটাক করবে। তবে এরা সরাসরি ডেমন রাজ্যে অ্যাটাক করতে চাইছিল না, ওরা চাইছিল যেভাবেই হোক যে কেউ গিয়ে ডেমন রাজ্যের শিয়াংলুকে কোনো রকমের যদি একটু মানিয়ে নিতে পারে এবং বলতে পারে যে শিয়াংলু যেন স্যারেন্ডার করে, তাহলে হয়তো এই যুদ্ধটা এড়িয়ে যাওয়া যাবে। এর জন্য ফেংলংয়ের বাবাকে পাঠানো হয় ডেমন রাজ্যে, ডেমনকে বোঝানোর জন্য যে তারা রক্তপাত চায় না, বরং এই দেশে তারাও শান্তিতে বসবাস করতে পারবে। কিন্তু ডেমন কোনোভাবেই স্যারেন্ডার করবে না, বরং ডেমন তার সবটা দিয়ে হলেও যুদ্ধ করে যাবে। এদিকে আবার আমরা তুষান সিং আর শাওয়াওকে দেখি ওরা এসেছিল ফাংফাংয়ের ছেলেকে দেখতে। আপনাদের মনে আছে তুষান সিং এর সঙ্গে বিয়ে হয়েছিল যে ফাংফাংয়ের, যাকে নির্বাসনে পাঠানো হয়েছিল, সে এখন দেখতে একদম বৃদ্ধ হয়ে গিয়েছে। তবে তার ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আর তার চিকিৎসার জন্য এখানে শাওয়াওকে ডাকা হয়। শাওয়াও এই বাচ্চা ছেলেটির চিকিৎসা করানোর জন্য জীবনের রিস্ক নিয়ে এখানে আসে তো ঠিকই, কিন্তু ফাংফেং তখনই এক ষড়যন্ত্র শুরু করে দেয়। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ও হঠাৎ করেই শাওয়াওকে অজ্ঞান করে দেয়। এটা দেখে তুষান সিং খুবই রেগে যায় আর বলে, এরকমটা হওয়ার তো কথা ছিল না, কেন শাওয়াওয়ের সঙ্গে এরকমটা করা হলো? তখন ফাংফেং বলে যে আসলে আমার ছেলের কোনো অসুখ হয়নি, ওর শরীরে বিষ আছে। একজন আমাকে বলেছে যদি আমি শাওয়াওকে মেরে ফেলতে পারি তাহলে ওই বিষ কাটানোর ঔষধ সে দিবে, আর এটা হলো তুষান হাও। আসলে তুষান হাও এই ট্র্যাপটা করেছিল তুষান সিংকে এখানে টেনে আনার জন্য। ওরা চাইছিল তুষান সিং এর সঙ্গে ফাইট করে তুষান সিংকে মেরে ফেলতে। তুষান হাওয়ের তখনও তুষান সিং এর প্রতি প্রচন্ড রাগ এবং ক্ষোভ ছিল। বাহিরে আসার পরে দুই ভাইয়ের ভিতরে চরম লড়াই শুরু হয়ে যায়। তবে তুষান হাওকে দেখা যায় আজকে অত্যাধিক শক্তির অধিকারী সে, এবং তুষান সিং এখানে মারাত্মকভাবে ইনজোর্ড হয়ে পড়ে। যখনই ও তুষান সিংকে মারতে যাবে তখন তুষান হাওয়ের পিঠে কেউ একজন একটা ধনুক গেঁথে দেয়। এটা ছিল আর কেউই না, ফাং ফাং ইং। আসলে ফাং ফাং এর চেহারার এরকম হওয়ার পিছনে দায়ী হলো তুষান হাও, যেটা ফাং ফাং কোনোভাবেই সহ্য করতে পারে না। তাছাড়াও ও তো দায়ী করে তুষান হাওকেও, কারণ শেষ পর্যন্ত ওদের সম্পর্কটা ছিল মারাত্মক ভয়ানক। তুষান হাওকে যে তীরটা দিয়েও মেরেছিল সেই সেম তীরে ও নিজেকেও বিদ্ধ করে, কিন্তু তুষান হাও মারা যাওয়ার আগেও একটা চরম প্রতিশোধ নিয়ে যায়, আর তা হলো ওর হাতে থাকা একটা তীর ও ছুড়ে দেয় তুষান সিং এর দিকে, আর তুষান সিং সোজা পানিতে গিয়ে পড়ে। যখন এখানে সবাই হাজির হয়ে যায় তখন দেখা যায় যে তুষান সিং এর যত গার্ড ছিল তাদের সবাইকেই কারা যেন মেরে রেখেছে। এতে সবাই অবাক হয়ে যায় যে তুষান সিং এর গার্ডদেরকে কে বা মারলো, কারণ ওদের দুজনের তো এখানে ফাইট হচ্ছিল। আর এই ফাইট যে হচ্ছিল সেটা লি রং খুব ভালোভাবেই বুঝতে পারে, কারণ এখানে তুষান সিং এর শরীরের রক্ত ছিল, যে রক্তের এনার্জি স্পর্শ করেই ও একদম স্পষ্ট দেখতে পেয়েছিল এখানে একটু আগে ঠিক কি কি হয়েছিল। এরপরে লি রংই বুঝতে পারে যে তুষান সিংকে পানিতে ফেলে দেওয়া হয়েছে। যখন শাওয়াও শুনতে পায় যে তুষান সিংকে পানিতে ফেলা হয়েছে তখন শাওয়াওয়ের বুকটা কেঁপে ওঠে। ও কোনোভাবেই মানতে পারে না, তাই তো ও নিজেই ওই পানিতেই ঝাঁপিয়ে পড়ে। ওদিকে আমরা শিয়াংলুকেও দেখতে পাই, ও ডেমন বার্ডের উপরে চড়ে চারদিক দেখতেছিল যে কোথাও আছে কিনা তুষান সিং। তখনই ওর বুকে পেইন হয়, কারণ শাওয়াও পানিতে ডুব দিয়েছিল, আর শাওয়াওকে উদ্ধার করে নিয়ে আসে চাংশুয়ান। শাওয়াওয়ের অবস্থা এখন তো ভালো ছিল, কিন্তু শাওয়াও মারাত্মকভাবে মনের ভিতর থেকেই ভেঙে গিয়েছিল, কারণ তুষান সিং এর যে হারিয়ে যাওয়া বা ওর অপমৃত্যু তা কোনোভাবেই শাওয়াও মানতে পারে না। চারিদিকে খোঁজ পাঠানো হয়, কিন্তু সবাই একটাই কথা বলে, তাহলে কোথাও তুষান সিংকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটাতে কিন্তু শিনু অনেক খুশি হয়ে যায়, কারণ শিনু তো সবসময় চায় তোর শাওয়াও কষ্টে থাকুক, আর শাওয়াও আজকে কষ্টে আছে, এটার জন্য সে তো হ্যাপি হতেই পারে। এরপরে শাওয়াওকে দেখি শাওয়াও সোজা সমুদ্রের পাড়ে এসে দাঁড়ায় আর বলে,
আমি তো কোনো ভুল করিনি, তুষান সিংও কোনো ভুল করেনি। আমরা তো ফাংফাং ইংয়ের ছেলেকে দেখতে গিয়েছিলাম, ওকে চিকিৎসা দিতে গিয়েছিলাম, আমরা তো ভালো মন নিয়েই গিয়েছিলাম। তুষান সিং তো কোনো খারাপ করেনি, কারোর কোনো ক্ষতি করেনি, তাহলে ওর সাথে কেন এত বড় অন্যায় হলো? ভাইয়া, তুমি তোমার সর্বস্ব দিয়ে ওকে খুঁজে বের করো, ওকে আমার কাছে নিয়ে এসে দাও, আমি ওকে ছাড়া কোনোভাবেই বাঁচবো না। এবং পাগলের মতো তুষান সিং বলে ও চিৎকার করতে লাগে। শাওয়াও একদম পাগল হয়ে গিয়েছিল তুষান সিংকে হারিয়ে। ও এতটাই পাগল হয়ে গিয়েছিল যে ও নিজে নিজে বিয়ের আয়োজন পর্যন্ত করে ফেলে। ও বলে, আমি আর তুষান সিং এতদিন অনেক টাইম নষ্ট করেছি, এতদিনে আমাদের বিয়ে করে ফেলা উচিত ছিল, তাই আজকেই আমি তুষান সিংকে বিয়ে করব। তখনই শাওয়াওকে এসে চাংশোয়ান বলে, কিন্তু তুষান সিং তো আজও ফিরে আসেনি, ও মরে গিয়েছে। শাওয়াও, তুই কাকে বিয়ে করবি? এই বিয়েটা এভাবে হতে পারে না, একটা ডেড পারসনকে তুই বিয়ে করতে পারিস না। শাওয়াও তখন বলে, না, আমি আজকে তুষান সিংকে বিয়ে করব, যখন বলেছি আমি ওকেই বিয়ে করব। শাওয়াও ছিল প্রচণ্ড জেদি, কিন্তু চাংশোয়ান বলে, আমি রাজা, আমি আদেশ দিচ্ছি এই বিয়ে হবে না। তখন শাওয়াও ওর সামনে লুটিয়ে পড়ে বলে, কিন্তু আমি প্রার্থনা করছি আমাদের বিয়েতে আপনি কোনো ব্যাঘাত সৃষ্টি করবেন না মহারাজা। এভাবে বলাই অনেক খারাপ লাগে চাংশোয়ানের। শাওয়াও এবার নিজে নিজেই বিয়ে করতে শুরু করে দেয়, কোনো বর ছাড়াই শাওয়াও নিজে নিজে বিয়ে করে। ইভেন ও রুমে এসে মধ্যরাত পর্যন্ত ওয়েট করে। ও বারবার মনে মনে ভাবছিল ইয়েশিজির কথা, যাকে ও চিংশি সিটিতে বাঁচিয়েছিল, তারপরে ওকে ভালোবেসেছিল। কিন্তু সকাল হয়ে যায় প্রায়, তবুও আসে না ইয়েশিজি মানে তুষান সিং। শাওয়াও তখন পাগলের মতো খেতে লাগে আর প্রচণ্ড কান্না করতে লাগে। এরপরে ও চেনরং মাউন্টেনের উপরে চলে যায়, ওখানে একা একা দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগে, ভাবতে লাগে যে অবশ্যই তুষান সিং ফিরে আসবে, তুষান সিং মরতে পারে না। এদিকে শাওয়াওয়ের দাদুকে দেখানো হয় যে চাংশোয়ানকে ইন্টারোগেট করেছিল আর বলছিল, আমার মনে হয় যে তুষান সিংয়ের যত গার্ড ছিল তাদের সবাইকে কেউ না কেউ মেরেছে, কিন্তু কার এত বড় সাহস হবে যে তাকে মারতে? এরপরে ওর দাদু চাংশোয়ানকে একটা চা দেয়, যে চাটা ছিল খুবই রেয়ার। এই চাটা খাওয়ার পরেই কেমন একটা ফিল হতে লাগে চাংশোয়ানের। ওর দাদু তখন বলে, চাংশোয়ান, এই সবটা তুমি করনি তো? এরপরে আমরা দেখি শাওয়াওকে। শাওয়াও তখন পাগলের মতো বসেছিল। তখন চাংশোয়ান ওর কাছে আসে আর বলে, শাওয়াও, যে চলে গিয়েছে তাকে ভুলে যা, ও তোর কাছে কি এতটাই ইম্পর্টেন্ট যে তোকে এত পাগলের মতো আচরণ করতে হবে? শাওয়াও তখন বলে, ও আমার জীবনের থেকেও বেশি ইম্পর্টেন্ট। তবে আমি চিংশি সিটিতে খবর নিয়ে দেখেছি, তুষান সিংয়ের যে গার্ডগুলো মরে পড়েছিল তাদেরকে তুষান হাও মারেনি, তাদেরকে মেরেছে রয়্যাল ফ্যামিলির কেউ। এটা তুমি করনি তো? ঠিক তখনই শাওয়াও অনেক চিৎকার করে ওঠে এবং একই সঙ্গে ওর ভাইও চিৎকার করে ওঠে, বলে, হ্যাঁ আমিই করেছি, আমি তুষান সিংকে মেরেছি। তখন শাওয়াও ওর ভাইকেই মারতে যাচ্ছিল আর বলতে থাকে, তুই কেন তুষান সিংকে মেরেছিস? তুই জানিস না আমি ওকে ভালোবাসি? তাছাড়া তুষান সিং আমার হাজব্যান্ড আর আমি আমার স্বামী হত্যার প্রতিশোধ তো নিবই। এটা বলে ও চাংশোয়ানের বুকে ছুরি বিধিয়ে দেয়। চাংশোয়ানও ওখানে একদম ঠায় দাঁড়িয়েছিল, এক চুল নড়ে না। এরপরে শাওয়াওকে বলে, আমি ওকে মেরেছি কারণ আমি তোকে ভালোবাসি, তোকে বিয়ে করতে চাই, এটা কি কোনো অন্যায়? 张手有错吗？全天下都不会相信。 চাচাতো ভাইয়ের মুখে এই কথা শুনে শাওয়াও তো অবাক হয়ে যায়। শাওয়াও কোনোভাবেই এটা বিশ্বাস করতে পারে না। চাংশোয়ান বলে, তুই আমাকে মারতে চাস তো মার, আমাকে মেরে ফেল আমাকে। শাওয়াও তখন পাগলের মতো কাঁদতে লাগে আর জোরে জোরে চিৎকার করতে লাগে, কারণ এই ট্র্যাজেডিও কোনোভাবেই মানতে পারছিল না। এদিকে ওর দাদু চাংশোয়ানকে বলে, তুই কি পাগল হয়ে গিয়েছিস চাংশোয়ান? এটা বলে ওকে নিয়ে যায় আর শাওয়াওকে একটা রুমে বন্দি করে রাখে, কারণ শাওয়াও চাংশোয়ানকে মারতে গিয়েছিল। সো এটা তো রাষ্ট্রদ্রোহী বা দেশদ্রোহী, রাজদ্রোহী যাই বলেন সেটারই সামিল। শাওয়াওকে যখন আটকে রাখা হয়েছিল তখন ওর দাদু ওর সঙ্গে দেখা করতে আসে। শাওয়াও বলে, তোমরা যদি তোমাদের রাজাকে হারাতে না চাও তাহলে আমাকে মেরে দাও, কারণ আমি এখান থেকে ঠিকই একদিন ছাড়া পাবো আর আমি গিয়ে চাংশোয়ানকে মেরে দিব। এদিকে চাংশোয়ান বসে বসে শাওয়াওয়ের কথা ভাবছিল। ও শাওয়াওয়ের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল, কিন্তু ওর দাদু কোনোভাবেই শাওয়াওয়ের সঙ্গে ওর দেখা করতে দিবে না তো দিবেই না। এরপরে চাংশোয়ান শাওয়াওয়ের জন্য খাবার পাঠায়। ওই খাবারের ভিতরে চাংশোয়ান একটা চাবি পাঠিয়ে দিয়েছিল। শাওয়াও এটা বুঝতে পেরে নিজেকে ছাড়িয়ে নেয়। এরপরে ওরা সেই ফুল বাগানে চলে আসে। শাওয়াও এখানে এসে খুব সুন্দর করে ফুল কোড়াচ্ছিল। এক কাজে ফুল কুড়িয়ে নিয়ে ও সোজা চলে আসতে লাগে চাংশোয়ানের দিকে, কারণ চাংশোয়ানের সঙ্গে ওর এখনো খুব বড় একটা বোঝাপড়া আছে। তবে শাওয়াও এই যে ফুলটা কোড়াচ্ছিল, এই ফুলের ভিতরে খুব দারুণ একটা মধু আছে। চাংশোয়ানকে এসে ও বলে যে, তুমি আমাকে ভালোবাসতে, তাই আমি যাকে ভালোবাসতাম তাকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। জানো, এখানেই তোমার আর তুষান সিংয়ের পার্থক্য। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, ছোটবেলা থেকেই আমরা একসঙ্গে বড় হয়েছি, তোমার জন্য আমি পৃথিবীর সব কিছু এনে দিয়েছি, তুমি যা যা চেয়েছো আমি তোমাকে তাই
তাই দিয়েছি, কিন্তু একমাত্র আমি তো একটা জিনিসই চেয়েছি, আর তা হলো তুষান সিং, কিন্তু তাকেই তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। তাই আজকে আমি তোমাকে মারতে চাই। এই ফুলের মধু পান করো, এর ভিতরে আমি বিষাক্ত বিষ রেখে দিয়েছি, তুমিও মরবে, এরপরে এটা খেয়ে আমিও মারা যাব। এরপরে দুই ভাই বোন ওই ফুলের ভিতরে থেকে মধু খেতে লাগে, যে মধু শাওয়াও নিজে রেখেছে। এই মধু খাওয়ার সময় ওরা বারবার ওদের অতীতের কথাগুলোই ভাবতে লাগে। দুই ভাই বোনের সম্পর্ক কত সুন্দর ছিল, কিন্তু কিছুক্ষণ পরে শাওয়াও মৃত্যুর কোলে ঢলে পড়ে। তবে চাংশনের কিছুই হয় না। চাংশন তখন বলে, শাওয়াও তোর কেন আগে এমন হচ্ছে? আমিও তো বিষ খেয়েছি, তাহলে আমার কেন এরকম হচ্ছে না? শাওয়াও বলে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, তবে আমি চাই এই দুনিয়াতে তুমি খুব ভালোভাবে বেঁচে থাকো এবং এই রাজ্যকে সুখে শান্তিতে রাখো। শাওয়াও খানিকক্ষণ এটা বলার পরেই ওর মুখ দিয়ে আরও রক্ত উঠতে লাগে। এটা দেখে চাংশন বুঝতে পারে যে শাওয়াও যে ফুলগুলো খেয়েছে তার ভিতরেই কেবল বিষ ছিল এবং ওকে যে ফুলগুলো দিয়েছিল তার ভিতরে আসলে কিছুই ছিল না। চাংশন শাওয়াওকে ধরে জোরে জোরে কাঁদতে লাগে। এরপরে আমরা দেখি যে ঘটনা চলে যায় আবারও সেখানে, যেখানে চাংশনের দাদু চাংশনকে ইন্ট্রোগেট করছিল ওই চাটা দিয়ে। আসলে এটা সবই ছিল বিভ্রম। ওই চা খেলে মানুষের এরকমই ইলিউশন তৈরি হয় যা মানুষ একদম রিয়েলিস্টিকভাবে। এখন তো চাংশন অবাক হয়ে যায় যে তার সাথে এটা হলো কি। ও তখন ওর দাদুকে বলে, এটা কি ছিল? আমার মনে হলো চোখের সামনেই সবটা ঘটে গিয়েছে, এটা কেন হলো? তুমি কি আমাকে সন্দেহ করছো যে আমি তুষান সিংকে মেরেছি কিনা? আমি তো তুষান সিংকে মারিনি, বা তুষান সিংয়ের কোনো সৈন্যকেও আমি মারিনি, তাহলে কেন তুমি আমাকে সন্দেহ করছো? ওর দাদু বলে, আমি জানি তুমি কিছুই করনি, কিন্তু এই রাজ্যের কেউ না কেউ তো এটা করেছে, কেউ না কেউ চায় যে তুষান সিং বেঁচে না থাকুক। তবে আমার মনে হয় কি যে তুষান সিং মারা যাওয়াতে তুমি বেশ খুশি হয়েছো, তাই না? চাংশন তখন কিছুই বলে না, তবে চাংশন তো এটা ভেবে খুশি হয়েছেই যে শাওয়াও এখন থেকে তার কাছেই থাকবে, না হলে তো শাওয়াও তুষান সিংকে বিয়ে করে অন্য কোথাও চলে যেত। সোয়ানের দাদু সোয়ানকে আজকে আরও একটা কথা জিজ্ঞেস করে। সোয়ানের দাদু বলে, আমাকে শাওয়াও বলেছিল শাওয়াও এমন একটা মানুষের সঙ্গে সারাটা জীবন কাটাতে চায় যার কাঁধে অনেক কিছুর দায়িত্ব নেই, যে আসলে শুধু তাকেই ভালোবাসবে। তুমি তো তেমন নও, তুমি একটা রাজ্যের রাজা, তোমার কাঁধে অনেক দায়িত্ব। আচ্ছা, তোমাকে যদি বেছে নিতে বলা হয় যে সিংহাসন অথবা শাওয়াও, তুমি কাকে বেছে নিবে? তখন চাংশন বলে, আমি শাওয়াওয়ের জন্যই রাজা হয়েছি, যাতে আমি ওকে প্রোটেক্ট করতে পারি। তখন ওর দাদু বলে, আমি জানি তুমি শাওয়াওয়ের জন্যই রাজা হয়েছো, কিন্তু শুধুমাত্র সিংহাসন অথবা শাওয়াও, এই দুটোর ভিতর থেকে কোনো কিছু বেছে নিতে বলে তুমি কোনটা বেছে নেবে? তখন আর কোনো কিছুই বলে না সোয়ান। এদিকে শিনুকে দেখানো হয়, আসলে শিনুই এই সবটা করেছিল, শিনুই মেরেছে তুষান সিংকে, আর এটা ফেংলং খুব ভালোভাবেই ধরে ফেলেছে। ফেংলং তখন বলে, এটা তুমি কেন করেছো? শিনু বলে, তুষান সিংকে মারার আমার কোনো উদ্দেশ্য ছিল না, আমি তো মারতে চেয়েছিলাম শাওয়াওকে। তুই বুঝতে পারিস না, চাংশন শাওয়াওকে ভালোবাসে, আমার পথের কাটা শাওয়াও, আমি ওকেই মারতে গিয়েছিলাম, কিন্তু ফাংফাং ই মাঝখান থেকে ভুল করে তুষান সিংকে মেরে দিল, ওর কারণেই আমার সমস্ত প্ল্যান স্পয়েল হয়েছে। তখন ফেংলং ওর বোনের উপর খুব রেগে যায় আর বলে, এমনটা ভবিষ্যতে আর করার চেষ্টা করিস না, তাহলে তোর বাপ কেন আমি কেন কেউই তোকে বাঁচাতে পারবে না। এদিকে চাংশন আবার শাওয়াওয়ের সঙ্গে দেখা করতে আসে। তখন আর শাওয়াও মনের ভিতরে তুষান সিংকে নিয়েই ভাবছিল, এতটাই ভাবছিল যে শাওয়াওয়ের মাথার চুল পর্যন্ত পেকে গিয়েছিল। তখন শাওয়াওকে চাংশন জড়িয়ে ধরে বলে, তুই ওকে এতটা ভালোবাসিস, তুই তোর নিজেকেও ছাড় দিচ্ছিস না। এরপরে ও সোজা চলে আসে শিনুর সামনে, আর চাংশন এসে বলে, তুমি কাকে মারতে চেয়েছিলে? তুমি তুষান সিংকে মেরেছো, কিন্তু কেন? তখনও বলে, কেন? এতে তো আপনার খুশি হওয়ার কথা, শাওয়াও তুষান সিংকে ভালোবাসে আর আপনি শাওয়াওকে ভালোবাসেন। এখন তুষান সিং নেই, তার মানে শাওয়াওকে আপনি সারা জীবনের মতো করে পাচ্ছেন। এটা শুনে অনেক অবাক হয়ে যায় সোয়ান। শিনু তখন বলে, আসলে আমি মারতে চেয়েছিলাম শাওয়াওকে, কিন্তু বেচারা মাঝখান থেকে তুষান সিং মরে গেল। এই কথাটা শোনার পরে সোয়ান রেগে গিয়ে শিনুকে কষে একটা থাপ্পড় দেয় আর বলে, তোমার সাহস কি করে হয়? শাওয়াওয়ের গায়ে যদি একটা ফুলের টোকা পড়ে তাহলে আমি তোমাকে আস্ত রাখবো না। তখন শিনুও রেগে বলে যে আমাকে আস্ত না রাখলে কি তুমি বাঁচতে পারবে? সোয়ান তখন বলে, আজকে থেকে এই রাজ্যে তোমার কোনো পাওয়ার আর থাকবে না, আজকে থেকে তোমার সমস্ত পাওয়ার আমি কেড়ে নিলাম, এখন ঘরের ভিতরে এরকম ভেজা বিড়াল হয়ে সারাটা জীবন কাটিয়ে দাও। এভাবে আরও কয়েকটা দিন কেটে যায়, বলা ভালো অনেকগুলো দিন কেটে যায়। শাওয়াও তখনও বসে বসে ইয়েশিজির কথাই ভাবছিল, সেই যে চিংসি সিটিতে যাকেও বাঁচিয়েছিল। চিংসি সিটিতে যখন ও ছিল তখন ওর জীবনের সবথেকে সুন্দর সময় ছিল। ওখানে তুষান সিংয়ের সঙ্গে ওর দেখা হয়েছিল, ডেমন শিয়াংলুর সঙ্গে ওর দেখা হয়েছিল, তারা সবাই ওকে অনেক ভালোবাসতো। ও জানতো যে ডেমন ওর সামনে এলেই ওর সঙ্গে খুব রুড ব্যবহার করে, কিন্তু ডেমন আসলে কখনোই হার্ট করতে চায়নি শাওয়াওকে, বরং ডেমনের মনে সবসময় শাওয়াও
শাওয়াওয়ের জন্য একটা সফট কর্নার ছিল। আজকে ডেমনও আসে চিংসে সিটিতে, যে বাড়িতে শাওয়াও থাকতো সেই ঘরে। এদিকে শাওয়াও ডেমনের কথা ভাবছিল, অন্যদিকে ডেমন শাওয়াওয়ের কথা ভাবছিল। একবার ডেমনের মুখে 7টা চোখ এঁকে দিয়েছিল শাওয়াও, কারণ ডেমনের 9টা মাথা, ওর 2টা চোখ আছে, আর আঁকানো 7টা চোখ দিয়ে ও 9টা চোখ বানিয়েছিল। এভাবে ও অনেক মজা নিত ডেমনের। ডেমনও মাঝে মাঝে এতে মজা পেত, কিন্তু ডেমন কখনোই শাওয়াওকে হার্ট করেনি, বরং ওকে বারবার প্রোটেক্ট করে গিয়েছে। ডেমন বুঝতে পারে যে শাওয়াও অপর প্রান্ত থেকে ওর কথাই ভাবছে, এটা ভেবে ডেমনের ভালো লাগে। কিছুক্ষণ পরে আমরা ডেমনকে দেখি যে ওর রাজ্যে চলে এসেছে, যেখানে ওর আর্মিতে ট্রেন করা হচ্ছিল। ডেমন ওদেরকে এখানে বলছিল যা কিছু হয়ে যাক না কেন, আমরা জানি আমরা হেরে যাব, তারপরেও আমরা শেষ পর্যন্ত যুদ্ধ করে যাব, তোমরা সমস্ত কিছু রেডি রাখো। এরপরে হঠাৎ একদিন ফেংলংয়ের আর্মি দলের উপরে আক্রমণ চালায় ডেমনের আর্মি বাহিনী। মূলত এটা ছিল একটা রেড অ্যালার্ম, যেখানে অনেক মানুষ মারা যায়। এই খবর শুনে এখনই চিংসি সিটিতে যাওয়ার জন্য তৈরি হয়ে নিচ্ছিল রাজা চাংশুয়ান, কিন্তু শাওয়াও বলে সেও তার সঙ্গে যাবে। এরপরে শাওয়াও ওর সঙ্গে আছে চিংসি সিটিতে। তখন ওর মনে পড়ে সেই প্রথম দিনের কথা, যখন শাওয়াও এখানে ডাক্তারি করে বেড়াতো। এরপরে এখানে আসার পরে ওর ইশিজির কথাও মনে পড়ে। ওর মনে হচ্ছিল চোখের সামনেই ওই ইশিজিকে দেখছে। এরপরে ওর বুকে অনেক পেইন হয়, আর এই সেম পেইন তখন অনুভব করছিল ডেমন নিজেও, কারণ তাদের ভিতরে এখনও ওই বাঘটা ছিল। ডেমন তখন ভাবে শাওয়াও একদিন বলেছিল, তুমি যে আমার এই বাঘটা নিয়েছো না, একদিন হয়তো তুমি মৃত্যুর থেকেও বেশি যন্ত্রণা অনুভব করবে, কারণ তুমি আমার স্বপ্নটাও দেখবে। যে স্বপ্নের যন্ত্রণা আমি পাবো, সেই স্বপ্নের যন্ত্রণা তুমিও পাবে। সেদিন মনে হবে মৃত্যু এর থেকে বোধহয় সহজ ছিল। আর আজকে শিয়াংলু সেটা বুঝতে পারে শাওয়াও কেন ওই দিন ওই কথা বলেছিল। আজকে শাওয়াও যত কষ্ট পাচ্ছে, সেম কষ্ট শিয়াংলুও পাচ্ছে। এরপরে চাংশুয়ান ফেংলংয়ের সঙ্গে কথা বলার জন্য একদম গেটের কাছে আসে। এখান থেকে কথা বলেই মূলত চলে যেতে চাইছিল, কিন্তু সাথে সাথেই ও দেখতে পায় শিয়াংলু তার ডেমন বার্থডে করে এদিকেই আসছে। এটা দেখার পরেই ও তো খুব ভয় পেয়ে যায় এবং সাথে সাথে একটা রক্ষা কবচ দিয়ে দেয় আকাশের দিকে, কারণ শিয়াংলু এখানে কাউকে অবশ্যই খুন করতে এসেছিল। শুয়ানের রক্ষা কবচ ভেদ করে তীর সোজা চলে যায় শুয়ানের দিকে, কিন্তু তখনই শুয়ানকে বাঁচিয়ে সেই তীরটা নিজের ভিতরে নিয়ে নেয় ফেংলং। ফেংলং সাথে সাথেই ওখানে ঢলে পড়ে, আর শিয়াংলু ওখান থেকে চলে যায়। এরপরে ফেংলংকে চিকিৎসা দেওয়ার জন্য আসে শাওয়াও। শাওয়াও প্রথমে বুঝতে পারে না ফেংলংয়ের কি হচ্ছে। কিছুক্ষণ পরেই দেখা যায় আসলে ফেংলং প্রচণ্ডভাবে বিষাক্ত হয়ে গিয়েছে। যে ধনুক ওর দিকে ছোড়া হয়েছিল তাতে শিয়াংলু বিষাক্ত কোনো বিষ মিশিয়ে দিয়েছিল। শিয়াংলু আসলে শুয়ানকেই মারতে এসেছিল, কিন্তু এখানে ফেংলং মরতে পড়ে। ফেংলং মারা যাওয়ার আগেই শুয়ানকে বলে, যা কিছু হয়ে যাক না কেন, তুমি আমার বোনকে দেখে রেখো। ও আসলে তুষান সিংকে মেরেছে, তুমিও জানো আমিও জানি, কিন্তু ওকে কোনো শাস্তি দিও না। আমি আমার জীবন দিয়ে রিপে করে গেলাম। আর একটা কথা, আসলে তোমাকে রাজা বানানোর পেছনে আমার যা অবদান, সেটা আসলে আমার নয়। এই সমস্ত অবদান একমাত্র তুষান সিংয়ের। ওই আমাকে বলেছিল যে তোমার দিকে মনোনিবেশ করতে, তোমাকে রাজা বানাতে। যদি তোমাকে রাজা বানাই তাহলে এই দেশের মানুষ অনেক শান্তিতে থাকবে, কিন্তু সমস্ত ক্রেডিট আমিই নিয়েছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দিও, তবে আমি শেষ পর্যন্ত তোমাকে রক্ষা করতে পারলাম না। তুমি আমার বোনকে দেখে রেখো, আমাকে কথা দাও। তখন শুয়ান আর কি বলবে, একজন মৃত্যু পথযাত্রী মানুষ। শুয়ান কথা দেয় যে তাকে রানীর মর্যাদায় রেখে দিবে এবং কিছুই করবে না। এরপরেই ফেংলং ওখানে মারা যায়। শুয়ান প্রচণ্ড কষ্ট পেয়েছিল, কারণ ফেংলং ওর খুব কাছের একটা বন্ধু ছিল। কিন্তু এদিকে অন্যরকম যন্ত্রণায় জ্বলতে লাগে শাওয়াও। শাওয়াওয়ের মাথায় এখন একটাই ভূত চেপেছে, আর তা হলো শিনুকে ও মারবে, কারণ শিনুর জন্যই মারা গিয়েছে তুষান সিং। এরপরে ও শিয়াংলুর সঙ্গে দেখা করতে আসে। শিয়াংলুকে ও নদীর ধারে এসে বলে, আমি জানি তুমি এখানে আছো, তাই আমার সামনে এসো। এরপরে ওর ধনুক বের করে আর শিয়াংলুর দিকে তাক করে। শিয়াংলু বলে, আমার শেখানো ধনুকবিদ্যা তুমি আমার উপরেই অ্যাপ্লাই করবে? এটা বলার সাথে সাথেই ওর দিকেই ধনুক ছুড়ে দেয় শাওয়াও, আর সেটা গিয়ে ওর হৃদয়ের একটু নিচে বিধে। তখন ডেমন ওকে বলে, তুমি এখনো ভালো ধনুকবিদ্যা শিখতে পারোনি। তুমি জানো আমার 9টা জীবন, তাই আমাকে আঘাত করতে গেলে আমার হৃদয় বরাবর আঘাত করো শাওয়াও, না হলে তুমি আমাকে মারতে পারবে না। শাওয়াও শিয়াংলুর দিকে আর কোনো ধনুক ছুটতে পারে না। যতই হোক, ও তো জানে মনে মনে যে ডেমন ওকে পছন্দ করে, অথবা ভালোও হয়তো বাসে, কিন্তু ওর আজকে ডেমনের উপর অনেক রেগেছিল। ও ডেমনকে বলে, আমি জানতাম যে তুমি অনেক কোল্ড হার্টেড একটা পারসন, এমনকি তোমার হৃদয়ে কোনো মায়া দয়া বলে কিচ্ছু নেই। তবে আমি ভেবেছিলাম তুমি হয়তো অন্য ডেমনদের থেকেও একটু অন্যরকম, কিন্তু
আজকে আমি বুঝে গেলাম যে তোমার হৃদয়ে আসলেই কোনো মায়া দয়া নেই। তুমি আমার ভাইকে মারতে গিয়েছিলে, তোমার জন্য ফেংলং মারা গেল, তাই আজকেই আমাদের শেষ দেখা, এরপরে আমাদের কখনোই আর দেখা হবে না। তখন শাওয়াওয়ের দিকে একটা পদ্ম ফুলের পাপড়ি এগিয়ে দেয় ডেমন আর বলে, কিন্তু যাওয়ার আগে তুমি তোমার দেহের রক্ত আমাকে দিয়ে যাও, কারণ তোমার রক্ত রোগীকেও হিল করে তোলে, অসুস্থ মানুষকে সুস্থ করে দেয়। শাওয়াও তখন শেষবারের মতো ওর শরীরের অনেকখানি রক্ত দিয়ে দেয় ডেমনকে, কারণ ডেমন যে পয়জনিয়াস বার্গটা ওর ভিতরে নিয়েছে তার জন্য শাওয়াও কখনো ওকে রিপে করেনি বা প্রতিদান দেয়নি। শাওয়াও বলে যায় যে আজকে আমি আমার রক্ত দিয়ে সমস্ত ঋণ শোধ করে গেলাম, আজকের পর থেকে আমাদের ভিতরে আর কোনো সম্পর্ক থাকবে না, এবং আজকের পর থেকে আমি কখনো তোমার মুখও দেখতে চাই না। এটা বলে শাওয়াও যখন যাচ্ছিল তখনই শাওয়াও পড়ে যায়, সাথে সাথে ডেমন এসে ওকে ধরে ফেলে আর বলে, তুমি আমাকে বলেছো আমি কোল্ড হার্টেড, কিন্তু তুমি আমার উষ্ণ হৃদয়টা কখনো দেখোনি। তুমি বুঝতে পারোনি শাওয়াও, আসলে সেই হৃদয়টা দেখার চোখই তোমার নেই, কারণ তুমি তো অন্য কাউকে ভালোবাসো। শাওয়াওয়ের কাঁটা হাতে তখন চুমু খেতে লাগে ডেমন আর অনেক কান্নাও করতে লাগে। ডেমন আসলে কখনোই শাওয়াওয়ের সামনে দেখাতেই চায়নি যে ও শাওয়াওকে ঠিক কতটা কেয়ার করে। এরপরে ও শাওয়াওয়ের হাতের ক্ষত সারিয়ে দেয় এবং শাওয়াওকে আনিয়ানের পঙ্কিরাজ ঘোড়ায় করে ওকে আনিয়ানের কাছে দিয়ে দেয়। এদিকে আমরা শিনুকে দেখি, ও যখন ফেংলংয়ের মৃত্যুর খবর শুনে তখন প্রচণ্ড কষ্ট পায়, কারণ যখন ওর ভাই ওকে বলেছিল কোনো অঘটন না করতে তখন ওর ভাইয়ের কোনো কথা শোনেনি। আজকে ওর খুব কষ্ট লাগে, কারণ ওর ভাই ওকে সবসময় ঠিক কথাই বলতো। এদিকে শিয়াংলু আনিয়ানের কাছ থেকে আবারও শাওয়াওকে ওর মুক্ত পাথরের ভিতরে নিয়ে আসে। এখানে শাওয়াওয়ের কাছে যে আয়নাটা থাকতো যার ভিতরে ও শিয়াংলুর কিছু ছবি রেখেছিল ম্যাজিক করে, আসলে আমাদের আধুনিক যুগে যেরকম ভিডিও করে রাখি আমরা ঠিক অমনটাই, যেহেতু ওটা ছিল প্রাচীন যুগের গল্প এবং ফ্যান্টাসি গল্প, তাদের তো কোনো ফোন টোন নেই, তাই শাওয়াও ওভাবেই রেখেছিল ডেমনের কিছু ছবি। এখন ডেমন শাওয়াওকে এখানে নিয়ে এসে বলে, তুমি ভাবো আমি কোল্ড হার্টেড, তোমার ভিতরে আর আমার ভিতরে একটা পয়জনিয়াস বার্গ আছে, কিন্তু শাওয়াও ওটা আমি বের করতে পারবো না। আসলে যদি আমি বের করতে পারতাম তাহলে অনেক আগেই ওটা আমি বের করে দিয়ে দিতাম, কিন্তু ওটাকে আমি কোনোভাবেই বের করতে পারছি না। ওটা যখন তুমি চাংশুয়ানের শরীরের ভিতরে দিয়েছিলে তখন চাংশুয়ান জানতোও না, তাই তো আমি চাংশুয়ানের শরীরের ভিতর থেকে ওটা বের করে দিতে পেরেছি, কিন্তু এটা যখন আমি আমার শরীরের ভিতরে নিয়েছি তখন তো আমি আমার নিজের ইচ্ছাতেই নিয়েছি, আর লাভ পয়জনিয়াস বার্গ যখন নিজের ইচ্ছাতে নেওয়া হয় সেটা কখনোই আর বের করা যায় না। তবে আমি এটা কেটে ফেলতে পারবো, আমার শরীরের ভিতর থেকে এটাকে ডিলিট করে দিতে পারবো, আর তার জন্য আমাকে অনেক বড় স্যাক্রিফাইস করতে হবে। তবে আমি জানি আমি মারা যাব, তাই আমার জীবনের সাথে তোমার জীবনকে আর জড়াতে চায় না। শিয়াংলু তখন ওর হাতে একটা ক্রস চিহ্ন দেয়, আর সেম চিহ্নটা ও যখন শাওয়াওয়ের হাত ধরে তখন শাওয়াওয়ের হাতের ভিতরেও রয়ে যায়। তখন কিছু একটা ম্যাজিক ঘটতে লাগে। কিছুক্ষণ পরেই আমরা শিয়াংলুকে দেখি যে ওর 9টা মাথা বের হয়ে গিয়েছে, এবং এই 9 মাথা বের হওয়ার কারণেই শিয়াংলু অসাধারণভাবে কিছু একটা করে ফেলে, যার কারণে ওর ভিতরে থাকা অর্থাৎ ওর হৃদয়ে থাকা লাভ পয়জনিয়াস বার্গটা বের হয়ে চলে আসে। কিন্তু এর কারণে শিয়াংলুর 2টা জীবন বিসর্জন দিতে হয়েছে। ওই পয়জনিয়াস বার্গটা তখন ও মুখের ভিতরে দিয়ে শাওয়াওয়ের কাছে পৌঁছে দেয়, কিন্তু শিয়াংলুর 9টা জীবন ছিল, এখন শিয়াংলুর কাছে আর মাত্র 7টা জীবন আছে। কে এত বড় স্যাক্রিফাইস করে বলেন তো? আরও সামনে যার মহাযুদ্ধ ওয়েট করছে। এরপরে ও শাওয়াওকে কোলে করে নিয়ে সোজা আবার আনিয়ানের কাছে চলে আসে। ওরা ছিল এখন জাড মাউন্টেনে, যেখানে কুইন মাদার ছিল, যে মাদারের কাছ থেকে শাওয়াও নিজের চেহারাটা পরিবর্তন করে নিয়েছিল। শিয়াংলু এখানে কুইন মাদারকে বলে, আপনার কাছে আমার একটাই অনুরোধ, শাওয়াও যখন জানতে চাইবে ওর পয়জনিয়াস বার্গটা কে বের করেছে আপনি বলবেন আপনিই বের করেছেন। আমি চাই না শাওয়াও আমার কথা ভেবে আমি যখন থাকবো না তখন আমাকে স্মরণ করে কষ্ট পাক। প্লিজ ওকে কোনোভাবে জানাবেন না যে আমিই এটা বের করে দিয়েছি। এমনকি আনিয়ানও কথা দেয় যে আমি কোনোদিন এটা জানাবো না শাওয়াওকে যে তুমি তোমার 2টা জীবন বিসর্জন দিয়ে ওই লাভ পয়জনিয়াস বার্গটা বের করেছো। এরপরে বিদায় নিয়ে এখান থেকে চলে যায় শিয়াংলু। এদের দুজনেরই শিয়াংলুর জন্য অনেক কষ্ট লাগছিল। শাওয়াও তখনও ছিল অজ্ঞান। শিয়াংলুর মুক্তা পাথরটা পর্যন্ত এখান থেকে ক্ষয় হয়ে যায়। এরপরে আমরা দেখি যে রাজার কাছে একটা বার্তা এসেছে। সেই বার্তায় কেউ একজন লিখেছে তুষান চিং বেঁচে আছে এবং সে শাওয়াওয়ের সঙ্গে দেখা করার জন্য জাত মাউন্টেনের দিকেই যাচ্ছে। এই কথা শুনে তো সুয়ান অবাক হয়ে যায়। এদিকে শাওয়াওয়ের জ্ঞান ফিরে আসার পরে ও পানির দিকে তাকিয়ে নিজের মনেই বকবক করছিল, আর পিছন থেকে ওর উপরে নজর রাখছিল সুয়ান। শাওয়াও বলছিল, আমি যখন 30 বছর ধরে একটা কারাগারে বন্দী ছিলাম ছোটবেলায়, তখন চাইতাম আমি দুনিয়াটা দেখব, দুনিয়াটা কত বিশাল আমি দেখতে চাই।
চাই, কিন্তু এখন আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমার মনে হচ্ছে বন্দির জীবনই ভালো। আমার মনে হচ্ছে এই জাদ মাউন্টেনে কুইন মাদার যখন তার পথটা ত্যাগ করবে তখন ওই পথটা আমি নিয়ে নিব। এখন থেকে আমি এখানকার কুইন মাদার হয়ে যাব, কারণ আমার তুষান সিং তো বেঁচে নেই। ঠিক তখনই তুষান সিং ওকে শাওয়াও বলে ডেকে ওঠে। শাওয়াও তখন নিজের চোখে বিশ্বাসই করতে পারে না। শাওয়াও ওকে ধরে বলে, তুমি কি সত্যিই তুষান সিং? সত্যিই তুমি ফিরে এসেছো? তুষান সিং তখন বলে, হ্যাঁ আমি সত্যিই ফিরে এসেছি। দূর থেকে সুয়ান শুধু অসহায় প্রেমিকের মতো এটা দেখতে লাগে। তারপরে শাওয়াও বলে, তুমি কোথায় ছিলে? তখন তুষান সিং বলে, তোমার কারণেই আমি বেঁচে আছি। শাওয়াওয়ের মাথার সাদা চুলগুলোও ও কালো করে দেয় আর বলে, আসলে আমি একটা অতল গুহার ভিতরে তলিয়ে গিয়েছিলাম। তুমি যে রেমেডিটা আমার জন্য প্রস্তুত করেছিলে সেটা খেয়েই তো আমি আশা পেয়েছি, আমি উত্তেজনা পেয়েছি, আর তারপরে অজস্র পথ পাড়ি দিয়ে তোমার কাছে ফিরেও এসেছি। এদিকে শিয়াংলুকে দেখি ওর ডেমন বার্ড নিয়ে ও একটা পাহাড়ের উপরে দাঁড়িয়েছিল। ওর ডেমন বার্ডকে বলে, তুই আর কেন আমার কাছে থাকবি? এরপরেই শুরু হবে যুদ্ধ। ওই যুদ্ধে হয়তো আমি মারা যাব, আমাদের পুরো ডেমন ক্লান হেরে যাবে। তাই আমি চাই তুই আমার মায়া কাটিয়ে অন্যদিকে চলে যা। কিন্তু ওই ডেমন বার্ডটা শিয়াংলুকে ছেড়ে যেতে চাইছিল না। শিয়াংলু ওকে ম্যাজিক করে অন্যদিকে পাঠিয়ে দেয়। এরপরে শিয়াংলুর মনে পড়ে শাওয়াওয়ের বলা কথা। শাওয়াওয়ের সমস্ত কিছু ওর খুব মনে পড়তো। আসলে তুষান সিংকে বাঁচিয়েছে মূলত ডেমন নিজেই। তুষান সিং যখন পানিতে পড়েছিল তখন ডেমনই ওকে দেখতে পেয়েছিল। ডেমন যেহেতু পাহাড় পর্বত এবং পানিতেই বিচরণ করে বেশি, তাই ও যখন তুষান সিংকে দেখে তখন ওর আরও একটা জীবন বিসর্জন দিয়েও তুষান সিংকে বাঁচায়। তুষান সিংকে লিরং খুঁজছিল, আর ডেমন ইচ্ছে করেই লিরংয়ের জাহাজের সামনেই তুষান সিংকে রেখে গিয়েছিল যাতে লিরং তুষান সিংকে খুঁজে পায়। আজকে বসে বসে ডেমন এই কথাই ভাবছিল। ডেমন তখন শাওয়াওয়ের দেওয়া ওই গিফটে একটা কথা লিখে দেয়, আর তা হলো, শাওয়াও এখন হয়তো তুমি তোমার শক্তি ফিরে পেয়েছো এবং তোমার কাছে এমন কেউ আছে যার উপর তুমি ভর করতে পারো, এবং তোমার এখন একটা বাড়িও আছে। আমি চাই তুমি সারা জীবন সুখী হও। এরপরে ওর দেওয়া গিফটটা একটা পুতুলের ভিতরে ঢুকিয়ে দেয়। শাওয়াওয়ের শেষ কথাটা ওর খুব মনে পড়ে। শাওয়াও বলেছিল যে তুমি যদি আমার স্বপ্নে পতিত হও তাহলে তুমি অনেক কষ্ট পাবে। আজকে শিয়াংলু বলে, শাওয়াও এখন তুমি তোমার নিজের স্বপ্ন দেখবে। কিন্তু শাওয়াও আজকে খুবই খারাপ একটা স্বপ্ন দেখে। ওর মন খারাপ হয়ে যায়। ওর বারবার শিয়াংলুর কথা মনে পড়ছিল। এদিকে যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল ডেমনদের সঙ্গে, কিন্তু রুশো কোথাও শিয়াংলুকে খুঁজে পায় না। রুশো দেখে যে এখানে কোথাও শিয়াংলু নেই, কিন্তু শিয়াংলুর বাবা একা লড়াই করছে। রুশো তখন বলে, এই লোকের এখনও এত শক্তি আমি তো জানতামই না। কিন্তু রুশো কিছুক্ষণ পরেই বুঝতে পারে যে ওটা আসলে শিয়াংলুর বাবা হংজিয়া নয়, বরং ওটাই শিয়াংলু। শিয়াংলু ওর রূপ বদল করে ওর বাবার রূপেই এখানে যুদ্ধ করছিল, আর এদিকে সবাই চারিদিকে শিয়াংলুকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু শিয়াংলুর সঙ্গেই তো ওরা যুদ্ধ করছিল। এর জন্য রুশো অবাক হয়ে বলে যে এজন্যই তো বলি যে এত শক্তিশালী বীর যোদ্ধা আর কেই বা আছে শিয়াংলু ছাড়া। তুমি তোমার চেহারা পরিবর্তন করে আমাদের ধোঁকা দিতে চেয়েছিলে, কিন্তু শিয়াংলু এখনও সময় আছে। চলো আমরা কথা বলে সব কিছু ঠিক করে নিই। তুমি এই দেশেই থাকো, তুমি তোমার ক্লানের সবাইকে নিয়ে থাকো। কিন্তু শিয়াংলু কোনোভাবেই পরাজয় বরণ করতে রাজি নয়। শিয়াংলু একজন বীর যোদ্ধা। আসলে ব্যাপারটা কেমন হয়েছে আমি আপনাদের একটু বুঝিয়ে বলি। এই যে চেংরং রাজ্যটা, এটা আসলে ডেমনদের রাজ্য। একবার শিয়ানের সঙ্গে চেংরংয়ের যুদ্ধ হয়, আর ওই যুদ্ধে ডেমনরা হেরে যায়। ডেমনরা হেরে যাওয়ার পরে চেংরং জয় করে নেয় শিয়ান রাজ্য। কিন্তু তখনও কিছু কিছু ডেমন বেঁচে ছিল, যেমন শিয়াংলু এবং তার সৈন্যরা। তারা সবাই অন্য জায়গায় ঘাঁটি গেড়ে থাকতে লাগে, কারণ তাদের থাকার মতো এখন একটা স্থায়ী আবাস বা স্থায়ী দেশ ছিল না। ব্যাপারটা আরও সহজ করে বলি, ধরেন বাংলাদেশ যখন পশ্চিম পাকিস্তানের আন্ডারে ছিল, তখন বাংলাদেশ কিন্তু কোনোভাবেই পশ্চিম পাকিস্তানের আন্ডারে থেকে এইসব বৈষম্য সহ্য করতে চাইতো না, আর তাই জন্যই তো যুদ্ধ হয়েছিল। আমরা আমাদের নিজেদের দেশেই থাকবো, তাহলে অন্যের বৈষম্য কেন সহ্য করব? তার জন্য আমরা যুদ্ধ করেছিলাম। যদি আরও সহজ করে বলি তাহলে এটা বলা যায়, যেমন এখন চায়না এবং হংকং। হংকং কিন্তু চায়নাকে মানতে চায় না, তবে চায়না চায় হংকংকে নিজেদের ভিতরেই রেখে দিতে। তো এদের ব্যাপারটাই তেমন হয়েছে। এদেরকেও এখন বলা হচ্ছে যে তোমরা চাইলে এখানে থাকতে পারো, কিন্তু শিয়ান রাজার আন্ডারে থাকতে হবে। তাই কি কেউ মেনে নেয়? আর কোনোভাবেই ডেমন শিয়াংলু তো সেটা মানবেই না। শিয়াংলু তখন রুশোকে বলে যে তোমাকে যদি তোমার দেশেই পরাজয় বরণ করে এইভাবে থাকতে হতো তাহলে কি তুমি থাকতে? রুশো তখন কোনো কথা বলে না। শিয়াংলু তখন হেসে ওঠে আর বলে, তুমিও থাকতে না, তাহলে আমি একজন ডেমন হয়ে কিভাবে এভাবে স্যারেন্ডার করে আমার নিজের দেশেই পরাজয় বরণ করে থাকব? শেষ পর্যন্ত আমি আমার রক্তবিন্দু দিয়ে যুদ্ধ করে যাব। এই যুদ্ধে যদি আমি পরাজয় বরণ করি তাহলেও আমার কোনো আফসোস নেই, কারণ একজন বীর যোদ্ধার তো এটাই নীতি হওয়া উচিত, যুদ্ধক্ষেত্রে সে মারা যাবে বীরের মতো। এরপরে শিয়াংলু ওর রক্তবান প্রেরণ করে। শিয়াংলুর শরীরে যে রক্ত ছিল তা ছিল বিষাক্ত, কারণ ওরা ডেমন। ওর শরীরের সমস্ত রক্ত এক জায়গায় করে
করে এখানে যতজন আর্মি ছিল তাদের সবার উপরে অ্যাটাক করতে লাগে। কিন্তু শিয়াংলোর আর মাত্র 6টা জীবন ছিল। শিয়াংলোর দিকে তখন সবাই অনেক অনেক ধনুক এবং তীর ছুটতে লাগে, আর ওই ধনুক তীর একটা একটা করে শিয়াংলোর শরীরে বিঁধতে লাগে, আর শিয়াংলোর একটা একটা করে জীবন মরে যেতে লাগে। শিয়াংলোর ভিতরে যেটুকু এনার্জি তখনও ছিল সেইটুকু দিয়েই ওই স্থির দাঁড়িয়ে থাকে। শিয়াংলো ছিল একজন বীর যোদ্ধা, তাই ওর দিকে রুশা কাউকে যেতে বারণ করে আর বলে শিয়াংলো আমাদের শত্রু হলেও ও রেসপেক্টেবল, ওকে তোমরা সবাই অনার করবে। শিয়াংলো মরে যাচ্ছিল কিন্তু ওর ঠায় দাঁড়িয়েছিল। ওর শরীরে শেষ শক্তিটুকু দিয়ে ও একটুখানি ম্যাজিক পাওয়ারের মাধ্যমে রেখে যাওয়া শাওয়াওয়ের সেই চোখের জলটা আজকে বের করে ওটার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে ওটাকে ও নিজের দিকেই আনে আর নিজের চোখের ভিতরে ওই জলটা দিয়ে দেয়। শাওয়াওয়ের ওই এক ফোঁটা চোখের জল তখন শিয়াংলোর চোখ বেয়েই গড়িয়ে যেতে লাগে, আর ও বারবার মনে করতে লাগে সেই প্রথম দিনের কথা, যেদিন শাওয়াওয়ের সঙ্গে ওর দেখা হয়েছিল। তারপর থেকে শাওয়াওয়ের সঙ্গে আজ পর্যন্ত যা কিছু ঘটেছে সেই সমস্তটা ওর মনে পড়ে। কিন্তু এখন আর কিছুই করার নেই। শাওয়াওকে ওর সেই দেখাটা দেখতেও পেল না, বরং শাওয়াওয়ের সঙ্গে শেষবার যখন ওর দেখা হয়েছিল শাওয়াও ওর সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেছিল। তবে শিয়াংলো শাওয়াওকে প্রচণ্ড ভালোবাসে, এটা শাওয়াও নিজেও এখন বুঝতে পারছিল। শাওয়াও যখন শিয়াংলোর মৃত্যুর খবর শোনে তখনও বসে বসে বলছিল যে আমি যদি জানতাম ওই দেখায় তোমার সঙ্গে আমার শেষ দেখা হবে তাহলে কখনোই আমি তোমার সঙ্গে ওভাবে কথা বলতাম না, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। এরপরে ও সে জাদুই আয়নাটা বের করে যার ভিতরেও শিয়াংলোর ছবি রেখেছিল, কিন্তু এই আয়না থেকে আজকে আর কোনো ছবি বের হয় না। শাওয়াও তখন বলে তুমি তো চলে গিয়েছো, যাওয়ার আগে তুমি তোমার স্মৃতিটা পর্যন্ত মুছে দিয়ে গিয়েছো। এরপরে ও বসে বসে ওর সঙ্গে কাটানো সমস্ত স্মৃতিগুলো ভাবতে লাগে। আসলে শাওয়াওয়ের জীবনটা ছিল সাদা কালো, আর শাওয়াওয়ের ওই সাদা কালো জীবনটা রঙিন করেছিল ডেমন নিজেই। পরদিন সকালবেলা দৃশ্য দেখি যেখানে আমরা সোয়ানকে দেখি। সোয়ানের মনে পড়ে যে একদিন ডেমন ওকে বলেছিল আমাদের এই পুরো ক্লান যদি শেষও হয়ে যায় তাহলে আমাদের জন্য একটা মাউন্টেন রেখো, সেই মাউন্টেনই আমাদের সবার দেহের ছাইগুলো যেন রাখা হয়, আর ওটাই করেছিল সোয়ান। এরপরে সোয়ান একদিন তুষান সিংকে ডেকে পাঠায়। তুষান সিংকে বলে যখন ফেংলং মারা গিয়েছিল ও বলে গিয়েছিল আমার রাজা হওয়ার পিছনে নাকি ফেংলংয়ের চেয়ে তোমার অবদান অনেক বেশি, কারণ তুমিই ফেংলংকে আমার পিছনে আসতে বলেছিলে। কেন বলেছিলে? তুষান সিং বলে কারণ আপনাকে দেখে আমার মনে হয়েছিল আপনিই রাজা হওয়ার যোগ্য। এর পরের দিন আমরা শাওয়াওকে দেখি। শাওয়াওকে একটা ফুলের হেয়ারপিন গিফট করছিল ওর ভাই। শাওয়াও চাংশনকে বলে এটা তুমি আমাকে কেন দিচ্ছ, এটা তো আন্টি তোমাকে দিয়ে গিয়েছিল সেই মেয়েকে দেওয়ার জন্য যাকে তুমি ভালোবাসো বা যাকে তুমি ভালোবাসবে। তখন সোয়ান বলে যাকে আমি ভালোবাসি তাকেই আমি এটা দিচ্ছি। শাওয়াও তোকে আমি কখনোই বলিনি, কিন্তু পুরোটা সময় ধরে আমি কেবল তোকেই ভালোবেসে এসেছি। আমি তোকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু একজন রাজার অনেক লিমিটেশন, অনেক বাধা। তবে কি আমরা তো ভাই বোন হয়ে সারা জীবন একসঙ্গে থাকতে পারবো। জানিস দাদু আমাকে জিজ্ঞেস করেছিল আমি থ্রোন চাই নাকি তোকে চাই, অর্থাৎ সিংহাসন চাই নাকি তোকে চাই। তখন শাওয়াও বলে অবশ্যই সিংহাসন। আসলে ও প্রথমে ভেবেছিল সিংহাসনে বসবে শুধু শাওয়াওকে প্রোটেক্ট করার জন্য, কিন্তু সিংহাসনে বসার পরেই সোয়ান বুঝতে পারে যে সিংহাসন অনেক বড় একটা দায়িত্ব, এই দেশের মানুষের দায়িত্ব তার কাঁধে। তাই এই ব্যাপারটাকে ও এত ঠুনকোভাবেও নিতে পারে না। পুরো রাজ্যের ভার নিতে গিয়ে ওকে একজন মানুষকে ছেড়ে দিতে হলো, আর তা হলো শাওয়াও। আর শাওয়াওয়ের বদলে ও পেল পুরো রাজ্য। এরপরে আমরা দেখতে পাই অবশেষে শাওয়াও আবারও বিয়ের সাজে সেজেছে। এই নিয়ে ও 3 বার বিয়ের সাজে সাজলো, তবে আজকে সব থেকে সিম্পলভাবেও সেজেছিল। আজকে তুষান সিংয়ের সঙ্গে সত্যিই ওর বিয়ে হচ্ছে, ওরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সবাই ওদেরকে অনেক আশীর্বাদ করে। এখানে উপস্থিত ছিল সোয়ান নিজেও। সোয়ান কখনো ওর বিয়েতে শাওয়াওকে কংগ্রাচুলেশন জানাতে দিত না, তবে আজকে সোয়ান নিজে ওদেরকে অভিনন্দন জানায় আর ওদেরকে অনেক আশীর্বাদও করে। এখানে সমস্ত রিচুয়ালসগুলো শেষ করার পরে শাওয়াও এবং তুষান সিং দুজনেই চায় ওদের বাবা মায়ের গ্রেভে। এখানে এসে ওরা প্রার্থনা করে আর বলে মা আমি বিয়ে করেছি, তুমি আমার জন্য দোয়া করো। ওরা এখান থেকে চলে যাওয়ার পরে ওখানে কিছুক্ষণ সোয়ানও দাঁড়িয়ে থাকে। এর কয়েক মাস পরের দৃশ্য আমরা দেখি শাওয়াও এবং তুষান সিং পৃথিবী ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে, তাই তোর পরিবারের কাছ থেকেও বিদায় জানাতে এসেছিল। আনিয়ান শাওয়াওকে যাওয়ার আগে বলে তোমাকে একটা গিফট দেওয়ার আছে, এই পুতুলটা তুমি সবসময় তোমার হাতে রাখবে। যখন তুমি সারা পৃথিবী ভ্রমণ করবে এই পুতুলটাকে তুমি তোমার সাথে নিয়েই ভ্রমণ করবে, একদম ভুলো না যেন। শাওয়াও তখন বলে পুতুলটা অনেক কিউট, ঠিক আছে আমি সারা জীবন আমার কাছে এটা রেখে দিব। আসলে ওটা তো শিয়াংলোর রেখে যাওয়া সেই পুতুলটা ছিল। এরপরে বিদায় নিয়ে ওরা চলে যায়। তখন এদিকে শাওয়াওয়ের বাবা এবং দাদু বলে
সোয়ানকে ডাকতে আমরা দুজনেই বোধহয় ভুলে গিয়েছি। আসলে ওরা ইচ্ছে করেই সোয়ানকে ডাকেনি, কারণ সোয়ান এখানে এলেই সোয়ান অনেক কান্নাকাটি করতো। এদিকে সোয়ান এখন একজন গ্রেট রাজা হয়েছে। শাওয়াওয়ের লেখা সমস্ত বইগুলো সোয়ান এখন মেডিকেল বইয়ে রূপান্তরিত করেছে এবং এটাই ওর গ্রেট অর্জন। এরপরে আমরা চিংশি সিটি দেখতে পাই, যেখানে আসলে এই ড্রামার প্রথম সিজনের গল্পটা শুরু হয়েছিল। এই পডকাস্ট দেখে এই সিজনের গল্পটা কিন্তু শুরু হয়েছিল, যেখানে একজন গণক সবাইকে গল্প করে শোনাচ্ছিল। আর ওই শহরে তখন সেদিন এসেছিল সোয়ান এবং আনিয়ান। আর আজকেও সেমভাবে সোয়ান এবং আনিয়ান এই সিটিতে ঘুরতে আসে। আর তখন সোয়ানের বারবার মনে পড়ে, এই সিটিতে আমি এসেছিলাম একমাত্র শাওয়াওকে খুঁজতে। প্রথমেই আমাদের শাওয়াওয়ের সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু আমি ওকে চিনতে পারিনি। এতগুলো দিন কেটে গিয়েছে, শাওয়াও কোথায় আছে জানি না। তবে যতক্ষণ আমার রাজ্যে সুখ এবং শান্তি আছে, ততক্ষণ শাওয়াও যেখানেই থাকুক না কেন ও ভালোই আছে। আনিয়ান ওকে বলে নিশ্চয়ই কোনো একদিন শাওয়াওয়ের সঙ্গে আমাদের আবার দেখা হয়ে যাবে। এরপরে সোয়ান বলে চলো শোনা যাক আজকে ওই পাথরটা আমাদের কি গল্প শোনাবে। এরপরে ওরা একদম ভিড়ের ভিতরে হারিয়ে যায় আর পাখির চোখে আমাদের এই চিংশি সিটিটাকে দেখানো হয়। আর এর সাথে সাথে এই ড্রামার গল্প এখানেই শেষ হয়ে যায়। তবে এই ড্রামার এন্ডিং কিভাবে এক্সপ্লেন করতে হয় সেটা আমার জানা নেই। ড্রামাটি এত বেশি ইমোশনাল এবং এত জীবন্ত যে কারো হৃদয়কে নাড়িয়ে দিয়ে যাবে। এই বিরহ বিদুর বিষণ্ণ ড্রামার গল্পটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এমন সুন্দর সুন্দর ড্রামা পেতে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। এখন দেশের অবস্থাও ভালো নয়, তাই সব কিছু বুঝে শুনে নিজেদের আপন মানুষগুলোকেও ভালো রাখবেন, নিজেরাও সাবধানে থাকবেন। এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যারা একদমই নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, কারণ এরপরে আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর চাইনিজ কোরিয়ান সব ড্রামারই গল্প নিয়ে আসার ট্রাই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।